আসসালামু আলাইকুম, কি অবস্থা বাচ্চা কাচ্চারা? কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো অনেক দিন পর আবার নতুন একটা ক্লাস নিয়ে আসলাম। আজকে মেবি আমি প্রথমবার তোমাদের সামনে ক্লাস নিতে সামনাসামনি ক্লাস নিতে আসছি। আমার ফেস রিভিল করে এতদিন পর্যন্ত ব্যাকগ্রাউন্ডে বসে পড়াইছি, এখন ফার্স্ট টাইম আমি বোর্ডের সামনে ক্লাস নিতে আসলাম। আমি একটু নার্ভাস প্লাস একটু এক্সাইটেড, নতুন চ্যাপ্টার পড়বো প্লাস প্রথমবার তোমাদের সামনে যেহেতু আসছি। সো প্যারা নেই, শুরু করি আস্তে আস্তে। ওকে, তো আজকে আমরা যে অধ্যায়টা পড়বো সেটা হচ্ছে নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের 7 নম্বর অধ্যায়, নবম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের 7 নম্বর অধ্যায়। অধ্যায়টার নাম হচ্ছে রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ড। ওকে, তো তোমাদের সাথে আছি আগের মতোই, আমি আবির মোহাম্মদ। তো চলো শুরু করা যাক। ওকে, প্রথমে কি আছে দেখি। প্রথমে আছে যোজনী, যোজ্যতা বা যোগমূলক। আচ্ছা, টপিক শুরু করার আগে একটা স্টোরি বলি। স্টোরিটা সবাই জানো যে অনেক বছর আগে একজন বৃদ্ধ লোক ছিল না? তো বৃদ্ধ লোক ছিল, তখন সে মৃত্যুসজ্জায় তার সব সন্তানকে ডেকে বললেন যে, প্রত্যেকের হাতে একটা লাঠি দিছিলেন। তো লাঠি দিয়ে বললেন যে তোমরা ভেঙে দেখো এই লাঠিটাকে। তো সবাই খুব স্বাভাবিকভাবে লাঠিটাকে ভেঙে ফেলে। বাট একটু পর সে বলে সবগুলো লাঠি তার কাছে দিতে বলে একটা একটা করে। তখন যেই 7-8টা যে সবগুলো ছেলে ছিল তাদের হাত থেকে লাঠি নিয়ে সব একসাথে বাঁধে, তারপর প্রত্যেককে দেয় যে এই লাঠিটা এখন ভেঙে দেখাও বা এই লাঠির মুঠিটা এখন ভেঙে দেখাও। তখন কেউই পারে না। সরি, আজান দিয়েছিল এই জন্য একটু ব্রেক নিচ্ছি, তোমরা হয়তো দেখতে পাবো না কারণ এটা তো কাট করে দেওয়া হবে। আচ্ছা, তো ছেলেরা ভাঙতে পারে না। তো এ থেকে সে একটা শিক্ষা দেয়, যে একটা নীতি বাক্য শিক্ষা দেয় যে তুমি যখন একসাথে থাকবা, তোমার বন্ডিং যখন ভালো থাকবে বা অনেক একসাথে বন্ধন তৈরি করে থাকবা, তখন তোমার স্ট্রেংথটা বেশি থাকবে, তোমার শক্তিটা বেশি থাকবে। এটা তোমরা তোমাদের রিয়েল লাইফে অনেক সময় দেখো যে সময় তোমার অনেক ফ্রেন্ড সার্কেলের সাথে থাকো বা তোমাদের ফ্রেন্ড সার্কেলের বন্ডিংটা অনেক বেশি থাকে, তখন কিন্তু আশেপাশে কেউ এসে তোমাকে অ্যাটাক করতে ভয় পায় বা অন্য স্কুলের কেউ এসে তোমাদেরকে অ্যাটাক করতে ভয় পায়। বাট তুমি যখন একা থাকো বা তোমার ফ্রেন্ডদের সাথে বন্ডিং ভালো থাকে না বা তোমার কোনো এরকম ফ্রেন্ড সার্কেল থাকে না, তখন কিন্তু তোমাকে আক্রমণ করাটা সহজ হয় বা তোমাকে বুলিং করা, যাই বলো, এটুকুগুলো কিন্তু সহজ হয়। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে বন্ড তৈরি করে, একসাথে বন্ধন তৈরি করে থাকলে বা একসাথে ইউনিটি থাকলে নিজেদের ভিতর, সেক্ষেত্রে কিন্তু অনেক বেনিফিট পাওয়া যায় আমাদের রিয়েল লাইফেও। তো কেমিস্ট্রির ক্ষেত্রে এটা কিভাবে প্রযোজ্য সবগুলি আমরা আস্তে আস্তে দেখবো। আমাদের এই অধ্যায় কাজই তো রাসায়নিক বন্ধন নিয়ে, তাই না? ওকে, এরপরে কি আছে দেখি, চলো। এরপরে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। এটা হচ্ছে ব্রিটেনের রানীর যে মুকুটটা, এই মুকুটটার উপর পৃথিবীর সবচেয়ে বড় হীরা বা ডায়মন্ড আছে, যেটা নাম হচ্ছে কোহিনূর, যেটা ওরা আমাদের ভারতবর্ষে যে সময় শাসন করছিল ওই সময় চুরি করে নিয়ে গেছিল। যাই হোক, তো এই যে হীরাটা আছে, এই যে ডায়মন্ড, শুধু এই হীরাটা না, যে কোনো হীরার কথাই বলি না কেন, আমি যদি তোমাদেরকে এখন কথা বলি যে এই হীরা আর কয়লা একই জিনিস, তোমরা কি বিশ্বাস করবা? অবশ্যই করবা না, বাট এটা সম্ভব। এই যে হীরা এবং কয়লা, ভিতরের জিনিস সম্পূর্ণ এক, বাট একটু স্ট্রাকচারে ডিফারেন্ট আছে। এই যে কয়লা, এটা হচ্ছে কার্বন, আর ডায়মন্ড বা হীরা ওইটা হচ্ছে কার্বন, দুইটাই সম্পূর্ণ সেম জিনিস। এগুলোর ব্যাপারে এরকম ইন্টারেস্টিং জিনিসের ব্যাপারে জানবো। তারপর কি আছে দেখি। ওকে, যায় না কেন এই। ওকে, এই জায়গায় এটার ব্যাপারে একটা মিম আছে যে ইয়োর ড্যাডস বিন আন্ডার এ লট অফ প্রেশার লিটারালি। সো হীরা কীভাবে তৈরি হয়, কার্বন থেকে হীরা কীভাবে তৈরি হয়, একটা প্রেশারের মাধ্যমে তৈরি হয় বা খুব বেশি প্রেশারের ভিতর দিয়ে যায়, তখন এই যে কার্বন থেকে যে ডায়মন্ডে পরিণত হয়। এগুলোর ব্যাপারে আমরা বিস্তারিত জানবো, প্যারানে। ওকে, তারপর এই যে ওয়াটার মলিকুলের ব্যাপারে আছে, যে তোমরা অনেকেই জানো শেয়ারিং ইজ কেয়ারিং। তো কোনো কিছু শেয়ার করা মানে হচ্ছে তাকে কেয়ার করা বোঝে। তো এই কেমিক্যাল বন্ডের ক্ষেত্রেও এই ব্যাপারগুলো কিভাবে কাজ করে সবগুলোর ব্যাপারেই আমরা জানবো এই ক্লাসে। ওকে, তারপরে এখানে একটা কার্টুন আছে, নন পোলার কোভালেন্ট বন্ড এবং পোলার কোভালেন্ট বন্ড। এটা লেখাটা মেবি দেখা যাচ্ছে না, এখানে লেখা হচ্ছে পোলার কোভালেন্ট বন্ড আর এখানে লেখা আছে নন পোলার কোভালেন্ট বন্ড। তো এটার ব্যাপারে কার্টুন আছে, কার্টুন দিয়ে না, কার্টুন জাস্ট ইন্টারেস্ট ফিল করানোর জন্য বলছি। এগুলোর ব্যাপারে বিস্তারিত পরবর্তী স্লাইডগুলোতে আছে। এখন মেবি আমাদের আসল পড়াশোনা শুরু। ওকে, তো প্রথম আমাদের যে টপিক সেটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন জিনিসটা কি? তো বইতে যে সংজ্ঞাটা আছে ওইটা একটু দেখি। সংজ্ঞায় কি লেখা আছে আসো পড়ি, যে কোনো মৌলের পরমাণুর সর্বোচ্চ শক্তি স্তর বা সর্বশেষ শক্তি স্তর বা সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রন সংখ্যাকে তাদের যোজ্যতা ইলেকট্রন বলে। এতটুকু পড়ার পর আশা করি তোমরা বুঝে গেছো, কারণ তোমাদের একেবারে প্রথম থেকে যেহেতু আমি পড়ায় আসছি, তো যোজ্যতা ইলেকট্রন কি বোঝার কথা, যে আমরা যখন ইলেকট্রন বিন্যাস করব বা যখন কোনো মৌলের ব্যাপারে পড়াশোনা করতে যাব তখন কি করি, আমরা প্রথমে ইলেকট্রন বিন্যাস করি না? তো ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে বা একেবারে লাস্টের কক্ষপথে যেই কয়টা ইলেকট্রন থাকে তাদেরকে বলা হয় থাকে ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন। ওকে, তো এখন আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। উদাহরণটা কোথায় আসে না কেন? ওকে,
তো আমাদের কাছে দুইটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস আছে, একটা হচ্ছে ক্লোরিন আর একটা হচ্ছে সোডিয়াম। তো ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস যদি আমি করি, দেখো এই যে সর্বশেষ কক্ষপথে এর কয়টা ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6 এবং 7। ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে, তার মানে ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন কত? ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 7। এখন দেখো সোডিয়ামের ক্ষেত্রে লক্ষ্য করো, সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে, তার মানে সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন কত? সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন কিন্তু 1। আশা করি এতটুকু বুঝছো। যোজ্যতা ইলেকট্রন কেন পড়লাম আমরা, এটা আমাদের খুব কাজে লাগবে না, বাট যেইটা কাজে লাগবে সেটা হচ্ছে যোজনী, এবং যোজনী বোঝার জন্য যোজ্যতা ইলেকট্রন এই টপিকটা আমাদের বুঝতে হবে। আশা করি এটা বুঝছো। আবার একটু মাথায় নিয়ে নাও যে কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস করলে সেটা সর্বশেষ কক্ষপথে যেই কয়টা ইলেকট্রন থাকে, সর্বশেষ কক্ষপথে যেই কয়টা ইলেকট্রন থাকে সেইটাকে বলা হয় থাকে যোজ্যতা ইলেকট্রন, ওকে, বা ভ্যালেন্স ইলেকট্রন, ইংলিশে বললে ভ্যালেন্স ইলেকট্রন। আশা করি এতটুকু তোমরা বুঝছো। এরপরে নেক্সট টপিকে চলে যাই। ওকে, এই যে ভ্যালেন্স ইলেকট্রনের ব্যাপারে একটা হচ্ছে অ্যানিমেশন দেওয়া আছে। সো এই যে সর্বশেষ যে কক্ষপথটা আছে, সর্বশেষ কক্ষপথটাকে বলা হয় থাকে ভ্যালেন্স শেল, এবং সর্বশেষ কক্ষপথে যেটা কয়টা ইলেকট্রন আছে তাদেরকে বলা হয় থাকে ভ্যালেন্স ইলেকট্রন। ওকে ওকে, নেক্সট টপিকে যাই আমরা। Where is my next topic? Go. ওকে ওকে, এখন হচ্ছে যোজ্যতা ইলেকট্রন কিভাবে বের করা যায়। আমরা এর আগের অধ্যায়ে যে সময় পড়ছিলাম যে পর্যায় সারণী, অধ্যায়টা যে সময় পড়ছিলাম তখন কি করছিলাম, যে পর্যায় সারণীতে একটা মৌলের অবস্থান, যে পর্যায় সারণীতে কোন জায়গায় অবস্থান করে ওইটা জানার মাধ্যমে আমরা বের করে ফেলছি, যে মৌলের বিভিন্ন বৈশিষ্ট্যের ব্যাপারে ধারণা করে ফেলছি। তোমরা যারা ক্লাসটা দেখছো তারা হয়তো ভালোভাবে জানো, বা যারা নিজেরা পড়ছো তারা হয়তো ভালোভাবে জানো যে পর্যায় সারণীতে, শুধুমাত্র পর্যায় সারণীতে কোন জায়গায় অবস্থান করে এইটা জানলেই ওই মৌলের ব্যাপারে ম্যাক্সিমাম কথাই জানা হয়ে যায়। ওই মৌলের বৈশিষ্ট্য কি, কীরকম কী করে, ম্যাক্সিমাম জিনিসই জানা হয়ে যায়। তো যোজ্যতা ইলেকট্রন এটাও যেহেতু মৌলের একটা বৈশিষ্ট্য, সো এটা হচ্ছে পর্যায় সারণী দিয়ে জানার কথা। তো পর্যায় সারণী দিয়ে কিভাবে জানবো সেইটা দেখি। আমাদের বইতে কি লেখা আছে যে প্রতিটি মৌলের ইলেকট্রন বিন্যাস না করে শুধুমাত্র মৌলের গ্রুপ সংখ্যা জানার মাধ্যমেই যোজ্যতা ইলেকট্রন বের করা যায়। মৌলের গ্রুপ সংখ্যা জানার মাধ্যমে কত নাম্বার গ্রুপে, পর্যায় সারণীতে কত নাম্বার গ্রুপে একটা মৌল অবস্থিত সেটা জানার মাধ্যমেই তার যোজ্যতা ইলেকট্রন বের করা যায়। কিভাবে বের করব, এই হচ্ছে পর্যায় সারণী। তো পর্যায় সারণী দিয়ে কিভাবে বের করব, চলো বের করি। ওকে, যেমন গ্রুপ 1 এবং 2 এর জন্য গ্রুপ সংখ্যাই হচ্ছে তাদের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা। দেখো গ্রুপ 1 এবং 2 এর কথা চিন্তা করো, এই যে গ্রুপ 1 এবং 2, এই যে ধাতুর গ্রুপ, যে গ্রুপ 1 এবং 2, 1 এবং 2 এর ক্ষেত্রে কি হয়, যে এই মৌলগুলোর ক্ষেত্রে, প্রত্যেকটা মৌলের ক্ষেত্রে গ্রুপ 1 এবং 2 এর ক্ষেত্রে যতগুলো মৌল আছে তাদের গ্রুপ সংখ্যা হচ্ছে তাদের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা। তার মানে গ্রুপ 1 এ যারা আছে তার মানে তাদের যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে। একটু আগে যে উদাহরণটা দেখছিলাম সেটা কি সোডিয়াম, দেখো সোডিয়াম কয় নম্বর গ্রুপে, 1 নম্বর গ্রুপে, তার মানে ওর সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে। এখন এই ক্ষেত্রে যদি চিন্তা করো গ্রুপ 2 এর ক্ষেত্রে, গ্রুপ 2 এর যে কোনো ধাতুকে তুমি যদি নাও, ধরো ম্যাগনেসিয়ামকে নিলাম, তো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কি হবে, ওর সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে, 2টা ইলেকট্রন। কারণ আমরা জানি গ্রুপ 1 এবং 2 এর ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা হচ্ছে তাদের গ্রুপ সংখ্যা, বা গ্রুপ সংখ্যা হচ্ছে তাদের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা, বা যোজ্যতা ইলেকট্রন সংখ্যা, বা ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা। ওকে, তো 1 এবং 2 এর ক্ষেত্রে জানলাম। এরপর হচ্ছে এইগুলোর ব্যাপারে জানি। আর হচ্ছে গ্রুপ 13 থেকে 18 পর্যন্ত, এই যে গ্রুপ 13 থেকে 18 পর্যন্ত এইগুলোর ক্ষেত্রে গ্রুপ সংখ্যা থেকে 10 বিয়োগ করে যে ফলাফল পাওয়া যায় সেটি হচ্ছে তাদের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা। ব্যাপারটা কিরকম, ধরো এইটার কথা চিন্তা করে, যে অ্যালুমিনিয়াম কত নম্বর গ্রুপ অবস্থিত, 13 নম্বর গ্রুপে অবস্থিত। তো এই সূত্র অনুযায়ী যদি চিন্তা করি আমরা, সেক্ষেত্রে অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথে বা যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা কত হবে, 13 - 10 মানে 3। অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথে 3টা ইলেকট্রন থাকবে। এই ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে যদি তুমি দেখো সবগুলোর ক্ষেত্রে সেম। তো এইটা মনে রাখার চেষ্টা করবো যে 13 থেকে 18 পর্যন্ত প্রত্যেকটা মৌলের ক্ষেত্রে গ্রুপ সংখ্যা থেকে যদি আমি 10 বিয়োগ করি তাহলে হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন সংখ্যা আমি পেয়ে যাব। আশা করি এতটুকু তোমরা বুঝছো। ওকে, এরপর হচ্ছে নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিক হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে যোজনী বা যোজ্যতা। এইটা একেবারে মানে মাথার ভিতর ঢোকাই নেবা, যোজনী বা যোজ্যতা তোমার বোঝা লাগবেই। একটা কথা বলি, তুমি যদি আমার কাছ থেকে বা এই ক্লাস দেখার পর যোজনীর টপিকটা না বুঝো, এই ক্লাসের যে কোনো টপিক না বুঝো প্রবলেম নেই, বাট যোজনী টপিকটা যদি না বুঝো, আর রাসায়নিক বন্ধন, যোজনী এবং রাসায়নিক বন্ধন এই দুইটা টপিক যদি না বুঝো, প্লিজ আমি রিকোয়েস্ট করতেছি তোমাকে অন্য কোনো জায়গা থেকে ক্লাস দেখে বুঝে নেবা। কারণ হচ্ছে কেমিস্ট্রির বলতে গেলে মেইন জিনিস হচ্ছে এটা, যোজনী পড়া। যোজনী আসলে মেইন জিনিস হচ্ছে কেমিক্যাল বন্ড বা রাসায়নিক বন্ধনটা ভালোভাবে বোঝা, এবং রাসায়নিক বন্ধনটা ভালোভাবে বোঝার জন্য তোমাদের যেটা বোঝা লাগবে সেটা হচ্ছে যোজনী বা যোজ্যতা। সো এই দুইটা টপিক যদি কোনো
কোনোভাবে আমার কাছ থেকে না বুঝো, অবশ্যই তোমার ভাইয়ের কাছ থেকে বলো, তোমাদের টিউটারের কাছ থেকে বলো, বা অন্য যে কোনো স্যারের কাছ থেকে বলো, বা ইউটিউবে ফ্রি ক্লাস দেখে বলো, ওইখান থেকে বুঝি না, নাহলে কিন্তু বড় ধরনের প্রবলেমে পড়বা। কারণ তোমরা যখন আরো পরবর্তী ক্লাসে যাবো তখন হচ্ছে তোমাদের আলাদা একটা সাবজেক্ট থাকবে, যেটা হচ্ছে কেমিস্ট্রি, সায়েন্স, আর্টস, কমার্স যখন আলাদাভাবে নিবা। তো এই কেমিস্ট্রির মেইন ভিত্তি হচ্ছে যে রাসায়নিক বন্ধন বা রাসায়নিক বিক্রিয়া বলো, যেটাই বলো। রাসায়নিক বিক্রিয়া আলাদা জিনিস, রাসায়নিক বিক্রিয়া গঠিত হয় রাসায়নিক বন্ধন, ভাঙা এবং গড়ার মাধ্যমে। সবগুলোর ব্যাপারেই আমরা ফিউচারের অধ্যায়গুলোতে একটু একটু করে জানবো। ওকে, আমরা আমাদের টপিকে ফেরত আসি। যোজনী বা যোজ্যতা, ভ্যালেন্সি। তো সংজ্ঞাটা কি দেওয়া আছে সেটা বলি, যে অণু গঠনের সময় কোনো মৌলের একটি পরমাণুর সঙ্গে আরেকটি পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাই হচ্ছে যোজনী। আবার ভালোভাবে মাথায় ঢোকায় না, এইটা একেবারে মুখস্থ করে নাও, যে অণু গঠনের সময় এখানে কিন্তু পরমাণু বলা হয় না, অণু গঠনের সময় পরমাণুকে যে কোনো একই ধরনের একটা যে কোনো পরমাণুর কথা বলছি, যে মৌলগুলোর ক্ষেত্রে মৌলের একটা পরমাণু, তো 2-3টা পরমাণু একসাথে মিলিত হয় অণু গঠন করে। সেক্ষেত্রে বলছে অণু গঠনের সময় কোনো মৌলের একটি পরমাণুর সঙ্গে আরেকটি পরমাণুর যুক্ত হওয়ার যে ক্ষমতা, সেটা হচ্ছে যোজনী বা যোজ্যতা বা ভ্যালেন্সি। আবার বলছি, অণু গঠনের সময় কোনো মৌলের একটি পরমাণুর অন্য একটা পরমাণুর সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতা, রিপিট, যুক্ত হওয়ার যে ক্ষমতা, সেইটাই হচ্ছে যোজনী বা যোজ্যতা। তো এটা কিভাবে বুঝবো, আসো একটা উদাহরণ দিয়ে বোঝাবো। এটা সেটা হচ্ছে লবণের উদাহরণ। এটা হচ্ছে সাগরের পাড় থেকে যে লবণ সংগ্রহ করে সেইভাবে। তোমরা অনেকেই ভাবো যে লবণ হচ্ছে ফ্যাক্টরিতে মেবি উৎপাদন করা হয়, এইভাবে না। এরকম সাগর থেকে লবণ সংগ্রহ করা হয় এবং তারপর হচ্ছে ফ্যাক্টরিতে নিয়ে এটাকে রিফাইন করা হয় আসলে, তারপর প্যাকেটজাত করে আমাদের কাছে আসে। তো এইটার সংকেত হচ্ছে NaCl, সোডিয়াম এবং ক্লোরিন একসাথে মিলিত হয় হচ্ছে এই যে আমাদের যে খাবার লবণ, সেটা গঠন করে। তো এই খাবার লবণ সোডিয়াম দিয়ে আমরা আসলে বুঝবো যোজনী বা যোজ্যতা ব্যাপারটা কিরকম। তো এই উদাহরণটা একটু আগে যেটা দেখছি আমরা, এটা হচ্ছে ক্লোরিন। তো ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 7টা ইলেকট্রন আছে। ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে। এবং এই দেখো এখানে সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে 1টা ইলেকট্রন আছে। তো যে কোনো কেমিস্ট্রির ক্ষেত্রে বা রসায়নের ক্ষেত্রে যে কোনো পরমাণু বা অনুগঠনের সময়, অনুগঠনের সময় ব্যাপারটা কিরকম হয়, যে ওর সর্বশেষ কক্ষপথে যদি একটা ইলেকট্রন কম থাকে, তাহলে কি করে, অন্যের কাছ থেকে ইলেকট্রনটা আনতে চায়। আবার সর্বশেষ কক্ষপথে শুধুমাত্র 1টা বা 2টি ইলেকট্রন বা খুব কম সংখ্যক ইলেকট্রন যদি থাকে, কেন ছাড়ে এটারও রুল আছে, এটা বলছি, জাস্ট এতটুকু জেনে রাখো, ছেড়ে দেয়। তো ইলেকট্রন যখন সর্বশেষ কক্ষপথে খুব কম সংখ্যক ইলেকট্রন থাকে, তখন কি করে, ওই ইলেকট্রনটা ছেড়ে দিয়ে মুক্ত হতে চায়, মুক্ত হতে চায়। তো এই যে ইলেকট্রনটা ছেড়ে দেয় এবং যার একটা ইলেকট্রনের ঘাটতি আছে, ও ইলেকট্রনটা গ্রহণ করে এবং এইভাবেই একটা বন্ধন গঠন করে। তো NaCl বা সোডিয়াম ক্লোরাইড, একটু আগে যে লবণের উদাহরণ দিলাম, লবণটা কিভাবে গঠিত হয়, এটা হচ্ছে ক্লোরিন, এটা হচ্ছে সোডিয়াম। কিভাবে বন্ধনটা গঠন করবে, ও সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনটা ছেড়ে দিবে, আর এবং ক্লোরিন কি করবে, ক্লোরিন ওই ইলেকট্রনটা গ্রহণ করবে এবং এটার মাধ্যমে একটা বন্ধন গঠন করবে। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, ভাইয়া যোজনীর ব্যাপারটা কিভাবে আসলো, যোজনী কিভাবে বুঝবে, এই জায়গা থেকে আমরা যোজনী কিভাবে বুঝবো? এই যে যুক্ত হওয়ার ক্ষমতা, এইটা হচ্ছে যোজনী। দেখো, ও একটা ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে ওর যোজনী 1, এবং ও একটা ইলেকট্রন বর্জন করছে, তার মানে ওর যোজনী 1। তো এইভাবে মনে রাখতে পারো, আমি সবসময় যোজনীকে মনে রাখতাম হাত দিয়ে। তো ও যেহেতু একটা ইলেকট্রন গ্রহণ করতে পারছে, তার মানে ওর হাত 1টা, আবার ও একটা ইলেকট্রন ছেড়ে দিতে পারছে, তার মানে ওর হাত 1টা, এবং ওরা হচ্ছে একটা হাত, ওর একটা হাত, এইভাবে ওরা বন্ধন গঠন করছে। হাত থিওরি দিয়ে আরো অনেকগুলো উদাহরণ দেখাবো, তখন হয়তো তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তার সাথে এতটুকু বুঝছো যে অণু গঠনের সময় 2টা পরমাণু, একটা ক্লোরিন পরমাণু, একটা সোডিয়াম পরমাণু একসাথে মিলিত হয়, ক্লোরিন পরমাণু, সোডিয়াম পরমাণু একসাথে মিলিত হয় অণু গঠনের সময়। নতুন একটা অণু গঠনের সময় যে ক্ষমতা, যুক্ত হওয়ার ক্ষমতা কি দিয়ে বোঝায়? ইলেকট্রন গ্রহণ বা বর্জনের ক্ষমতা দিয়ে। তো একটা ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে ওর যোজনী 1, একটা ইলেকট্রন বর্জন করছে এবং ও একটা ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে ওর যোজনী 1, ওর যোজনী 1। আশা করি এতটুকু বুঝছো। এরপরে কি আছে দেখি। এই তো অ্যানিমেশনটা এখানে আছে, আবার একটু দেখাই। ওকে, এই দেখো, ও একটা ইলেকট্রন ছেড়ে দিছে এবং এই একটা ইলেকট্রন গ্রহণ করছে। তো এইভাবে হচ্ছে এই যে অণুটা এটা গঠিত হয়েছে। আশা করি এতটুকু বুঝছো। তো সোডিয়াম ক্লোরাইডকে এইভাবে প্রকাশ করি, Na+Cl-। Na+ কেন লিখি, দেখো এইখানে সোডিয়াম পরমাণুটা যখন সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন ছিল, তো এই একটা ইলেকট্রন যদি ছেড়ে দেয়, একটা ইলেকট্রন ধরে ছেড়ে দিলাম, ও কোথায় গেল, কেমনে গেল? ধরো ক্লোরিন এখানে নাই, চিন্তা করো ক্লোরিন এখানে নাই, ক্লোরিন আমাদের আউট অফ দ্য টপিক, 3rd পারসন, আমরা শুধু সোডিয়াম নিয়ে চিন্তা করি। তো সোডিয়াম যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয়, তখন কি হবে? ধরো ছেড়ে দিল,
অন্য কোথাও চলে গেছে, এই পাশে আমরা না দেখি। তো সোডিয়ামের ক্ষেত্রে কি হবে, একটা ইলেকট্রন যখন চলে গেছে, আমরা জানি পরমাণুর ক্ষেত্রে কি ঘটে, যে সমান সংখ্যক প্রোটন এবং ইলেকট্রন থাকে। প্রোটন হচ্ছে পজিটিভ চার্জযুক্ত, প্রোটন হচ্ছে পজিটিভ চার্জযুক্ত এবং ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত। তো যখন সমান সংখ্যক মানে পরমাণুর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় সমান সংখ্যক প্রোটন এবং ইলেকট্রন থাকে, তার মানে একটা আরেকটাকে নিউট্রাল করে দেয়, একটা আরেকটাকে অপোজ করে দেয়। তো এক্ষেত্রে কি হয়, পরমাণুটা একটা কি বলে কি অবস্থায় থাকে, নিউট্রাল অবস্থায় থাকে। বাট যখন একটা ইলেকট্রন ছেড়ে দিল তখন কি হলো, ওর পজিটিভ চার্জের সংখ্যা বেড়ে গেল। আবার বলছি, ধরো এইখানে লেটস সে এখানে 5টা প্রোটন আছে, তার মানে 5টা পজিটিভ চার্জ আছে, এবং স্বাভাবিক অবস্থায় এখানে 5টা ইলেকট্রন আছে, তার মানে 5টা নেগেটিভ চার্জ আছে। সো তারা কি থাকবে, সমান সমান, এইদিকেও সমান সমান টানবে, এদিকেও সমান সমান টানবে। এখানে টানাটানির ব্যাপার নেই, জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বললাম। ওকে, এখন দেখো একটা ইলেকট্রন যখন ছেড়ে দিবে, একটা ইলেকট্রন যখন চলে যাবে, তখন কি পজিটিভ চার্জের সংখ্যা বেড়ে যাবে না? একটু আগে যেটা বলছিলাম যে ধরো 5টা আছে, সো ইলেকট্রন যখন একটা চলে গেল, তার মানে নেগেটিভ চার্জের সংখ্যা কমে গেল, পজিটিভ চার্জের সংখ্যা বেড়ে গেল, একটা পজিটিভ চার্জ বেশি। এই জন্য এই অবস্থাটাকে, এই যে ছেড়ে দিল একটা ইলেকট্রন ছেড়ে দিল, এই অবস্থাটাকে Na+ এইভাবে প্রকাশ করা হয়, Na+ এইভাবে প্রকাশ করা হয়। এই অবস্থাটাকে Na+, সোডিয়াম প্লাস এইভাবে প্রকাশ করা হয়। এই যে একটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার অবস্থা, কারণ কি, ওর একটা পজিটিভ চার্জ, প্লাস চার্জ বেশি আছে। তো এইটাকে এইভাবে মনে রাখতে পারো যে ও হচ্ছে বেশি ধনী মানুষ, এই জন্য হচ্ছে ও দান করে দিছে, এই জন্য হচ্ছে ও পজিটিভ বা প্লাস। এখন আসি আমাদের সোডিয়াম বাদ, আমাদের টপিকের বাইরে, সোডিয়াম শেষ, সোডিয়াম টপিক শেষ। এখন হচ্ছে আমরা ক্লোরিনের কথা চিন্তা করি। ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে 7টা ইলেকট্রন ছিল, ও একটা ইলেকট্রন গ্রহণ করছে। কোন জায়গা থেকে গ্রহণ করছে আমরা জানি না। এখন ধরো বন্ধন গঠন করার প্রক্রিয়া নাই, অন্য কোনোভাবে গ্রহণ করছে, তার মানে কি, তার মানে এখানে নেগেটিভ চার্জের সংখ্যা বেড়ে গেছে, এখানে নেগেটিভ চার্জের সংখ্যা বেড়ে গেছে। ধরো এখানে 5টা প্রোটন আছে, 5টা ইলেকট্রন আছে, তো সমান সমান আছে, নিউট্রাল অবস্থায় আছে। বাট একটা ইলেকট্রন যখন অতিরিক্ত আসছে, তার মানে একটা নেগেটিভ চার্জ অতিরিক্ত আসছে, তার মানে এই অবস্থাটাকে আমরা বলি Cl-, তার মানে একটা নেগেটিভ চার্জ বেশি আছে। আশা করি এতটুকু বুঝছো। ওকে, তো এখন একটু আগে যেটা দেখাইলাম, কই ইরেজার কই, হাঁপাই গেছি আমি একেবারে। লেজার পয়েন্ট, ওকে, নেক্সট চলে যাই। ওকে, এইটা এখানে বুঝাইছে যে একটা সোডিয়াম প্লাস আয়ন এবং ক্লোরিন মাইনাস আয়ন একসাথে যুক্ত হয়ে সোডিয়াম মানে NaCl গঠন করছে। ওকে, এটাকে ধরো চিত্রের মাধ্যমে এইভাবে প্রকাশ করছে। আমরা কিন্তু সবসময় এইভাবে প্রকাশ করবো, Na+ এবং Cl- একসাথে যুক্ত হয়ে NaCl গঠন করছে। সবসময় তো আমরা পরমাণু আঁকতে পারবো না, কারণ অনেক বিশাল বিশাল পরমাণু আছে, বিশাল মানে চিত্রটা তুমি কি করবা, ধরো একটা পরমাণুর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 50টা বা 60টা বা 80টা, তখন কি করবা তুমি, ইলেকট্রন বিন্যাস প্রত্যেকটার ক্ষেত্রে করবা। সেক্ষেত্রে এইভাবে আমরা লিখবো Na+ এবং Cl-, মানে সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করছে, এবং এটা একভাবে মানে একত্রে মিলিত হয় NaCl গঠন করছে। ওকে, এই হয় না কেন? ওকে, এবার আসবে আশা করি। ওকে, এখন আসি আমাদের সবচেয়ে পরিচিত যে উদাহরণ, সেটা হচ্ছে কি, সেইটাই যে অক্সিজেন এবং হাইড্রোজেন। আমরা কি জানি যে পানির রাসায়নিক মানে কি বলে, রাসায়নিকভাবে কি পানিকে কি বলি, H2O, তাই না? H2O মানে 2টা হাইড্রোজেন একটা অক্সিজেন আছে। তো এইভাবে এটা বন্ধনটা কিভাবে গঠন করে সেটা দেখি। এই হচ্ছে একটা অক্সিজেন পরমাণু। তো এই যে অক্সিজেন পরমাণু, এর দেখো সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6। এখন এই 2টা ইলেকট্রন দেখো সবগুলো কিন্তু জোড় অবস্থায় আছে, বাট এই 2টা ইলেকট্রন বিজোড় অবস্থায় আছে। কেন আছে এগুলো হচ্ছে পরবর্তীতে হয়তো বলবো টাইম পেলে। এখন দেখো সোডিয়াম না তো সরি হাইড্রোজেনের ক্ষেত্রে কি হয়েছে, হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে। তো এখন কি হয়, এর সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, তার মানে ওর একটা ইলেকট্রন দরকার, আরো একটা ইলেকট্রন দরকার। ও কি করবে, এই ইলেকট্রনটার সাথে বন্ধন তৈরি করবে, আরো একটা হাইড্রোজেন এসে এই ইলেকট্রনটার সাথে বন্ধন তৈরি করবে, এবং এভাবে H2O গঠিত হবে। এই দেখো একটা অক্সিজেন 2টা হাইড্রোজেন একসাথে বন্ধন গঠন করে H2O বা আমাদের অতি পরিচিত যে পানি সেটা তৈরি করছে। অক্সিজেন একটা গ্যাস, হাইড্রোজেন একটা গ্যাস, তো এই গ্যাস দুইটা একসাথে মিলিত হয় লিকুইড বা তরল পানি তৈরি করে। ওকে, 22 মিনিট কথা বলছি না। ওকে, তো আমরা আগে বলছি যে সব ক্ষেত্রে আমরা হচ্ছে পরমাণুর গঠন একে একে বুঝাবো না, অনেক ক্ষেত্রে সব ক্ষেত্রে এইভাবে বুঝাবো। তো এইটার অক্সিজেনটাকে এইভাবে প্রকাশ করা হয়, অক্সিজেন, এই যে অক্সিজেন, এইটা হচ্ছে 2টা জোড় ইলেকট্রন, ওই যে জোড় ইলেকট্রন, ওই যে এইটা হচ্ছে এই যে বন্ধন জোড় ইলেকট্রনটাই গেপে বুঝাইছে যে এইখানে হচ্ছে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এটা হাইড্রোজেনের সাথে এইভাবে বন্ডিং বা বন্ধন গঠন করছে। আশা করি অক্সিজেন এবং হাইড্রোজেনের এই বন্ডিংটা বা পানি কিভাবে গঠিত হয় এটা বুঝছো, পানি বা H2O কিভাবে গঠিত হয় এটা বুঝছো। H2O এ নিয়ে একটা ভাইরাল ভিডিও আছে, H2O। আচ্ছা,
ওকে ওকে, তারপরে একটা উদাহরণ আছে, সেটা হচ্ছে NH3 বা অ্যামোনিয়া। এইটা কিভাবে গঠিত? এইটা হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস সর্বশেষ না, সবগুলো ইলেকট্রন বিন্যাস দেখানো আছে। তো ইলেকট্রন বিন্যাসের থিওরি তো তোমাদের দেখাইছি, নিয়ম তো দেখাইছি, তোমরা ভালোভাবেই জানো। তো ইলেকট্রন বিন্যাসটা করবা, করার পর দেখবা এইভাবে আসে যে এখানে প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন থাকে এবং সর্বশেষ কক্ষপথে 1 2 3 4 5 5টা ইলেকট্রন থাকে। এবং এখন দেখো বন্ধনটা কিভাবে গঠিত হয়। এখানে হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে। তার মানে ও আরেকটা ইলেকট্রনের সাথে বন্ধন তৈরি করবে। তো সেক্ষেত্রে ব্যাপারটা কিরকম করবে? এই যে দেখো, নাইট্রোজেনের 3টা বিজোড় ইলেকট্রন ছিল, 3টা বিজোড় ইলেকট্রনের সাথে 3টা হাইড্রোজেন একত্রে মিলিত হয়ে বন্ধন গঠন করছে এবং এভাবেই গঠিত হয়েছে NH3। তো হাত থিওরি দিয়ে এটা কিভাবে বুঝবো যে নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3 বা 3টা বিজোড় ইলেকট্রন আছে, তার মানে ও 3টা, ওর আমরা চিন্তা করবো ওর 3টা হাত আছে। এবং হাইড্রোজেনের ক্ষেত্রে ওর সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, তার মানে ও আরেকটা ইলেকট্রন নিতে পারবে, আরেকটা ইলেকট্রনের সাথে বন্ধন তৈরি করতে পারবে। তো সেক্ষেত্রে চিন্তা করবো হাইড্রোজেনের হাত হচ্ছে 1। তো সেক্ষেত্রে কি হয়েছে? NH3 বা নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে যে 3টা বেজোর ইলেকট্রন আছে বা নাইট্রোজেনের 3টা হাত আছে, 3টা হাত দিয়ে 3টা হাইড্রোজেনের হাতকে ধরছে। তো হাইড্রোজেনের 1 হাত, এটা তো আমরা জানি। ওকে, আশা করি এটা বুঝছো। ওকে, এটার ব্যাপারে আরো বিস্তারিত বলছি পরবর্তী স্লাইডে। ওকে ওকে, এরপর কি আছে দেখি। ওকে, এখানে আরেকটা ব্যাপার বলা আছে, এইটা তোমাদের মনে না রাখলেও চলবে, জাস্ট একটু প্যাচ লাগানোর জন্য বলা আছে যে একটি পরমাণুর সাথে যতটি অক্সিজেন পরমাণু যুক্ত হয় সেই সংখ্যার দ্বিগুণ করলে ওই পরমাণুর যোজনী বা যোজ্যতা পাওয়া যায়। এটা একটু বুঝে, তার আগে হচ্ছে হাইড্রোজেন, এটা বুঝে। একটি মোলের একটি পরমাণু যত সংখ্যক হাইড্রোজেন অথবা সমতুল্য মানের যাদের যোজনী 1, যেমন ক্লোরিন, সোডিয়াম ইত্যাদি মোলের যত সংখ্যক পরমাণুর সাথে যুক্ত হতে পারে সেটি হচ্ছে তার যোজনী। ব্যাপারটা কিরকম দেখো, হাইড্রোজেনের যোজনী কত? হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1 বা একটা হাত আছে। তো একটা হাত দিয়ে ও আরেকটা হাতকে ধরতে পারবে। এখন এইটাই বলছে যে কোনো মোলের একটি পরমাণু যত সংখ্যক হাইড্রোজেন অথবা অক্সিজেনের সাথে, হাইড্রোজেন অথবা ক্লোরিনের সাথে যুক্ত হতে পারে। লেটস একটু আগে অ্যামোনিয়ার উদাহরণ দিছি না? তো নাইট্রোজেনের যোজনী 3 বা 3টা হাত আছে। তো নাইট্রোজেন কয়টা 1 হাত ওলা মৌলকে ধরতে পারবে? 3টা। তো এক্ষেত্রে কি হয়েছিল যে নাইট্রোজেনের 3টা হাতের সাথে হাইড্রোজেনের 3টা হাত মিলিত হয়েছে, তার মানে এইটা দিয়ে বুঝতে পারি যে হাইড্রোজেন যখন গঠিত হয় তার মানে ওই মৌলটার একটা হাতকে ফিল আপ করে, তার মানে ওই মৌলের যোজনী সংখ্যায় ওইটা, মানে যতটা হাইড্রোজেন যুক্ত হতে পারে, যত সংখ্যক হাইড্রোজেন যুক্ত হতে পারে, এটাই হচ্ছে ওই মৌলের যোজনী। তো নাইট্রোজেন কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারছিল? 3টা হাইড্রোজেনের সাথে যুক্ত করতে পারছিল, তার মানে নাইট্রোজেনের যোজনী 3। আবার অক্সিজেন, তো পানির ক্ষেত্রে যেটা দেখলাম যে H2O, তা অক্সিজেন কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারছিল? 2টা হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারছিল, এই জন্য অক্সিজেনের যোজনী কত? 2। তো এটা হচ্ছে আমরা এইভাবে মনে না রেখে প্রত্যেকটা যোজনী আলাদা আলাদাভাবে পড়বো। ওকে ওকে, যোজ্যতা ইলেকট্রন দিয়ে যোজনী সংখ্যা নির্ণয়। যোজ্যতা ইলেকট্রনের ব্যাপার পড়ছি, সেটা দিয়ে যোজনী সংখ্যা কিভাবে নির্ণয় করবো সেটার ব্যাপার এখন জানবো। যে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা 1 থেকে 4 হলে সেটাই তাদের যোজনী। তো সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন বলে, যেটা ক্লাসের প্রথম দিকে আমরা পড়ছি। তো এখন ওই যোজ্যতা ইলেকট্রন থেকে যোজনী কিভাবে বের করবো? তো যোজ্যতা ইলেকট্রন যদি 1 থেকে 4 থাকে, মানে সর্বশেষ কক্ষপথে যদি 1 থেকে 4টা ইলেকট্রন, 1 2 বা 3 4 এরকম যে কোনো সংখ্যার ইলেকট্রন যদি থাকে, সেক্ষেত্রে ওইটি হচ্ছে তাদের যোজনী। তো সেক্ষেত্রে আমরা কি দেখছিলাম? হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে, তার মানে ওর যোজনী 1। তারপর হচ্ছে ক্লোরিনের ক্ষেত্রে, ক্লোরিন না তো সোডিয়ামের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 1, তার মানে সোডিয়ামের যোজনী 1। বাট 4-এর থেকে বেশি হলে, সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন যদি 4-এর থেকে বেশি হয়, সেক্ষেত্রে কিভাবে হিসাব করব? যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা 4 থেকে বেশি হলে ওই মৌলের যোজনী হচ্ছে 8 মাইনাস যোজ্যতা ইলেকট্রন সংখ্যা। তো কোনো মৌলের ক্ষেত্রে যদি সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা যদি 4 থেকে বেশি হয় বা যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা 4 থেকে বেশি হয়, সেক্ষেত্রে হচ্ছে 8 থেকে ওই যোজ্যতা ইলেকট্রনটা বিয়োগ করলেই আমরা হচ্ছে ওইটা পেয়ে যাব। ওকে, আশা করি এতটুকু বুঝছো। ওকে, তারপর হচ্ছে এখন হচ্ছে ইলেকট্রন বিন্যাস থেকে যোজনী নির্ণয়, এইটা একটু পড়তে হবে। ওকে, এরপর হচ্ছে যোজনী বা যোজ্যতার, এটা হচ্ছে সর্বশেষ টপিক, মেবি সর্বশেষ না, আরো একটা টপিক আছে, ইলেকট্রন বিন্যাস থেকে যোজনী নির্ণয়। এই আমি কি কলম নিয়ে আসছি? আমার ল্যাপটপের পেন নিয়ে আসছি, দাঁড়াও, আসল কলম আনি আমার। ওকে ওকে, ইলেকট্রন বিন্যাস থেকে যোজনী নির্ণয়, এইটা কিভাবে করব? চল আমরা উদাহরণ দিয়ে বুঝি। ওকে, আমার পেন কোথায়? পেন 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 ওকে, তো প্রথম হচ্ছে অক্সিজেনের কথা চিন্তা করি। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8। তো ইলেকট্রন বিন্যাস কিভাবে করব? 1s2 2s2 2p কত? এই আমার কলম ভেঙে গেছে, হাই রে, কলম ভেঙে গেছে।
সো স্যাড, দেখো তোমাদের পড়াইতে যাই আমার কলম ভেঙে গেছে। আচ্ছা আমি হাত দিয়ে লিখি। কত তো কয়টা হলো 1 2 বাকি আছে কয়টা 4টা ইলেকট্রন বাকি আছে এবং এখানে এটার ধারণ ক্ষমতা কত 6, সো 4 আমরা ইজিলি দিতে পারি। তো এখন হচ্ছে এই বক্সে কিভাবে বসাতে তো আমরা সবাই জানি, আবার একটু দেখি। তো 1s2 1s কক্ষপথ কোনটা এইটা, তো এখানে ইলেকট্রনটা বসাই, একটা ইলেকট্রন এইভাবে বসাই এবং দ্বিতীয় ইলেকট্রনটা এইভাবে বসাতে হয়। আমরা এটা সবাই জানি, তোমরা জানো, তোমরা তো আমার চেয়ে বেশি স্মার্ট, আমি তো জানি। ওকে, তারপর হচ্ছে 2s কক্ষপথ কোনটা এইটা, 2s কক্ষপথ হচ্ছে এইটা। এখানে ইলেকট্রন দুইটা কিভাবে বসাবো, এই যে। ওকে, এখন দেখো 2p, এই যে হচ্ছে 2p, এই যে কক্ষপথ এইটা সাবশেল উপশক্তি স্তর এইটা। তো এইখানে ইলেকট্রনটা কিভাবে বসাবো, 4টা ইলেকট্রন আছে, প্রথমে হচ্ছে এই যে এইভাবে বসাই যাও। এটা কেন হয় এটা বলছি তোমাদেরকে, আরো একবার বলি যে হচ্ছে ইলেকট্রনের স্পিন আছে, ইলেকট্রনের স্পিন বলে একটা জিনিস আছে, এটা তোমাদের বইয়ে নাই, ইন্টারমিডিয়েট আছে। তো প্রথম হচ্ছে এই যে কোনো এক ধরনের স্পিনে প্রবেশ করে, তারপর হচ্ছে অপোজিট স্পিনে প্রবেশ করে। এতটুকু জেনে রাখো, এতটুকু জানার দরকার নেই, জাস্ট জেনে রাখো প্রথমে একভাবে প্রবেশ করে বা প্রথমে এক স্পিনে প্রবেশ করে, তারপর হচ্ছে ভিন্ন স্পিনে প্রবেশ করে। তো ইলেকট্রন 3টা বসাইলাম, বাকি আছে কয়টা, একটা। তো এই ইলেকট্রনটা এইভাবে বসাইলাম। দেখো এখন এই যে সর্বশেষ কক্ষপথে এই জায়গায় কয়টা শেল ফাঁকা আছে, 2টা শেল ফাঁকা আছে, বা 2টা বেজোড় ইলেকট্রনের কথা বলছিলাম না, 2টা বিজোড় ইলেকট্রনের কথা বলছি। এই 2টা বিজোড় ইলেকট্রন আরো 2টা ইলেকট্রনের সাথে বন্ধন তৈরি করতে পারে। তো সেক্ষেত্রে এর যোজনী হচ্ছে 2, অক্সিজেনের যোজনী হচ্ছে 2। আশা করি এতটুকু বুঝছো। ওকে, ইরেজ করি এটা। এরপর হচ্ছে আরেকটা দেখবো, সেটা হচ্ছে সোডিয়াম। ওকে, হাত দিয়ে লিখতে হবে, আমার পেন নষ্ট হয়ে গেছে। ওকে, তো এরপর হচ্ছে সোডিয়াম কত, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11 বা 11। তো এখন হচ্ছে ইলেকট্রন বিন্যাস করি আস্তে আস্তে। 1s2 2s2 2p6 কয়টা হয়েছে দেখি, 6 7 8 9 10, 10টা হয়েছে। এখন আরো একটা কক্ষপথ লাগবে, এখানে ধরবে না, সে তো এখানে লিখি 3s এ কয়টা ইলেকট্রন বাকি আছে, একটা ইলেকট্রন বাকি আছে, তো একটা ইলেকট্রন 3s1। আশা করি এতটুকু বুঝছি। ইলেকট্রন বিন্যাস তোমরা সবাই পারো। ইলেকট্রন বিন্যাস যদি না পারো তুমি কিন্তু খুবই ডেঞ্জার জোনে আসো। সো ইলেকট্রন বিন্যাস এইখানে যেটা লিখছি, এটা যদি আমার লেখার আগে তোমার মাথায় যদি না এসে থাকে, তাহলে কিন্তু ভাই তোমার অবস্থা কিন্তু খারাপ। তো তাড়াতাড়ি ইলেকট্রন বিন্যাস আগে শিখো। ওকে, তারপর এখন হচ্ছে আমরা বক্সে বসাবো। কিভাবে বক্সে বসাবো, প্রথমে 2টা ইলেকট্রন আছে, 2টা ইলেকট্রন এইভাবে বসাইলাম, 2টা ইলেকট্রন। তারপর হচ্ছে 2s কোনটা এইটা, 2s ইলেকট্রন 2টা এইভাবে বসাইলাম। তারপর হচ্ছে 2p তে 6টা ইলেকট্রন আছে, তো প্রথমে এইভাবে 3টা ইলেকট্রন বসাইলাম। তারপর হচ্ছে অপোজিট স্পিন বা বিপরীত স্পিনে প্রবেশ করবে ইলেকট্রনগুলো, এই যে বসাইলাম। তো কয়টা ইলেকট্রন বাকি আছে, একটা ইলেকট্রন বাকি আছে, এই যে একটা ইলেকট্রন বাকি আছে, একটা ইলেকট্রন দিলাম। দেখো এখন সর্বশেষ এই যায় উপশক্তি স্তর, সর্বশেষ কক্ষপথে কয়টা বিজোড় ইলেকট্রন আছে, একটা বিজোড় ইলেকট্রন আছে, ও হচ্ছে ইলেকট্রনটা ছেড়ে দিয়ে বন্ধন তৈরি করতে পারে। তো আশা করি এতটুকু বুঝছো তোমরা বাচ্চা কাচ্চারা। ওকে, তারপর হচ্ছে সর্বশেষ টপিকে আমরা চলে যাই। ওকে, এখানে লেখা আছে যে কোনো মৌলের ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে যত সংখ্যক বিজোড় ইলেকট্রন থাকে তাকে যোজনী বা যোজ্যতা বলে। সর্বশেষ কক্ষপথে কয়টা বিজোড় ইলেকট্রন আছে, সর্বশেষ কক্ষপথে একটা বিজোড় ইলেকট্রন আছে, তার মানে সোডিয়ামের যোজনী 1। এইটি এতক্ষণ পর্যন্ত বুঝাইছি। আমার পেন ভাঙার কষ্ট আমি ভুলতে পারতেছি না। আমার 10ms থেকে গিফট দিয়েছিল এই পেনটা, এটা ভেঙে গেছে তোমাদের পড়াইতে যাই, সো স্যাড। ওকে, এরপরে কি আছে, এই এক জিনিস 2বার কেন। ওকে, তো এইটা হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস। এইটা হচ্ছে আমি যখন ক্লাস 9 বা 10 ছিলাম, তখন হচ্ছে আমাকে এক ভাইয়া প্রাইভেট পড়াইতো, আমার টিউটর ছিল। তো উনি হচ্ছে বরিশাল ভার্সিটির কেমিস্ট্রি ডিপার্টমেন্টে পড়তো, জোস পড়াইতো আমাকে। তো উনি হচ্ছে এটা লিখে দিয়েছিল যোজনীর এই ছকটা, তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, যে একযোজী মৌল কোনটা, দ্বিযোজী মৌল কোনটা, ত্রিযোজী মৌল, চতুর্যোজী, পঞ্চযোজী। তারপর হচ্ছে পরিবর্তনশীল যোজনী আছে, কোনো মৌলের যোজনী কখনো হচ্ছে কিছু আছে না, মানুষ ক্যারেক্টারলেস, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আচরণ প্রকাশ করে। আমি কিন্তু এরকম না, আমি অনেক ভালো ছেলে। যাই হোক, তো এই যে গায়ের রং গিরগিটির মতো রং পরিবর্তন করতে পারে, এরকম কিছু মৌল আছে, যেমন সালফারের অনেকগুলো যোজনী প্রকাশ করে। তারপর Hg, তারপর হচ্ছে Fe, এদের যোজনী বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়। তারপর নাইট্রোজেনের ক্ষেত্রে যোজনী বিভিন্ন রকম হয়। তারপর তো কিছুই নেই। ওকে, এইটা হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখো। এইটা একেবারে তোমরা অনেকেই এখন মনে করে যে ভাই মুখস্থ করতে কেন বলে, ভাই এইখানে আমি তোমাকে যোজনী বুঝাই দিছি, একেবারে ভালোভাবে যোজনী বুঝাই দিছি। তো এখন যদি তুমি বলো যে ভাই মুখস্থ করতে কেন বলেন, এটাকে আমি বুঝাইলাম যে যোজনী কিভাবে আসলো, যোজনী কিভাবে কাজ করে, এভরিথিং সবকিছু তোমাকে বুঝাই দিলাম। তারপরে এখন যদি বলতেছে মুখস্থ করে, তারপর যদি বলো যে আমাদের ওই স্যার বলছে মুখস্থ করার দরকার নেই, ভাই মুখস্থ না করলে তুমি কি করবা, প্রত্যেকবার তুমি যখন নতুন বিক্রিয়া লিখতে যাবে, রাসায়নিক বিক্রিয়া, বিশাল রাসায়নিক বিক্রিয়া লেখা লাগবে, তখন
তখন কি প্রত্যেকবার তুমি ইলেকট্রন বিন্যাস করে তারপর যোজনী বের করবা? এটা কি পসিবল? তখন মাথায় ইনস্ট্যান্ট আসা লাগবে, নাহলে কিন্তু বড় ধরনের মারা খাওয়া ভাই। আমি জানি এই প্রবলেমগুলো ফেস করছি, এই জন্য বললাম। যদি নিতে চাও সাজেশন নিতে পারো বড় ভাইয়ের কাছ থেকে, আর যদি না নাও এটা তোমাদের পার্সোনাল ম্যাটার। ওকে, এখানে আর একটা ছক দিয়ে দিয়েছি যে ওইখান থেকে যদি না বুঝো তাহলে হচ্ছে যে ইলেকট্রন বিন্যাস থেকে কিভাবে যোজনী আসছে সবগুলো এরকম আছে। তো তোমরা হচ্ছে বাসায় একটা তোমাদের টাস্ক, হোম টাস্ক, এটা হচ্ছে এই যে ইলেকট্রন বিন্যাস প্রথমে হচ্ছে এগুলা ঢেকে রাখবা, তারপর হচ্ছে এই যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, তারপর এই যে ইলেকট্রন বিন্যাসগুলো ভাই ক্লাস হচ্ছে এইমাত্র আমার রুমে হচ্ছে আমার বড় ভাই আসছে, সে খাওয়াবে কি যেন, এই জন্য হচ্ছে খাওয়ার কথা বলতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা ভাই যাচ্ছি, জাস্ট 5 মিনিট শেষ করি এটা। ও আচ্ছা ভাই, আর অনেক ভাই দেবে। আচ্ছা যাই হোক, তো এইটা হচ্ছে প্রথমে হচ্ছে এই যে মৌলগুলো আছে, মৌলগুলো হচ্ছে খাতায় লিখবা, তারপর হচ্ছে ইলেকট্রন বিন্যাস করবা নিজে। ইলেকট্রন আমি তো দেখাই দিচ্ছি, আমি কিন্তু 2-3টা দেখাইছি। তো ইলেকট্রন বিন্যাস করার পর তারপর হচ্ছে এখান থেকে যোজনী বের করবা। যোজনী বের করার পর একেবারে মুখস্থ ঠুটুস্থ কণ্ঠস্থ করে ফেলবা। এইটা হচ্ছে তোমাদের টাস্ক। ওকে, এরপর কি? এরপর হচ্ছে সর্বশেষ টপিক মেবি যৌগমূলক ও আচ্ছা, এইটা হচ্ছে তোমাদের ক্লাসের 8-এর বই দেওয়া ছিল। তো এইটা যারা ফাঁকিবাজি করে আসছো তাদের জন্য এইটা তোমাদের 8-এর বই, এইটা ভালোভাবে দেওয়া ছিল তোমাদের। এইটি কিন্তু এগুলো ভালোভাবে বোঝানো হয়েছে, কিন্তু তোমরা জানি তোমরা ম্যাক্সিমাম পড়ো নাই, কারণ আমি যখন এটি ছিলাম আমি নিজেও পড়ি না, তো আমি জানি তোমরা কেউই পড়ো না এইটিগুলো। আচ্ছা, এরপর হচ্ছে সর্বশেষ যেটা, সেটা হচ্ছে যৌগমূলক বা রেডিক্যাল। আচ্ছা না কেন, আচ্ছা যৌগমূলক বা রেডিক্যালস। তো মৌলের ক্ষেত্রে কি বলছি, যে কতগুলো মৌল ইলেকট্রন ছেড়ে দিয়ে বন্ধন গঠন করে। এক্ষেত্রে কতগুলো মৌল একসাথে যুক্ত হয়, বন্ধন গঠন করার পর ওদের আবার হাত ফাঁকা থাকে। ধরো আমার 5-7টা হাত আছে, আমি 5-7টা হাত দিয়ে আরো কয়েকজনকে ধরলাম, ধরার পর আমরা যে বন্ডিংটা গঠন করলাম ওইখানে দেখা গেল কিছু হাত ফাঁকা আছে বা কিছু ইলেকট্রন, বেজোড় ইলেকট্রন আছে যারা হচ্ছে আরো নতুন কারোর সাথে বন্ধন তৈরি করতে পারবে। তো এইরকম কেসে এগুলোকে বলা হয় থাকে যৌগমূলক বা রেডিক্যাল। তো এইটাই বইতে লেখা আছে যে কোনো মৌলের একাধিক পরমাণুর একটি গ্রুপ বা পরমাণু গুচ্ছ যখন ধনাত্মক বা ঋণাত্মক চার্জ সহ একটি মৌলের আয়নের মতো আচরণ করে তখন ওই পরমাণু গুচ্ছকে যৌগমূলক বা রেডিক্যাল বলা হয় থাকে। সোডিয়ামের ক্ষেত্রে কি বলছিলাম, সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, ওই একটা ইলেকট্রন যখন ছেড়ে দেয় তখন সেটা কিসে পরিণত হয়, Na+ বা সোডিয়াম প্লাসে পরিণত হয়। যৌগমূলকের ক্ষেত্রে ব্যাপারটা কিরকম, যে অনেকগুলো পরমাণু একসাথে মিলিত হওয়ার পরও ওদের ইলেকট্রন ফাঁকা থাকে বা আরো বন্ধন তৈরি করতে পারে, সেই ক্ষেত্রে সেই কেসে এগুলোকে বলা হয় থাকে যৌগমূলক বা রেডিক্যাল। ব্যাপারটা কিরকম, এই যে দেখো যৌগমূলকের 4টা দেওয়া আছে, অ্যামোনিয়াম, নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে বন্ধন তৈরি করার পরও একটা হাত ফাঁকা আছে। সো এক্ষেত্রে একটা ইলেকট্রন, এই যে কি বলে, একটা ইলেকট্রনও ছেড়ে দিচ্ছে বা একটা ইলেকট্রন কম আছে, এই জন্য NH4+, এই যে অ্যামোনিয়াম, এইটা হচ্ছে যৌগমূলক বা রেডিক্যাল। এই ছকটা একেবারে পুরোপুরি মুখস্থ ঠোঁটস্থ কণ্ঠস্থ করে ফেলবা। এখানে চার্জ কত, চার্জ বা আধান হচ্ছে +1 এবং এর যোজনী হচ্ছে 1। তো যৌগমূলক বা রেডিক্যাল এটার যোজনী মুখস্থ করা একটু সহজ, বিকজ এইটার চার্জটাই, এই যে চার্জটাই হচ্ছে এটার যোজনী নির্দেশ করে। দেখো সালফেট আয়নের কথা চিন্তা করো, SO4 2- মানে এটা চার্জ কত, -2 এবং এর যোজনী হচ্ছে 2। তো এগুলো হচ্ছে পুরো ছকটা একেবারে মুখস্থ করে ফেলবা, কারণ ফিউচারে যখন রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল রিয়াকশন পড়বা তখন তোমাদের অনেক কাজে লাগবে। তো এই হচ্ছে আজকের ক্লাস, যোজনী, যোজ্যতা, যৌগমূলক, ফার্স্ট ক্লাস। এটা রাসায়নিক বন্ধন না, হ্যাঁ রাসায়নিক বন্ধন অর্থাৎ লাস্ট ক্লাস না। তো আশা করি যতটুকু বুঝাইছি ভালোভাবে বুঝছো। যদি কোনো প্রবলেম থাকে অবভিয়াসলি কমেন্টে জানাবা, আর যদি ক্লাসের ভিতর কোনো ভুল থাকে সেটাও জানাবা। আমি এরকম না যে আমার ভুলের কথা বললে আমি খেপে উঠবো, আমি মানে এটা বলতেই পারো, ভুল করতেই পারে, মানুষ মাত্রই ভুল করে। সো এই হচ্ছে আজকের ক্লাস। আজকের ক্লাসের শেষে কোনো মোটিভেশন দিব না, ক্লাসের একেবারে লাস্টের মানে অধ্যায়ের শেষে একেবারে লাস্ট ক্লাসে দিব। তো এই হচ্ছে আজকের ক্লাস, দেখা হবে হয়তো পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কি অবস্থা বাচ্চা কাচ্চারা, কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে হচ্ছে আমাদের এই অধ্যায়ের 2য় লেকচার বা 2 নম্বর লেকচার। তো প্রথম লেকচারে আমরা হচ্ছে যোজনী, যোজ্যতা এগুলোর ব্যাপারে বিস্তারিত আলোচনা করছি। সো তুমি যদি প্রথম দেখে থাকো এই ক্লাসটা, অবভিয়াসলি এই ক্লাসটা দেখে তারপর এখানে আসবে। ওকে, তো চলো শুরু করি। আজকে হচ্ছে যৌগের রাসায়নিক সংকেত। তো রাসায়নিক সংকেত জিনিসটা কি? রাসায়নিক সংকেত হচ্ছে তুমি যাতে একটা কোড নেমের মতো, যেমন তোমরা বিভিন্ন সায়েন্স ফিকশন মুভিতে রোবট দেখছো, রোবটের একটা কোড নেম থাকে না, ওই রকম একটা নাম। তারপর হচ্ছে কি বলে, আমাদের নিক নেম থাকে না, প্রত্যেকের একটা নিক নেমের সাথে আসলে ব্যাপারটা যায় না। যেমন আমরা ফ্রেন্ডদের অনেককে ভোল্টু বলি, তারপর আরো বিভিন্ন ধরনের মোটকু,
এই টাইপের জিনিসপত্র বলি। অবভিয়াসলি এটা ঠিক না বডি শেমিং, বাট তারপর আমরা ইউজ করেছি তো সেই জন্য উদাহরণ দিলাম। এরকম একটা নিক নেম বা কোড নেম থাকে কেমিস্ট্রি বা রসায়নের ক্ষেত্রে। প্রত্যেকটা বস্তুকে প্রত্যেকটা যৌগ বা মৌলের এরকম একটা কোড নেম আছে। তো মৌলগুলোর কোড নেম তো আমরা জানি, যেমন হাইড্রোজেন একটা গ্যাস, এটার হচ্ছে এইচ দ্বারা প্রকাশ করি, তারপর অক্সিজেন এটাকে ও দ্বারা প্রকাশ করি। বাট যৌগগুলোর ক্ষেত্রে কিভাবে প্রকাশ করি, যৌগগুলো অনেকগুলো তোমরা জানো, যেমন সোডিয়াম ক্লোরাইড এটাকে NaCl দ্বারা প্রকাশ করা হয়, এটা আমরা সবাই জানি, তাই না? তো এই যে সোডিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে H2O পানি, এটাকে কিভাবে লেখা হয়, কেন এরকম লেখা হলো, সেইটার বিষয়ে বিস্তারিত এখানে জানবো। তো প্রথমে হচ্ছে যে যৌগের রাসায়নিক সংকেত কি জন্য লাগে, এটা হচ্ছে ফর্মালডিহাইড, আর এটা হচ্ছে ক্যাজুয়ালডিহাইড, একটা মিম জাস্ট ইন্টারেস্ট ফিল করার জন্য আনলাম। ওকে, তো কেমিস্ট্রিতে রাসায়নিক যে নামগুলো আছে এগুলো কেন ইম্পর্টেন্ট বা এগুলো জানা কেন ইম্পর্টেন্ট, এই কনভারসেশনটা দেখে হয়তো বুঝতে পারছো যে Ba প্লাস Na বা সোডিয়াম দুইবার, তো এটা আসলে কি হয়, ব্যানানা। অবভিয়াসলি ব্যানানা হয় না, তোমরা জানো, তোমরা যেহেতু অনেক স্মার্ট হয়ে গেছো, প্লাস অনেক কিছু জানো কেমিস্ট্রির ব্যাপারে, অনেকখানি পড়ছো, সো এক্ষেত্রে তোমরা বুঝতে পারছো। যেটা বলছিলাম যে কোড নেম, যেমন এটা হচ্ছে একটা বারকোড। তোমরা সুপার শপে শপিং করতে গেলে বিভিন্ন ধরনের যেটা দিয়ে স্ক্যান করে, যে বারকোড স্ক্যানার দিয়ে স্ক্যান করে, তো এটা দ্বারা আমরা কিন্তু বুঝি না দেখে, এটা আমরা কিন্তু দেখে বুঝি না যে এখানে কি লেখা, জাস্ট কয়টা সংখ্যা দেখি আর কয়েকটা লাইন দেখি, বাট কম্পিউটার কিন্তু ঠিকই বুঝে। তো আমরাও যাতে নামগুলো বুঝতে পারি, সেই জন্য যে কেমিস্ট্রির যে কোনো একটা মৌল বা যৌগকে দেখেই যাতে বুঝতে পারি, অক্ষরটা দেখে যাতে বুঝতে পারি, সেই জন্য হচ্ছে এই যে যৌগের রাসায়নিক সংকেত, এই জিনিসটার আবির্ভাব হয়েছে। তো এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, আমি একটু দেখাই। তো আমি হচ্ছে অনেক আগে যে সময় খুব নিজেকে কুল মনে করতাম তোমাদের মতো বয়সে, সেই সময় হচ্ছে এইরকম একটা কিউআর কোড কি বারকোড নিজের নামে আমার প্রোফাইলে দিয়ে রাখতাম। ওকে, জাস্ট এমনিতেই দেখালাম। ও, যেটা রোবটের কথা বলছিলাম, রোবটের যেরকম কোড নেম থাকে, এইটা মেবি হচ্ছে বোস্টন ডাইনামিক্সের একটা রোবট। এটা হচ্ছে অনেক মানে হেল্পফুল একটা রোবট, যেটা হচ্ছে নতুন যেই রোবটগুলো আবিষ্কার হচ্ছে হিউম্যানয়েড রোবট। ভাই ক্যামেরাটা নাড়াচাড়া করছে একটু আস্তে, আচ্ছা ঠিক আছে। ওকে, এটা হচ্ছে একটা হিউম্যানয়েড রোবট, এটার নাম মেবি কি অ্যাটলাস, হ্যাঁ অ্যাটলাসই মেবি, আই এম নট শিওর এটা আসলে অ্যাটলাস কিনা। তো এটা হচ্ছে বোস্টন ডাইনামিক্স এর হিউম্যানয়েড রোবট, এটা জানি। এটা হচ্ছে হার্ড ওয়ার্ক, লেবারেরা যে হার্ড ওয়ার্ক করতে পারে না, ওইগুলো করতে পারে। তো এটার হচ্ছে যে একটা নাম দেওয়া আছে অ্যাটলাস, বাট এটার কোড নেম আছে কতগুলা, ওইটা দেখে আসলে বিজ্ঞানীরা বুঝতে পারে। প্লাস কোড নেমের আর একটা মহত্ব বা আর একটা বিশেষত্ব হচ্ছে ওইটা দেখলে ওইটার বৈশিষ্ট্যের ব্যাপারে অনেক কিছু ধারণা করা যায়। এটার আর একটা উদাহরণ দিই, এই যে দেখো বারকোডটা দেখলা, এই বারকোডের প্রথম দিকে কিন্তু এখানে হচ্ছে কান্ট্রি কোড দেওয়া থাকে প্রথম দিকে। তো এটা দেখে বোঝা যায় যে এটা কোন দেশের পণ্য, এটা বোঝা যায়। কেমিস্ট্রির ক্ষেত্রে ওইরকম আমরা জাস্ট দেখি বলে দিতে পারবো যে এই বস্তুটা বা এই যৌগটা কোন কোন মৌল দিয়ে তৈরি এবং সেটার কত অণু এটার ভিতর আছে, সবগুলো জাস্ট আমরা দেখেই বলে দিতে পারবো। এই জন্য হচ্ছে এটার উৎপত্তি হয়েছে বা এটা বিজ্ঞানীরা আবিষ্কার করছে। ওকে, তো চল আমরা মেইন পড়াশোনায় ফেরত যাই। ওকে, কোথায়? ওকে, তো প্রথমে যেটা বইতে লেখা আছে, বইয়ের লাইনগুলো একটু পড়ি, যে প্রত্যেকটা মৌলের পরমাণুর জন্য এক কিংবা দুই ইংরেজি অক্ষরের, একটা কিংবা দুইটা ইংরেজি অক্ষরের সুনির্দিষ্ট প্রতীক আছে। যেমন অক্সিজেনকে আমরা ও দ্বারা প্রকাশ করি, মানে একটা ইংরেজি অক্ষর দ্বারা প্রকাশ করি। আবার সোডিয়ামকে এটাকে Na এটা দ্বারা প্রকাশ করি, মানে দুইটা ইংরেজি অক্ষর দ্বারা প্রকাশ করি। এরকম একটা বা দুইটা, সর্বোচ্চ দুইটা, একটা বা দুইটা ইংরেজি অক্ষর দ্বারা প্রকাশ করে, এটা আমরা সবাই জানি, তোমরা ছোটবেলা থেকে জেনে আসছি, এটা নতুন কিছু না। তারপর লেখা আছে যে কোনো যৌগের রাসায়নিক সংকেত হচ্ছে সেই সব মৌল দিয়ে ওই যৌগটির রাসায়নিক গঠন তৈরি হয়েছে তার একটি প্রতীকী উপস্থাপনা। একটু আগে যেটা বললাম যে প্রতীকী উপস্থাপনা, কোন কোন মৌল দিয়ে কোন একটা যৌগ গঠিত হয়েছে সবগুলো হচ্ছে আমরা দেখে বুঝতে পারবো। এরপর লেখা আছে যে এখানে কোনো যৌগের অণুতে যেসব পরমাণু থাকে সেসব পরমাণু প্রতীক এবং সংখ্যার মাধ্যমে অণুটিকে প্রকাশ করে। একটু আগে যেটা বলছে ওইসবই লেখা, যে অণুতে মানে কয় অণু একটা পরমাণু থাকে বা কতটুকু থাকে সবকিছু আমরা এই যে সংকেতটা দেখেই বুঝতে পারি। ওকে, তো এখন হচ্ছে এটা কিভাবে লেখা হয় সেই রুলটা ফেরত যায়। ওকে, কিভাবে লেখা হয় সেটা জানার চেষ্টা করি। তো আমাদের বইয়ে ফার্স্ট যে রুলটা লেখা আছে সেটা হচ্ছে কোনো মৌলের অণুর রাসায়নিক সংকেত লিখতে হলে ওই অণুতে বিদ্যমান পরমাণুর প্রতীকটি লিখে মৌলটির প্রতীকের ডান পাশে নিচে ছোট করে সাবস্ক্রিপ্ট করে, ছোট করে মানে সাবস্ক্রিপ্ট করে অণুতে মৌলের অণুর সংখ্যা লিখতে হয়। ওকে, আমি আবার বলছি, এটা আবার পড়ি, তোমরা আমার সাথে আর একটু পড়ার চেষ্টা করো। যে কোনো মৌলের অণুর রাসায়নিক সংকেত লিখতে হলে কোনো মৌলের অণু, এখানে কিন্তু যৌগ বলা হয় না, কোনো মৌলের অণুর কথা বলা হয়েছে। আমরা আগে যে সময় ম্যাথ করছি বা রাসায়নিক বিক্রিয়া সম্পর্কিত ম্যাথ করছি, ওই সময় তোমাদেরকে একটা কথা বলছি যে এইটা হচ্ছে দ্বিপরমাণু গ্যাস,
দ্বিপরমাণু গ্যাস বলছি না অক্সিজেনের কথা, তার মানে অক্সিজেন একটা পরমাণু থাকে না, দুইটা পরমাণু একত্রে মিক্স হয়ে থাকে বা একত্রে বন্ড তৈরি করে থাকে, এই জন্য দ্বিপরমাণু গ্যাস বলে। সো এটা হচ্ছে অক্সিজেন একটা, ধরো একটা অক্সিজেন পরমাণু তো কিভাবে থাকে সেটা তো তোমরা জানো, বাট একটা অক্সিজেন অণু কিভাবে থাকে, দুইটা অক্সিজেন পরমাণু একত্রে মিক্স হয়ে থাকে। তো ওইটাই এখানে বলছে যে কোনো মৌলের অণুর রাসায়নিক সংকেত দেখতে হলে ওই অণুতে বিদ্যমান পরমাণুর প্রতীকটি লিখে তারপর প্রতীকের ডান পাশে নিচে ছোট করে অণুতে মৌলের সংখ্যা লিখতে হয়, মানে কয়টা অণু আছে সেটা লিখতে হয়, কয়টা পরমাণু আছে সেটা লিখতে হয়। ব্যাপারটা কিরকম একটু তোমাদের দিয়ে দেখায়। ধরো নাইট্রোজেন, নাইট্রোজেন একটা দ্বিপরমাণু গ্যাস। তো নাইট্রোজেন কি সিঙ্গেল এরকম পরমাণু আকারে থাকে না, নাইট্রোজেনের দুইটা পরমাণু একত্রে এরকম বন্ড তৈরি করে। এই দেখো নাইট্রোজেনের দুইটা পরমাণু একত্রে বন্ড তৈরি করে, তারপর হচ্ছে এই যে নাইট্রোজেন অণুটা তৈরি করে, দুইটা নাইট্রোজেন পরমাণু একত্রে বন্ড তৈরি করছে, এটাকে ট্রিপল বন্ড বলে, বা তিনটা বন্ধন তৈরি করছে। ট্রিপল বন্ড কি এটা বুঝাই দিচ্ছি একটু পর, জাস্ট এতটুকু বোঝো যে এটা হচ্ছে নাইট্রোজেন অ্যাটম বা পরমাণু, এবং এইটা একসাথে একত্র হয় নাইট্রোজেন অণু গঠন করে। এবং এইটাকে কিভাবে লেখা হয়, সাবস্ক্রিপ্ট করে নিচে লেখা হয়, এই যে দ্বিপরমাণু গ্যাসগুলো এইভাবে লেখা হয়, এই যে N2 আকারে লেখা হয়। আবার অক্সিজেন যেহেতু দ্বিপরমাণু গ্যাস সেটাকে O2 আকারে লেখা হয়। আশা করি এটা বুঝছো। তারপর অনেক মৌল আছে যে একেবারে সিঙ্গেল হইতে থাকে, যেমন হিলিয়াম, সিঙ্গেল এককভাবে থাকে, এই জন্য জাস্ট H লেখা হয়, এটাও একটু পর আছে। তো অক্সিজেনের যে উদাহরণটা দেখাইলাম সেটা একটু দেখাই। ও এটাই এখানে লেখা আছে যে নাইট্রোজেন অণুতে দুইটা নাইট্রোজেন পরমাণু থাকে, সুতরাং নাইট্রোজেন অণুর সংখ্যা হচ্ছে N2 এইভাবে না, এটা স্লাইডে ভুল আসছে, এটা N2 বা নিচের দিকে সাবস্ক্রিপ্ট করে লেখা থাকবে N2টা। ওকে, এরপরে কি আছে, এরপরে একটু আগে যেটা বললাম অক্সিজেন একটা দ্বিপরমাণু গ্যাস। তো অক্সিজেন দ্বিপরমাণু গ্যাস কিভাবে থাকবে, দুইটা অক্সিজেন পরমাণু একত্রে বন্ধন তৈরি করবে। তো অক্সিজেনের মানে পারমাণবিক গঠন কিরকম বা ইলেকট্রন বিন্যাস কিরকম সেটা তোমরা সবাই জানো, আগের ক্লাসেই দেখাইছি অক্সিজেনের পারমাণবিক গঠন বা ইলেকট্রন কনফিগারেশন কিরকম। তো শেষ কক্ষপথে যে ইলেকট্রন গুলো দেখছো, তো দুইটা ইলেকট্রন আর একটা অক্সিজেন পরমাণু দুইটি ইলেকট্রনের সাথে বন্ধন তৈরি করে O2 আকারে থাকে। এই যে অক্সিজেন শুধুমাত্র O আকারে থাকে না, অক্সিজেনের রাসায়নিক সংকেত কি O, তো O আকারে থাকে না, এটা একটা দ্বিপরমাণু গ্যাস, সেজন্য O2 আকারে থাকে। ওকে, এরপরে কি আছে দেখি। এই একটু আগে যেটা বলছিলাম যে কিছু কিছু পরমাণু আছে যারা হচ্ছে এক পরমাণু আকারে থাকে বা বন্ধন গঠন করে না, অণু গঠন করে না। যে কিছু কিছু মৌল আছে যারা অণু গঠন করে না, তাদেরকে শুধু প্রতীক দিয়ে বোঝানো হয়। যেমন সকল ধাতু অণু গঠন করে না, ধাতুর ক্ষেত্রে কি জানি Fe জানি, তারপর সোডিয়াম, এগুলোর ব্যাপারে জানি। তো সকল ধাতু অণু গঠন করে না, তাই আয়রনকে বোঝাতে আয়রন বা Fe, বা লোহাকে বোঝাতে Fe, জাস্ট Fe লেখা। এখানে কিন্তু Fe2 লেখা হয় না। অক্সিজেন যেরকম O2 লেখা হয়েছিল, নাইট্রোজেনের ক্ষেত্রে যেরকম N2 লেখা হয়েছিল, ওই রকম লেখা হয় না। ওকে, আশা করি এতটুকু বুঝছো। এরপরে কি আছে দেখি। আবার নিষ্ক্রিয় গ্যাসগুলোর ক্ষেত্রে, নিষ্ক্রিয় গ্যাস কিরকম, নিষ্ক্রিয় গ্যাসগুলোর ক্ষেত্রে অণু গঠন করে না বলে এদেরকে লিখতে হয় তাদের প্রতীক ব্যবহার করে, যেমন হিলিয়াম, H লেখা। একটু আগে যেটা বলছি যে নিষ্ক্রিয় গ্যাস যেগুলো আছে এগুলো হচ্ছে অণু গঠন করে না। একটু আগে যেরকম দেখালাম যে নাইট্রোজেনের দুইটা পরমাণু একত্রে মিক্স হয়ে একটা অক্সিজেন, কোথায় ছিলাম, একটু একজন লোক আসছিল, সো কনসেন্ট্রেশনটা ব্রেক হয়েছে। আবার বলছি যে অক্সিজেনের দুইটা পরমাণু একত্রে বন্ড তৈরি করে O2 অণু আকারে থাকে, এটা একটা দ্বিপরমাণু গ্যাস। একটা অণুতে, অক্সিজেনের একটা অণুতে দুইটা পরমাণু থাকে, একটা দ্বিপরমাণু গ্যাস বলা হয় থাকে। বাট নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে, তারপর হচ্ছে ধাতুর ক্ষেত্রে এরা দ্বিপরমাণু আকারে থাকে না বা নিজেদের ভিতর বন্ড তৈরি করে থাকে না। ওকে, আশা করি এটা বুঝছো। এরপরে কি আছে দেখি, চলো কোথায় গেল। ওকে, এখন হচ্ছে যৌগ। এইটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যৌগ। যৌগের ব্যাপারে কিরকম, কোন যৌগের অণু যদি দুটি ভিন্ন মৌলের পরমাণু দিয়ে গঠিত হয়, তাহলে যৌগের অণুতে বিদ্যমান মৌল কিংবা যৌগমূলক দুটির প্রতীক পাশাপাশি লিখে একটি মৌলের পাশে নিচের দিকে ছোট করে অপর মৌলটির যোজনী লিখতে হয়। আমি 100% শিওর এই লাইনটার কিছুই তোমরা বুঝো না। আসো এক্সপ্লেন করি, প্রথম লাইনটা ধরে এক্সপ্লেন করি, তারপর বাকিগুলো এক্সপ্লেনেশনটা বলছি। কোন যৌগের অণু যদি দুইটি ভিন্ন মৌলের পরমাণু, একটা যৌগ মানে কি দুইটা ভিন্ন মৌলের পরমাণু দিয়ে গঠিত হয়, যেমন পানি, তাই হাইড্রোজেন এবং অক্সিজেন, মানে দুইটা ভিন্ন মৌলের পরমাণু দিয়ে গঠিত, হাইড্রোজেন এবং অক্সিজেন, পানি দিয়ে আমরা চিন্তা করবো। ওকে, কোন যৌগের অণু যদি দুটি ভিন্ন মৌলের পরমাণু দিয়ে গঠিত হয়, তাহলে যৌগটির অণুতে বিদ্যমান মৌল। আবার বলছি, কোন যৌগের অণু, ধরো একটা হচ্ছে পানি, তো পানির অণুতে কয়টা পরমাণু বিদ্যমান, হাইড্রোজেনের পরমাণু বিদ্যমান, অক্সিজেনের পরমাণু বিদ্যমান, মানে দুইটা ভিন্ন মৌলের পরমাণু দিয়ে গঠিত। যৌগটির অণুতে বিদ্যমান মৌল দুইটা কি, হাইড্রোজেন এবং অক্সিজেন। কিংবা যৌগমূলক, এখানে কিন্তু যৌগমূলক বা রেডিক্যাল নাই, যৌগমূলক বা রেডিক্যালের ব্যাপারে বলছি, এখানে কিন্তু যৌগমূলক বা রেডিক্যাল নাই, পানির কথা বলছি। তো এখানে যৌগমূলক বা রেডিক্যাল থাকলেও এটাকে আমরা ইগনোর করি, জাস্ট দুইটা
পরমাণু আছে বা যে দুই ধরনের পরমাণু আছে হাইড্রোজেন এবং অক্সিজেন, এটা চিন্তা করি। দুটির প্রতীক পাশাপাশি লিখে, হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুইটার প্রতীক পাশাপাশি লিখে একটি মৌলের পাশে নিচের দিকে ছোট করে অপর মৌলটির যোজনী লিখতে হয়। আমি পেন দিয়ে দেখাই, নাহলে তোমরা বুঝবা না ব্যাপারটা। ওকে, কোথায় গেল পেন? আমার পেন। ওকে, পেন আসছে না কেন? What happened? What happened? What is this? পেন কেন আসছে না? ওয়েট, দেখি। ওকে, এখানে আসছে। ওকে, আসতেছে। ফাউন্টেন পেন না তো, মার্কার পেন, ওয়াইলি পেন, এটা দিয়ে হবে। ওকে ওকে, যেটা বলছিলাম, কোনো একটা যৌগটা চিন্তা করতে বলছি পানি। তো পানির মানে কি H2, ওইটা পরে লিখবো। তো পানিতে দুইটা ভিন্ন মৌলের পরমাণু আছে, হাইড্রোজেন এবং অক্সিজেন। তো সেটাকে কি বলছে? এই দুইটার প্রতীক পাশাপাশি লিখতে হবে, এই দুটির প্রতীক পাশাপাশি লিখতে হবে। তার মানে হাইড্রোজেন এবং অক্সিজেন, আমরা হাইড্রোজেন এবং অক্সিজেন পাশাপাশি লিখলাম। ওকে, এরপর কি বলছে? একটি মৌলের পাশে নিচের দিকে ছোট করে অপর মৌলটার যোজনী। একটা মৌলের পাশে নিচের দিকে ছোট করে অপর মৌলটার যোজনী। দেখো অক্সিজেনের যোজনী কত? অক্সিজেনের যোজনী হচ্ছে 2। এইটা কোথায় লিখতে হবে? অপর মৌলের নিচের দিকে, এই যে এইরকম করে লিখতে হবে। এবং হাইড্রোজেনের যোজনী কত? হাইড্রোজেনের যোজনী 1, এটাকে এখানে লিখতে হবে। বাট এইটাকে এইভাবে লেখা হয় না, এখানে এটাকে আমরা ইগনোর করব, এটাকে হচ্ছে আমরা মুছে দিই, এটাকে এইভাবে লেখা হয় না। জাস্ট এক থাকলে এটাকে লেখা লাগে না, মানে একটা তো একটা আছে। আবার বলছি, যে কোনো যে কোনো যৌগ যদি গঠিত হয় এইভাবে, মানে যে কোনো যৌগ তো 2-3টা মৌল দিয়ে গঠিত হবে, তাই না? তো ওই কয়টা মৌল আমরা লিখবো প্রথমে, লেখার পর একটা মৌলের নিচের দিকে সাবস্ক্রিপ্ট করে অপর মৌলের যোজনীটা লিখবো। এখানে হাইড্রোজেনের নিচে কি লিখবো? অক্সিজেনের যোজনী লিখবো। এইটা এখানে বলছে। এইটা কেন হয় আমি বুঝাচ্ছি পরে, জাস্ট এতটুকু বুঝছো কিনা বইয়ের লেখাটা এতটুকু ইনশিওর করতে পারো, তাহলে হচ্ছে তোমরা ফিউচারের লেখাগুলো একটু পর যেটা বলবো এটা সব বুঝবা ভালোভাবে। ওকে, আমি রেজার দিয়ে মুছে দিই সব। ওকে, ডান। ওকে, সরি, এরেজার, স্লাইড এরেজার। ওকে, ওকে, ডান। এরপরে কি আছে দেখি। ওকে, ও এই যে পানিটা ছিল, আমি জাস্ট ভুলে গেছিলাম এই জন্য। তো পানির উদাহরণ দেওয়া হয়েছে, পানি হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে গঠিত। এতক্ষণ যেটা বললাম আবার পেঁচাইতে হবে এটা। তো এখন হচ্ছে কি করতে হবে? দুইটা পাশাপাশি লিখতে হবে, হাইড্রোজেন এবং অক্সিজেন লিখলাম। এবং হাইড্রোজেনের নিচে কোনটা লিখবো? অক্সিজেনের যোজনী। অক্সিজেনের যোজনী 2, এটা হচ্ছে এটার বিপরীত পাশে লিখবো। আবার বলছি, এইখানে যেটা লেখা আছে এটা বুঝাইতেছে, আমি কিন্তু যোজনী ওইগুলো বুঝাইতেছি না, এখন যোজনী একটু পর বুঝাবো। জাস্ট এইখানে যেটা লেখা আছে এটা বুঝাইছি, যে কোনো যৌগ যদি 2 বা 3টা মৌল দিয়ে গঠিত হয়, তো একটা মৌলের নিচের দিকে, এই দেখো একটা মৌলের নিচের দিকে অপর মৌলটার যোজনী নিচের দিকে সাবস্ক্রিপ্ট করে লিখবো। এখানে হাইড্রোজেনের যোজনী যদি 10 হইতো, অক্সিজেনের নিচে 10 লিখতাম। আবার অক্সিজেনের যোজনী যদি 5 হইতো, হাইড্রোজেনের নিচে এখানে 5 লিখতাম। ওকে, আশা করি এতটুকু বুঝছো। ও, এখানে লেখা আছে, জাস্ট স্ক্রিনশট দিয়ে রাখো। অক্সিজেনের যোজনী এখানে লিখবো, এবং এখানে হচ্ছে হাইড্রোজেনের যোজনী। হাইড্রোজেনের যোজনী একটা উচ্চ থাকে। ওকে ওকে, এরপর কি আছে দেখি। এরপর হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন কিভাবে গঠিত হয়। যোজনীর ব্যাপারে তো বলছি, যে যোজনী মানে কি? একটা পরমাণু, একটা মৌলের পরমাণু অন্য একটা পরমাণুর সাথে যে বন্ধনগুলো গঠন করতে পারে, বা বন্ধন গঠন করার যে ক্ষমতা, সেটা হচ্ছে যোজনী। তো এক একটা মৌলের যোজনী একরকম। হাইড্রোজেনের যোজনী 1, অক্সিজেনের যোজনী 2, তারপর হচ্ছে কার্বনের যোজনী হচ্ছে 4। কার্বনের যোজনী কত? 4। এখন কার্বন এবং হাইড্রোজেন এরা যদি বন্ধন তৈরি করে, তো কিভাবে বন্ধন তৈরি করবে? তো সিম্পল চিন্তা করবো, কার্বনের 4টা যোজনী বা 4টা হাত আছে, এবং হাইড্রোজেনের 1 যোজনী বা 1টা হাত আছে। তো হাইড্রোজেন কি করবে? 4টা হাইড্রোজেন, মানে কার্বনের 4টা হাত দিয়ে 4টা হাইড্রোজেন কার্বনের 4টা হাতকে ধরবে, এইভাবে এরা বন্ধন গঠন করবে। এখন লেখার ক্ষেত্রে কিভাবে লিখবো? এই দেখো, হাঁপাই গেছে ভাই, প্রচুর গরম এখানে, এসি অফ। সরি, আমি পার্সোনালি একটু প্রবলেম আছে, দ্যাটস একটু ওয়ার্ডগুলো আমার স্লিপ করছে, আমি বুঝতে পারছি। এক্সট্রিমলি সরি ফর দ্যাট। ওকে, আমরা পড়াশোনায় ফেরত যাই। তো এখানে হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন দিয়ে যেহেতু যৌগটা গঠিত, তো কার্বন এবং হাইড্রোজেন লিখলাম। এখন একটু আগে যে বইয়ের লাইনটা পড়লাম, সেইখানে কিভাবে লিখছিলাম বা কি পড়ছিলাম, যে একটা মৌলের নিচের দিকে অপর মৌলটা যেটার সাথে বন্ধন গঠন করছে ওইটার যোজনী লিখবো। তো কার্বনের যোজনী 4, এটা কোথায় লিখবো? হাইড্রোজেনের নিচের দিকে 4। এবং হাইড্রোজেনের যোজনী 1, এটা এখানে লিখবো। এটা অবশ্যই লেখা লাগে না, সো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, CH4 এইভাবে লিখতে পারি। এটা দিয়ে সিম্পলি তো কি বুঝে তোমরা বুঝছো, যে একটা কার্বন 4টা হাইড্রোজেনকে ধরছে, এটাই বুঝে। তো কার্বনের যদি 4টা যোজনী থাকে বা 4টা হাত থাকে,
লেটস সে কার্বনের দুইটা হাত, আমরা ভুলে গেলাম কার্বনের চারটা হাত, লেটস সে কার্বনের দুইটা হাত, তো দুইটা হাত দিয়ে দুইটা হাইড্রোজেনকে ধরবে, এইটাই বুঝাইছে যে কয়টা হাইড্রোজেনকে ধরবে, এটা কিভাবে বুঝাবো, এখানে 4 বা 2 যেটা হবে সেটা লিখে দিয়ে। আশা করি এটা বুঝছো, একটু কনসেন্ট্রেশন করতে হবে, একটু মাথা দিয়ে চিন্তা করতে হবে, তাহলে আশা করি বুঝে যাবে এখানে আসলে কি করতেছে। ওকে, এখন আমরা অনেকগুলো উদাহরণ দেখবো, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট, যোজনী দিয়ে কিভাবে বন্ধন তৈরি করে। তো কার্বনের যোজনী 4, এটা আমরা জানি। অক্সিজেনের যোজনী 2। তো আবার হাত থিওরি দিয়ে, হাত দিয়ে যেভাবে চিন্তা করি এভাবে চিন্তা করবো। আচ্ছা, আমার রেকর্ড কি হচ্ছে? আমি রুমের ভিতরে একা, ক্যামেরাম্যান নেই। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। ওকে, সরি। ওকে, তো কার্বনের 4 যোজনী বা 4 যোজি মৌল, তো কার্বনের 4টা হাত লিখলাম। আচ্ছা, এখানে বন্ধনটা আছে। ওকে, আছে। কার্বনের 4টা হাত এবং অক্সিজেনের কয়টা হাত? অক্সিজেনের 2টা হাত। তো এইখানে কিভাবে বন্ধন তৈরি করবে? অক্সিজেন 2টা হাত দিয়ে কার্বনের 2টা হাতকে ধরবে, আর একটা অক্সিজেন কার্বনের বাকি 2টা হাতকে ধরবে। ওকে, এই যে এই 2টা হাতকে ধরলো, আর একটা অক্সিজেন এসে কোথায় গেল? এই যে এই 2টা হাতকে ধরবে। ওকে, সরি। ওকে, এইভাবে। তো এইটা কিভাবে লিখবো? কার্বন লিখলাম, অক্সিজেন লিখলাম। এখন কার্বনের যোজনী কত? কার্বনের যোজনী কত? এখানে একটু বোঝার বিষয় আছে। ওকে, দাঁড়া, আমি পেন আনি আবার। ওকে, আমার পেন কোথায়? ফাউন্টেন পেন না, আমার ওয়াইলি পেন লাগবে। ওকে, কালার হচ্ছে রেড। ওকে, রেড। তো হচ্ছে আমি লিখলাম, এটাকে ইগনোর করে, এটা কিভাবে আসলো? এখানে কার্বন লিখলো, এখানে অক্সিজেন লিখলাম। ওকে, এখন আমরা আগে যে থিওরি পড়ে আসছিলাম ওইখানে কিভাবে লিখছিলাম, তো বন্ধন তো এইভাবে গঠিত হয়, এটা বুঝছি। বাট এখানে কি লেখা ছিল যে একটা মৌলের যোজনী অপর মৌলের নিচের দিকে লিখতে হবে। তো অক্সিজেনের যোজনী কত? অক্সিজেনের যোজনী হচ্ছে 2, অক্সিজেনের যোজনী 2, এটা লিখলাম। ওকে, এখন কার্বনের যোজনী কত? কার্বনের যোজনী হচ্ছে 4, এটাকে এখানে নিচে লিখলাম। বাট আমরা কার্বন ডাইঅক্সাইড তো এইভাবে চিনি না। তো এটার সহজ নিয়মটা হচ্ছে, বা এটার রুলটা হচ্ছে, এখানে যেহেতু 2 দিয়ে কাটাকাটি করা যায়, বা নির্দিষ্ট একটা সংখ্যা দিয়ে যদি 2টা সংখ্যাকে ভাগ করা যায়, লেটস সে এখানে ছিল 5, এখানে ছিল 10, তো সেক্ষেত্রে কি হতো? সেক্ষেত্রে 5 দিয়ে 2টাকে ভাগ করা যেত। তো এইখানে কি করা যায়? যেহেতু 2 এবং 4 আছে, তো 2টা সংখ্যাকে কত দিয়ে ভাগ করা যায়, বা কত দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়? 2 দিয়ে ভাগ করলে। তো 2 দিয়ে যদি ভাগ করি, এখানে থাকে হচ্ছে 1 আর এখানে থাকে 2, এইভাবে এটাকে লেখা হয়। ওকে, আশা করি এটা বুঝছো। ওকে, তো এটা আমরা ডিলিট করে দিই। ওকে, এখন আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সটে কি আছে দেখি। নেক্সট হচ্ছে ম্যাগনেসিয়াম। তো ম্যাগনেসিয়ামের যোজনী কত? ম্যাগনেসিয়ামের যোজনী 2, মানে 2টা হাত আছে। অক্সিজেনের যোজনী 2, তার মানে 2টা হাত আছে, এবং 2টা হাত দিয়ে ওরা 2টা হাতকে ধরবে। অক্সিজেনের 2টা হাত দিয়ে 2টা হাতকে ধরবে। সো একটা ম্যাগনেসিয়াম, একটা অক্সিজেন বন্ধন তৈরি করবে। এখানে ওই যে একটু আগে যে থিওরিটা পড়াইলাম ওইটার নিয়মে লেখা আছে যে ম্যাগনেসিয়াম, এখানে অক্সিজেনের যোজনী 2টা এখানে লিখছি, এবং ম্যাগনেসিয়ামের যোজনী 2 এইটা অপর পাশে লিখছি। তো এইরকম আগে একটু আগে যেটা বললাম যে কাটাকাটি করা গেলে 2টা সংখ্যাকে কত দিয়ে ভাগ করা যায় বা কাটাকাটি করা যায়? 2 দিয়ে। সো 2টা কাটাকাটি করে ম্যাগনেসিয়াম অক্সাইড, এইভাবে আমরা লিখতে পারি। ওকে, এরপর হচ্ছে আরো উদাহরণ, জিঙ্কের যোজনী কত? 2। এটা হচ্ছে SO4 2- যৌগমূলক বা রেডিকেল। ওকে, সালফেট আয়ন যেটাকে বলি। তো SO4 2- এই যৌগমূলক বা রেডিকেল, এই রেডিকেলটার যোজনী কত? এটা রেডিকেলটার যোজনী হচ্ছে 2। রেডিকেল বা যৌগমূলক কি, এটা যদি না বোঝো আমার পাস্ট ক্লাসগুলো দেখে আসবা, ওইখানে সব আমি ডিটেলসে বলছি। ওকে, তো এরকম আগের মতোই সিম্পল, যেভাবে বন্ধন গঠন করে এভাবে বন্ধন গঠন করবে। তো এই রুলটা অনুযায়ী যদি লিখতে চাই, তো জিঙ্ক এবং এটা হচ্ছে SO4 2- এই যৌগমূলক বা রেডিকেল। তো এটাকে এখানে লিখলাম, এটাকে এখানে লিখলাম। এটাকে ব্র্যাকেট দিয়ে কেন লাগছে? কারণ এটা একটা যৌগমূলক বা রেডিকেল, সো এটাকে একটা ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, কারণ এটা সম্পূর্ণ আলাদা একটা মৌলের মতো আচরণ করতেছে, আলাদা একটা এই যে 2টা মৌল একসাথে মিলিত হয় একটা যৌগ গঠন করার কথা ছিল, বাট এরা যৌগ গঠন করে নাই, এরা যৌগমূলক বা রেডিকেল আকারে রয়ে গেছে। এই জন্য ওটা আলাদা একটা মৌলের মতো আচরণ করে, এই জন্য এটাকে একসাথে এরকম ব্র্যাকেট দিয়ে লিখছি। তো ব্র্যাকেট দিয়ে লেখার পর এখন হচ্ছে SO4 2- এটার যোজনী কত? 2। তো এই যোজনীটা এখানে লিখছি, এবং জিঙ্কের যোজনী কত? 2, ব্র্যাকেটের ওই পাশে লিখছি। সো এটা কাটাকাটি করে দিতে পারি আমরা। ওকে, যে কাটাকাটি করে দিই, SO4 জিঙ্ক SO4 এখন বলতে পারো যে ভাইয়া SO4 এই যে 2- SO4 2- এইটার 4টা কাটাকাটি করলো চায় না কেন? ভাই এটা হচ্ছে, এই 4টা হচ্ছে ভিতরে, এইটা আলাদা একটা, SO4 2- এইটা আলাদা একটা জিনিস। সো এটা এইভাবে বন্ধন তৈরি করবে। ওকে, আশা করি এটা বুঝছো। ওকে, জিঙ্ক সালফেট। ওকে, এরপর কি আছে উদাহরণ দেখি। ওকে, সালফার আর অক্সিজেন। তো সালফারের যোজনী এখানে হচ্ছে 4, অক্সিজেনের যোজনী 2। তো এইভাবে সালফার এবং অক্সিজেন লিখলাম। তো সালফারের অক্সিজেনের ওই পাশে লিখলাম কত? সালফারের যোজনী, এবং সালফারের নিচে লিখলাম অক্সিজেনের যোজনী। তো এখানেও 2 দিয়ে কাটাকাটি করা যায়। তো 2 দিয়ে যদি কাটাকাটি করা যায়, SO2। ওকে, সালফার ডাইঅক্সাইড। আচ্ছা, ডাইঅক্সাইড যে
কেন বলে? সালফার ডাইঅক্সাইড, এখানে সালফার আছে এবং অক্সিজেন আছে, এই জন্য হচ্ছে অক্সাইড। সালফার এবং অক্সিজেনের জন্য অক্সাইড হয়েছে, এবং ডাই মানে দুইটা, এই জন্য হচ্ছে ডাই অক্সাইড বুঝাইছে। ওকে, এটা আসলে ইন্টারেস্টিং কোনো পড়া না। সো আমি জানি অনেকে ইন্টারেস্ট ফিল করতেছে না, বাট কিছু করার নাই ভাই, কিছু পড়া তো এরকম বোরিং হবে। ওকে, ক্লোরিনের যোজনী 1, এরপর এসছে NH4 প্লাস, এটার যোজনী 1। সো এটা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন। ওকে, অ্যামোনিয়াম আয়ন, তো এটার যোজনী 1 বা 1 হাত দিয়ে ধরে, তো এইভাবে হচ্ছে এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড। ওকে, NH4Cl। ওকে, অ্যামোনিয়াম ক্লোরাইড। আশা করি বুঝতে পারছি এটা। এখানে আর ডিটেলসে কিছু বলার নাই। এটা হচ্ছে মেবি লাস্ট স্লাইড আমাদের। কপারের যোজনী 2, SO4 2-, এটার যোজনীয় 2। তো হচ্ছে আগের মতো হাত থিওরি দিয়ে এইভাবে যে কিভাবে লেখে এইটা না বোঝার চেয়ে তোমরা হচ্ছে যোজনীর থিওরি দিয়ে চিন্তা করবা, তাহলে হচ্ছে এই লেখাটার চাইতে ওইটা বেশি ইফেক্টিভ। আই থিঙ্ক, আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে বেশি ইফেক্টিভ। বিকজ দেখো এখানে চিন্তা করো এইভাবে যে কপার এর 2টা যোজনী বা দ্বিযোজী বা 2টা হাত আছে, এটার SO4 2-, এটার 2টা হাত আছে, 2টি হাত দিয়ে 2টা হাতকে ধরবে, সিম্পল একই। তো এক্ষেত্রে এই যে কাটাকাটি 2 এগুলোর চিন্তা করো না, CuSO4 কপার সালফেট। ওকে ওকে, আশা করি এতটুকু বুঝছো। এরপর কি, এরপর আর কিছু নাই। যোগের অনুর পাশাপাশি সংকেত কিভাবে লিখতে হয় সবই বুঝছো। তো আর কি, আর কিছু আছে তোমাদের বইয়ে? কিছু আছে কিনা দেখি, তারা তোমাদের বইয়ে এক্সট্রা কিছু আছে কিনা দেখি। ওকে, কত পৃষ্ঠায় তোমাদের বইয়ের? এটা 120 ওকে, আর কিছু নাই। সো এই হচ্ছে আজকের ভিডিও, আশা করি ভালোভাবে বুঝছো। তো এই তো, আর কিছু বলবো? আর কিছু বলার নাই মেবি, আর কিছু বলা উচিত। হ্যাঁ, ও আচ্ছা, মোটিভেশনের কথা বলছিল আগের ক্লাসে। ও আজকের ক্লাস যেহেতু একটু কম সময় হয়েছে, তো একটা স্টোরি বলি ওদেরকে। স্টোরিটা অনেকেই জানো, তো যারা জানো, ক্লাস কিন্তু শেষ, চাইলে চলে যেতে পারো। এই ক্লাসটা, এই টপিকের ক্লাসটা শেষ। ওকে, তো অনেক বছর আগে একটা মেবি সক্রেটিসের গল্প একটা। তো ওই সময় তো মোটিভেশন আর অভাবে ভুগতো মানুষ। হ্যাঁ, ওই সময় ডিপ্রেসড ছিল মেবি মানুষ। যাই হোক, তো এই লোক, আগেকার দিনে তো এইরকমই ছিল যে একজন গুরুর কাছে বিভিন্ন শিষ্যরা পড়তো। এই সময় তো স্কুল ছিল না। তো সক্রেটিসের শিষ্য তার কাছে গিয়ে বলল যে, গুরু, আমি মোটিভেশন ফিল করতে পারতেছি না, তো মোটিভেশন কিভাবে ফিল করবো, বা কাজ করার আগ্রহ পাচ্ছি না। হ্যাঁ, আসেন ভাই, সমস্যা। তো সে উনি কি করলো, মোটিভেশন দিতেছিলাম, তারা নাই, কাট করে দিতে পারো। আচ্ছা আচ্ছা, সরি, ভাই আসছিল। তো যেখানে ছিলাম, তো এই সক্রেটিস কি করলো, বললো যে কালকে আসো। তো কাল পরের দিন আসলো শিষ্যকে নিয়ে নদীর পাড়ে গেল। নদীর পাড়ে যাওয়ার পর হচ্ছে নদীতে নামলো দুইজন। নদীতে নামার পর কি করলো, শিষ্যকে পানির নিচে চুবাই ধরলো একেবারে। তো পানির নিচে একেবারে ধরার পর, মানে একেবারে চেপে ধরার পর কি হলো, স্টুডেন্ট তো মানে শিষ্য তো ছটফট করতেছে শ্বাস নেওয়ার জন্য, নিঃশ্বাস নেওয়ার জন্য, একটু নিঃশ্বাস নেবে। সো উঠানোর পর, মানে শেষ সময়, যে সময় মারা যাবে প্রায়, ওই সময় উঠাইলো। উঠানোর পর জিজ্ঞেস করলো, এখন বুঝছো মোটিভেশন কি? বলছে না, এখনো তো বুঝিনি মোটিভেশন কি। তো ওই সময় সক্রেটিস বললো যে, তুমি পানির নিচে যে সময় ছিলা, সে সময় তোমার লাইফের লক্ষ্য কি ছিল, একমাত্র চাওয়া কি ছিল? যে আমার নিঃশ্বাস নিতে হবে, আই নিড অক্সিজেন। তো তোমার লাইফে মোটিভেশন বা তোমার ড্রিম যদি এইরকম হয়, সেক্ষেত্রে তোমার কাছে মোটিভেশন, সাকসেস, এগুলো কোনো ম্যাটার করবে না। সাকসেসফুল মানে তোমার একটা জিনিস চাইলে এমন ভাবে চাইতে হবে যে পৃথিবীতে ওইটা ছাড়া কোনো কিছুর অস্তিত্বই নাই। ওই রকম করে যদি কোনো কিছু চাও, তখন কিন্তু পৃথিবীতে তোমার মোটিভেশনের অভাব হবে না। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এরকম হবে না যে ভালো লাগে না, আজকে পড়াশোনা করবো না, এরকম কখনোই হবে না। বিকজ তুমি জানো তোমার জান প্রাণ, ওই যে বলে না, যারা হচ্ছে লাভ এন্ড রিলেশনশিপে থাকে, তো তখন কি হয়, তাদের পার্টনার তাদের কাছে হচ্ছে পৃথিবীর একমাত্র জিনিস থাকে, একমাত্র চাওয়ার জিনিস থাকে। তো কি বলে ওটাকে, যে ওই সময় তো লজিক কাজ করে না, বলে না প্রেমে অন্ধ। তো ওই সময় তো লজিক কাজ করে না। তো তোমার স্বপ্ন চাও, তোমার ড্রিমটা যদি ওই রকম হয়, সেক্ষেত্রে তোমার কাছে এই যে মোটিভেশন, তারপর হচ্ছে প্রত্যেকদিন মোটিভেশন শোনা লাগবে না, বা তুমি কখনো ডিপ্রেসড ফিল করবে না। আমার লাইফে এরকম একটা উদাহরণ আছে, যেমন ইন্টারমিডিয়েটে যখন আমি পড়ি অ্যাডমিশন টেস্টে, তখন হচ্ছে আমি অ্যাডমিশন টেস্ট নিয়ে এতটা সিরিয়াস ছিলাম। হ্যাঁ, আমি অ্যাডমিশনে একদম ফেইলিয়ার, আমি জানি, আমি স্বীকার করে নিচ্ছি, আমি অ্যাডমিশনে কোনো মানে কোথাও চান্স পাইনি। আমি স্বীকার করে নিচ্ছি আমার ব্যর্থতাটা, বাট আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। সো এই স্টোরিটা বলছি, ছোট করে একটু বলি।
তো ওই সময় কি করতাম, আমার কাছে আর পৃথিবীতে আর কিচ্ছু ছিল না, নাথিং। আমি জাস্ট ঘুম থেকে উঠতাম, খাওয়া, গোসল করা আর বাথরুমে যাওয়া, এই কাজ বাদে আমি পুরোটা সময় পড়তাম। 15-16 ঘন্টা, এমন হয়েছে 4 থেকে 5 ঘন্টা জাস্ট টেবিলে এক নাগারে বসে পড়ছে, এরকম হয়েছে। তো আমার কাছে ওই সময় আর কিছুই ছিল না, আমার মোটিভেশন মানে ল্যাক অফ মোটিভেশন হইতো না কখনো, যে আমার ডিপ্রেস লাগছে, আমি মানে পড়তে ইচ্ছে করতেছে না, ভালো লাগতেছে না, এরকম কোনো হইতো না। বিকজ আমার লাইফের একমাত্র গোল, একমাত্র টার্গেট ছিল ওইটা। সো লাইফে তুমি যদি কোনো কিছু চাও, লেটস সে তুমি একজন বিখ্যাত বিজ্ঞানী হতে চাও, সায়েন্টিস্ট হতে চাও, এনিথিং। আমার এক ফ্রেন্ড আছে, ওর হচ্ছে ড্রিম হচ্ছে একজন আলেম হওয়া। তো আলেম হওয়ার জন্য জানো অনেক বেশি পড়াশোনা করতে হয়। তো যে এক একজনের মানুষের এক এক রকম স্বপ্ন থাকে, যে তোমার যে কোনো স্বপ্ন থাকতে পারে। তো যেই স্বপ্নই থাকুক না কেন, তো স্বপ্নের পিছনে তুমি যদি ওইভাবে ছুটতে পারো, বা স্বপ্নটাকে মাথার ভিতর যদি ওইভাবে গেঁথে নিতে পারো, তো সেক্ষেত্রে তোমার, আমি মনে করি না যে এরকম প্রত্যেকদিন সার্চ দিয়ে মোটিভেশন, নিউ মোটিভেশনাল ভিডিও, ইনটুটেড মোটিভেশনাল ভিডিও, এই টাইপের ভিডিও শোনা লাগে। আমার এক সার্চ ছিল মনোজ চ্যাটার্জি নাম। সো উনি বলতেন যে, আবির জানো পৃথিবীতে সবচাইতে বোকা লোক কোনটা? যে লোক স্বপ্ন দেখে কিন্তু সে অনুযায়ী কাজ করে না। তো আমরা জানি তোমাদের অনেক বড় বড় ড্রিম আছে, অনেক বড় বড় স্বপ্ন দেখো তোমরা, বাট সেইটা অনুযায়ী কাজ করতে হবে, বাট স্বপ্নটাকে ওইভাবে দেখতে হবে, স্বপ্নটাকে দেখার মতো যদি দেখতে পারো। আমাদের ইসলাম ধর্ম তো এরকম আছে যে চাওয়ার মতো চাও, এবং চাওয়ার মতো চাইলে দেওয়ার মালিক তো অবশ্যই আল্লাহ। এখন চাওয়ার মতো চাইলে যে তুমি পেয়ে যাবে এরকম না ব্যাপারটা। ধরো তুমিও পড়াশোনা করতেছো আর একজনও পড়াশোনা করতেছো, তো পড়াশোনা যেহেতু রিলেভেন্ট উদাহরণ, পড়াশোনা দিয়ে উদাহরণ দিচ্ছি। তো একটা ছেলে পড়তেছে, তুমি পড়তেছো না, আরেকটা ছেলে খুব বেশি পড়তেছে, তো আল্লাহর কাছে চাইতেছে আল্লাহ আমাকে এটা দাও, আর তুমিও চাইতেছো। এখন তুমি বলো আল্লাহ কাকে দিবে? কাকে দিবে? অবভিয়াসলি ওই ছেলেটাকে দিবে, কারণ আল্লাহ তো ন্যায় বিচারক, তাই না? সে তো বেইনসাফি করে না, তোমার তার সাথে বেইনসাফি হবে যদি তাকে বাদ দিয়ে তোমাকে দেয়। তো অবভিয়াসলি এইরকম আমি একটা বই পড়ছিলাম, বইটার নাম হচ্ছে মেবি সাইরাস, আহমেদ্দিন রুমির লেখা বই। হচ্ছে আমাদের মুসলমানদের ইসলাম ধর্মে যাকে জুলকারনাইন বলা হয়, ওনার জীবনী। তো এই লোকের জীবনীতে একটা কথা লেখা আছে যে যে হচ্ছে ঘোড়ায় চড়তে জানে না, তার জন্য যুদ্ধে যে তার দোয়া করাটাই হচ্ছে অনুচিত। তো যার নৌকা নাই, বা নৌকা চালাইতে জানে না, বা সাঁতার পারে না, তার কাছে নদী পার হওয়াটা স্বপ্ন দেখা, বা নদী পার হওয়ার জন্য দোয়া করাটাই অযৌক্তিক জিনিস। ব্যাপারটা এরকমই। সো চাওয়ার মতো চাও, বা মনের ভিতর যদি ঢুকাইতে পারো কোনো স্বপ্ন বা ড্রিম, সেক্ষেত্রে তোমার কাছে এগুলা কোনো ম্যাটার করবে না। সরি, আমি যদি একটু বেশি বড় করে ফেলছি। আমি আরেকটা উদাহরণ দিই। আমার এক ফ্রেন্ড ছিল, তো হচ্ছে আমাদের সবার কি হয়, ম্যাক্সিমামই ম্যাথ করতে ভালো লাগে না, আমারও তো ম্যাথ করতে ভালো লাগে না, পড়াশোনা করতে ভালো লাগে। বাট এই ছেলে, আমার একটা ফ্রেন্ড ছিল, যেটা বললাম যে রাজা, সৈয়দ ইশতিয়াক রাজা। তো এই ছেলে হচ্ছে ড্রিম ছিল ফিজিক্স নিয়ে কাজ করা। তো আমরা দেখতাম আমাদের ক্লাসের ম্যাথ করতে ইচ্ছা করে না, ও 9, 10 থাকতে ইন্টারমিডিয়েটের বই শেষ করে ফেলতো। ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে দেখতাম সেকেন্ড ইয়ারের ফিজিক্স বই 2টা শেষ, সবকিছু 2-3টা শেষ করে ফেলছে। বিকজ ওর ড্রিম ছিল এরকম, ওর ড্রিমটাকে ফিল করতে পারতো। তো ড্রিমকে যদি ফিল না করতে পারো, তো তোমার ড্রিম এরকম হওয়া উচিত না যে আমি জাস্ট একজন বুয়েটে চান্স পাবো, ঢাকা ভার্সিটিতে চান্স পাবো। ড্রিমটা কিন্তু বড় জিনিস অনেকটা। ধরো তোমার ড্রিম, লেটস সে তুমি মেডিকেলে চান্স পেতে চাও, তোমার ড্রিমটা এটা হওয়া উচিত না যে আমি জাস্ট মেডিকেলে চান্স পাবো। ড্রিমটা হওয়া উচিত যে আমি রেভলিউশনারি, যুগান্তকারী কিছু করবো এই সেক্টরে। এরকম বড় ড্রিম হওয়া উচিত। ছোট ছোট ড্রিম এইটা মেক সেন্স করে না। মানুষ আশরাফুল মাখলুকাত, বা সৃষ্টির সেরা দেব। সো তুমি যদি জাস্ট স্বপ্ন দেখো যে জাস্ট মেডিকেলে চান্স পাবা, জাস্ট ভার্সিটিতে চান্স পাবা, তারপর কি চান্স পাই যাওয়া, তারপর কি? তারপর তো তুমি ডিপ্রেসড হয়ে যাবা। আমাদের ব্যাচে অনেকে দেখছি বইটা চান্স পাওয়ার পর, মেডিকেলে চান্স পাওয়ার পর পড়াশোনা করতে পারতেছে না, বিকজ তার ড্রিম ছিল ওই পর্যন্ত। স্বপ্নের লিমিটেশনটা তুমি রেখো না। তোমার স্বপ্ন যদি, মানে তোমার ইচ্ছা যদি থাকে গাছের উপরে ওঠার, অবভিয়াসলি স্বপ্নটা আকাশ ছোঁয়া রাখবা। সো এইটা হচ্ছে আজকের ভিডিও। আমি জানি না কতটুকু বুঝাইতে পারছি। ক্লাসের ভিতর যদি কোনো ভুল থাকে অবশ্যই আমাকে নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে পারো। আমি আমার ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। আমি এরকম, আমার ইগো নাই যে আমি জীবনে কোনো ভুল করিনি। অবভিয়াসলি আমি ভুল করি, আমার অনেক ভুল হয়। তো এটাই। তো ভুল হলে কমেন্ট করে জানাবো, আর কিরকম করে আমি আমার ক্লাসে আরো ইমপ্রুভ করতে পারি, ক্লাস কোয়ালিটি বাড়াতে পারি, এগুলো বিষয়ে কমেন্ট করে জানাতে পারো। সো এই হচ্ছে আজকের ভিডিও। দেখা হবে হয়তো পরবর্তী কোনো ভিডিওতে, যদি বেঁচে থাকি পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে হচ্ছে আমাদের রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারের 3rd লেকচার বা 3 নাম্বার ক্লাস। তো তোমরা যদি এই ক্লাসটা প্রথমে দেখে থাকো, তাহলে আমি রিকোয়েস্ট করবো প্রথম 2টা ক্লাস দেখে আসতে, বিকজ আগের ক্লাস না দেখলে এটা কিছুই বুঝবা না। ওকে ওকে, তো চলো শুরু করি। শুরু করার আগে আসো স্টোরি বলি। প্রত্যেকটা ক্লাসেই তো স্টোরি বলি, তো এটা নতুন কিছু না। স্টোরি না, জাস্ট সিম্পল। তো নিষ্ক্রিয় গ্যাস ব্যাপারটা কিরকম, এই মিমটা দেখে তোমরা বুঝতে পারছো। সো ধরো এরকম অনেক বাসায় মেহমান গেলে আমরা কি করি, মানে মেহমান হিসেবে, গেস্ট হিসেবে গেলে কি করি, খাবার দিলে সময়
একটু ভাব করি যে খাবো না আমরা, ধরো ক্ষুধা লাগছে অনেক, আমার তো এরকম হয়, ক্ষুধা লাগছে অনেক, তো ফ্রেন্ডের বাসায় গেছি, এখন দিছে, এখন তো সাথে সাথে নিয়ে খাইতে পারি না, না না দরকার নেই, এরকম তো আমরা করি তাই না। তারপর হচ্ছে মানে যারা টিউশনে যায় টিচাররা, তো আমরা তো টিউশনে যাই, সো স্টুডেন্টের বাসায় যখন খাবার দাবার অনেক মজার মজার খাবার দাবার দেয়, তখন আমরা কি বলি, না না দরকার কি এসবের আবার কি দরকার ছিল, এই টাইপের একটা ভাব নিই না, তো এরকম একটা ভিম দেওয়া আছে। তো এইটা দিয়ে আমরা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস এর এই ব্যাপারটা বুঝবো। নিষ্ক্রিয় গ্যাস ব্যাপারটা কি, তো তোমাদের ফ্রেন্ড সার্কেল অনেকটা এরকম থাকে না কিছু পোলাপান, যে পৃথিবীর কোনো কিছুতে আগ্রহ নেই, একেবারে নিষ্ক্রিয়, একেবারে হচ্ছে মানে মাটির মানুষ যাকে বলে সেরকম। তো আগে আমরা এসে এরকম ক্লাসে মাটির মানুষ যারা ছিল তাদেরকে আমরা অনেক বুলিং করতাম, উল্টাপাল্টা কথা বলতাম, যেমন বডি শেমিং পর্যন্ত করতাম। অবভিয়াসলি আমি যাদের করতাম তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। যেমন আমাদের ক্লাসে একটা ছেলে ছিল, সো ও অনিন্দ গুহ, অনেক ভালো ছিল। সো এই লোক পরে কোথায় যেন হারাই গেছে ফ্রেন্ডটা আমার। তো অনিন্দ, তুমি যদি দেখে থাকো একটু সাড়া দিও, বা কেউ যদি চিনে থাকেন। আচ্ছা ভাই, বাদ দি এইসব কথা, পার্সোনাল আলাপ আলোচনা বাদ দি। ওকে, তো এই যে নিষ্ক্রিয় গ্যাস, তো এই ছেলেটা উদাহরণ কেন দিলাম, এই ছেলেটা কোনো কিছুর ভিতর থাকতো না, জাস্ট নিজের মতো ক্লাসের এক কোনায় পড়ে থাকতো। ও কিন্তু ফার্স্ট বয় ছিল, একেবারে কিছুর ভিতর থাকতো না, এরকম না ব্যাপারটা। তো নিষ্ক্রিয় গ্যাস ব্যাপারটা কিরকম, নিষ্ক্রিয় গ্যাসের ব্যাপারটা এরকম যে কোনো কিছু সাথেও নাই পাতেও নাই, ও একেবারে নিজের মতো নিষ্ক্রিয় থাকে একেবারে। ওকে, কারোর সাথে মারামারিতে নাই। তো ইলেকট্রনের ব্যাপারটা কিরকম, এখানে যে নিষ্ক্রিয় গ্যাসগুলোকে বুঝাইছে, এগুলা হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলা এর কাছে ইলেকট্রন আসলে এ নেয় না, এ কাউকে ইলেকট্রন দিবেও না। আমরা রাসায়নিক বন্ধনের ক্ষেত্রে কি বুঝছি, যে ইলেকট্রন দিবে নিবে, এইভাবে তো একটা দেওয়া নেওয়ার একটা সম্পর্ক তৈরি হয় না, যে বলে না আমাদের ভিতরে একটু দেওয়া নেওয়া থাকবে, একটু ফোনে কথা হবে, টেলিফোনে তো কথা হতে পারে, একটা ওয়ার্কিং আন্ডারস্ট্যান্ডিং কি কি জানা ছিল, এরকম তো থাকতে পারে তাই না। তো ইলেকট্রনের ব্যাপারে বা নিষ্ক্রিয় গ্যাস যেগুলো আছে, ইনার্ট গ্যাস বা নোবেল গ্যাস যেগুলো আছে, এগুলোর ব্যাপারে মানে এগুলো হচ্ছে দিবেও না কাউকে, নিবেও না, ও কল ধরবেও না, কল দিবেও না। ওকে, ইউ নো হোয়াট আই মিন। ওকে, আচ্ছা, এরপরে অনেকগুলো মিম আছে এই ইনার্ট গ্যাস বা হচ্ছে নোবেল গ্যাসের ব্যাপারে। এই যে দেখো, একটা হচ্ছে পার্টি টাইপের কিছু আছে, এই যে ইনার্ট গ্যাস, ও হচ্ছে এক কোনায় দাঁড়ায় আছে। ওকে, আমি হাঁপাই গেছি আজকে ভাই পুরা, সরি, অনেকবার শ্বাস নিতেছি, এমনিতে আমার শ্বাসের প্রবলেম আছে একটু। আচ্ছা, এইখানে দেখো এই মিমটা হচ্ছে ইলেকট্রনের ঢেউ বা পানি আসছে এবং ওর লেজে আগুন লাগছে, তারপর হচ্ছে ও ধারে কাছে যাবে না, বিকজ নোবেল গ্যাস, বা নোবেল গ্যাস বলতে ওই নোবেল প্রাইজ টাইপের, এটার সাথে কোনো সম্পর্ক নেই, তোমাদের নোবেল ভাইয়ের সাথে কোনো সম্পর্ক নেই এটার। নোবেল গ্যাস বলা হয় থাকে কারণ এদের মানে এরা মারামারিতে, কাটাকাটিতে বা কোনো বন্ধন তৈরিতে থাকে না। ওকে, ক্লাস কিন্তু এখন শুরু হয়নি। ওকে, এখানে আর একটা ইন্টারেস্টিং মিম আছে, এটা অনেকের সাথে রিলেট করতে পারবা। সেইং দ্যাট আই এম সিঙ্গেল, এটা হচ্ছে খুব একটা কুল ব্যাপার না, বাট সেইং আই এম এ নোবেল গ্যাস। ওকে, আই এম এ নোবেল গ্যাস, আবির ভাই আই এম এ নোবেল গ্যাস। ওকে, আচ্ছা যাই হোক, বাদ দি এগুলা। লাস্ট মিম, এইটা মিম, এইটার ব্যাপারে আমি কোনো এক্সপ্লেনেশন দেবো না, দেখে বুঝতে পারছি এটার সাথে কিন্তু এটার কোনো সম্পর্ক নাই, জাস্ট হুদাই দিছি একটু ইন্টারেস্ট ফিল যাতে করে জন্য। ওকে ওকে, শুরু করি। নিষ্ক্রিয় গ্যাস বলতে পর্যায় সারণীর 18তম শ্রেণীর বা 18 নম্বর গ্রুপের মৌলগুলোকে বোঝানো হয় নিষ্ক্রিয়। এই আমার ল্যাপটপ অফ হয়ে গেছে, রেকর্ড অফ হয়ে গেছে, ওয়াইস 4 মিনিট হয়েছে, ক্যামেরায় 4 মিনিট হয়েছে, ক্যামেরা 4 মিনিট হয়েছে। হ্যাঁ, আশা করছি রেকর্ড অফ হয় নাই একবার। আমার ফোনটা এরকম বাক হয়ে গেছে কেন ভাই? ওকে, আশা করছি ঠিক আছে। ওকে, নোটিফিকেশন আসছে কি, বন্ধ করুন, বন্ধ করে দিলাম, বন্ধ করে দিলাম। ওকে, আমার পায়ে মাইক্রোফোন পেঁচাই গেছে একেবারে। ওকে, নিষ্ক্রিয় গ্যাস বলতে পর্যায় সারণীর 18তম শ্রেণীর মৌলগুলোকে বোঝায়। পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপের যে মৌলগুলো, এগুলো নিষ্ক্রিয় গ্যাস। পর্যায় সারণী যখন পড়াইছে এখানে সময় বলছি যে পর্যায় সারণীর 1 2 3 4 5 6 7 8, এই যে 18 নম্বর গ্রুপ, গ্রুপ 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 না গ্রুপ, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ কোনটা? 18 নম্বর গ্রুপ। এটা কিন্তু অবজেক্টিভ বা এমসিকিউতে আসতে পারে যে নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ কোনটা, 18 নম্বর গ্রুপ। একটা একেবারে মুখস্থ করে ফেলবো, 18 নম্বর গ্রুপের মৌলগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। অবভিয়াসলি আমি আশাবাদী আমার স্টুডেন্টরা অনেক স্মার্ট, তারা অবশ্যই এখন এর ভিতর হচ্ছে এই পর্যায় সারণীর অনেকখানি মুখস্থ করে ফেলছে এবং কিছু গ্রুপও মুখস্থ করে ফেলছে। তার ভিতরে একটা হচ্ছে এই যে নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলো মুখস্থ করে ফেলবো। ওকে, 18 নম্বর গ্রুপ। তো নিষ্ক্রিয় গ্যাসের কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। তো বইতে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, একটু পড়ে নিবা। ওকে
ওই তো নিয়ন দিয়ে নিয়ন লাইট বানানো হয়। আরো কি কি যেন আছে, দাঁড়াও আমি দেখি, আমি তো ভুলে গেছি। এই স্লাইড বানাইছি আমি হচ্ছে প্রায় 1 মাস আগে, কি কি আমি অ্যাড করছি নিজেও ভুলে গেছি। ওকে, না নিষ্ক্রিয় গ্যাসের ব্যাপারে খুব একটা কিছু বলা নাই, তোমাদের আগে বলা ছিল, আগে কোথায় যেন বলা ছিল। আচ্ছা যাই হোক, নিয়ন দিয়ে হচ্ছে লাইট টাইট এরকম বানানো হয়। তোমরা নিয়ন লাইটের কথা শুনছো, নিয়ন লাইট নিয়ে অনেক গান উপন্যাসের ভিতরে অনেক শুনছো নিয়ন লাইটের কথা। ওকে, তো নিষ্ক্রিয় গ্যাসের ব্যাপারটা কিরকম, এখানে কোনটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, ও এটা একটা নিষ্ক্রিয় গ্যাস। তো নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে ব্যাপারটা কিরকম হয়, এর সর্বশেষ যে কক্ষপথটা আছে, সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন পূর্ণ থাকে। সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন এমন ভাবে থাকে যে এর কারোর সাথে বন্ধন তৈরিও করতে চায় না, মানে এই ইলেকট্রন দিতেও চায় না, নিতেও চায় না, বা শেয়ারও করতে চায় না, একেবারে নিষ্ক্রিয় থাকে। এইগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস বা ইনার্ট গ্যাস স্টেবিলিটি। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে, এই পৃথিবীতে অন্য যে মৌলগুলো আছে, মানে যে নিষ্ক্রিয় গ্যাস, এগুলো ছাড়া যে মৌলগুলো আছে, এইগুলো এর মতো হতে চায়। এ হচ্ছে আদর্শ একেবারে। একটু আগে যে ক্লাসের শুরুতে আমার ফ্রেন্ডের উদাহরণ দিয়েছিলাম, অনিন্দু গুহ, তো ও ছিল ক্লাসের আদর্শ, ও চুপচাপ থাকতো, এই জন্য ক্লাসের আদর্শ ছিল। এবং আমরা সবাই, আমাদের গার্জিয়ানরা বলতো ওর মতো হ, ওর মতো হ, এই যে নিষ্ক্রিয় ছেলেটার মতো। নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রেও ব্যাপারটা এরকম, যে সবাই ওর মতো হইতে চায়, ওর মতো ইলেকট্রন কনফিগারেশন আনতে চায়। এখন নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কনফিগারেশন কিরকম সেটা জানলে তো আমরা বুঝতে পারবো যে আমাদের কিরকম হইতে হবে, আমাদের আদর্শ কিরকম। তো নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে ব্যাপারটা কি হয়, যে শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে, এটাকে অষ্টকের নিয়ম বলা হয়ে থাকে, বা অষ্টক সূত্র এই টাইপের কিছু একটা বলা হয়ে থাকে। এই অষ্টক নিয়ম বলা হয়ে থাকে না? হ্যাঁ 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 হ্যাঁ, অষ্টকের নিয়ম, হ্যাঁ ঠিকই তো বলছি, অক্টেট রুল, হ্যাঁ ভুলে গেছিলাম, ব্রেন দুর্বল তো। ওকে, নিষ্ক্রিয় গ্যাসের শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে, এই জন্য এরা নিষ্ক্রিয় থাকে বা স্টেবল থাকে, মানে এইটি হচ্ছে এদের স্টেবল কনফিগারেশন। এই জন্য মানে এই টাইপের কনফিগারেশন থাকে যদি যে কোনো মৌলের ক্ষেত্রে বা যে কোনো পরমাণুর ক্ষেত্রে শেষ কক্ষপথে যদি 8টা ইলেকট্রন থাকে, সেই সময় তারা স্টেবল থাকে বা স্থির থাকে, তখন তারা কোনো বন্ধন তৈরি করতে আগ্রহ থাকে না। ধরো একটা পরমাণু শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে, ও কি করবে, আর জাস্ট একটা ইলেকট্রন গ্রহণ করে সে হচ্ছে অষ্টক পূরণ করতে চাইবে এবং সেইভাবে স্থিতিশীলতা অর্জন করতে চাইবে। একটু পরে স্লাইডগুলোতে দেখাচ্ছি। তো হচ্ছে আমরা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কনফিগারেশন গুলো একটু দেখে আসো, তারপর বোঝার চেষ্টা করি মানে নিষ্ক্রিয় গ্যাস কেন এরকম আচরণ করে। তো ভাই আমি রেকর্ড নিয়ে খুব প্যারায় আছি, আমার রেকর্ড হচ্ছে কি না এটা বারবার চেক করতে হচ্ছে। ওকে, তো প্রথম হচ্ছে হিলিয়াম, আমার পেন কই, প্রথম হচ্ছে হিলিয়াম। ওকে, প্রথম হচ্ছে হিলিয়াম, কোথায় পেন, ফাউন্টেন পেন আসছে, মার্ক পেন। ওকে, এই কালার কেন আসবে, ওকে রেড কালার নিলাম। ওকে, মার্ক পেন না, ওয়াইলি পেন নিলাম। ওকে ওকে, হিলিয়াম এর ইলেকট্রন বিন্যাস কিরকম হবে, ইলেকট্রন বিন্যাস তোমরা অবভিয়াসলি জানো, যদি না জানো তাহলে তোমাদের কিন্তু খবর আছে, আমি স্ট্যান্ডের উপর দাঁড়াই। ওকে, অন এস 2, এই হচ্ছে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস। ওকে, এরপর কি নিয়নের ইলেকট্রন বিন্যাস কিভাবে করবো, অন এস এখানে কয়টা ইলেকট্রন যাবে, 2টা ইলেকট্রন, 2s এখানে কয়টা ইলেকট্রন যাবে, 2টা ইলেকট্রন, 2p এখানে কয়টা ইলেকট্রন যাবে, 6টা ইলেকট্রন। ওকে ডান। ওকে, এরপর কি, এরপর হচ্ছে আর্গন ইলেকট্রন বিন্যাস। অনেকে বলতে পারে যে ভাই এখন বুঝাইতেছেন না কেন ইলেকট্রন বিন্যাস, ভাই ইলেকট্রন বিন্যাস এখনো যদি আমার এইটা দেখে তোমাদের বোঝা লাগে তাহলে কিন্তু খুবই ডেঞ্জার জোনে আছে, আবার বলছি খুবই ডেঞ্জার জোনে আসো। সো ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে একটু শিখে নাও। ওকে, আর্গন ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয়, 1s2 2s2 2p6, কয়টা হয়েছে, 6টা হয়েছে। ওকে, 1s2s 2p6 3s2 3p6 3p6। ওকে ডান, আমি এটা একটু মুছে দিই, এইটা একটু মুছে দিই। ওকে ওকে ডান। ওকে পেন নিলাম। ওকে, তো এখন দেখো এরপর হচ্ছে ক্রিপ্টন এবং জেনন। তো ক্রিপ্টন এবং জেনন এটা কিরকম বুঝাইছে, এখানে প্রথমে দেখো আর্গন লিখছে, এটা দ্বারা কি বুঝাইছে যে এইখানে প্রথমে হচ্ছে আর্গনের এরকম ইলেকট্রন বিন্যাস হবে, তারপর হচ্ছে শেষের দিকে এইটা হবে। এবং জেননের ক্ষেত্রে ব্যাপারটা এরকম, প্রথম হচ্ছে ক্রিপ্টন ইলেকট্রন বিন্যাস এখানে বসবে, তারপর হচ্ছে বাকিগুলো এরকম, জাস্ট হচ্ছে জায়গাটা সংক্ষিপ্ত করার জন্য বুঝাইছে। এবং এটা বিশাল লাইন হয়ে যাবে এই জন্য বোঝায় না, জাস্ট তোমরা একটু সার্চ দিয়ে চাইলে দেখতে পারো বা নিজের হাতেও করতে পারো। ওকে, এখন দেখো প্রথমে এই 3টার ক্ষেত্রে দেখো, প্রথম হিলিয়ামের শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, এটা ব্যতিক্রম, এইটা বাদ দিলাম। এই 2টার ক্ষেত্রে দেখো
নিয়ন এবং আর্গনের ক্ষেত্রে দেখো শেষ কক্ষপথ, সর্বশেষ কক্ষপথ কোনটা? সর্বশেষ কক্ষপথ হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, মানে দুইটা হচ্ছে শক্তি স্তর আছে। তো এই দুইটা শক্তি স্তর, সর্বশেষ শক্তি স্তর মানে প্রথম শক্তি স্তর এবং দ্বিতীয় শক্তি স্তর, সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 2 নম্বর শক্তি স্তর। এই 2 নম্বর শক্তি স্তর কয়টা ইলেকট্রন আছে? 2টা আর 6টা, 2টা আর 6টা, টোটাল কয়টা ইলেকট্রন আছে? 8টা ইলেকট্রন আছে। আর্গনের ক্ষেত্রে সেম, সর্বশেষ মানে টোটাল কয়টা কক্ষপথ আছে? 1 2 3, 3টা কক্ষপথ আছে। মূল কক্ষপথ যেটা বা মূল শক্তি স্তর, মেইন শক্তি স্তর কয়টা আছে? 3টা। তো সর্বশেষ কয় নম্বর শক্তি স্তর? 3 নম্বর শক্তি স্তর। 3 নম্বর শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? এই যে 2টা আর 6টা, 8টা ইলেকট্রন আছে। সবগুলোর ক্ষেত্রে সেম। এটা সর্বশেষ কক্ষপথ কোনটা? এইটা। এটার সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 8টা ইলেকট্রন আছে। এইটার সর্বশেষ কক্ষপথ কোনটা? এইটা। এটার ক্ষেত্রেও 8টা ইলেকট্রন আছে। 6টার 2টা, 8টা ইলেকট্রন আছে। সর্বশেষ কক্ষপথে দুইটারই মানে যতগুলো দেখলাম সবগুলোর ক্ষেত্রেই 8টা ইলেকট্রন আছে। সো এইটাই হচ্ছে অষ্টক নিয়ম, যে সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে। আই রিপিট, নিষ্ক্রিয় গ্যাসের সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে এবং অন্য যত মৌল আছে তারা হচ্ছে বিভিন্নভাবে বন্ধন আদান প্রদান করার মাধ্যমে এই আদর্শ নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস এদের মতো কনফিগারেশন বা এদের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় বা শেষ কক্ষপথে সবসময় 8টা ইলেকট্রন আনতে চায়। এইটাকে অষ্টক নিয়ম বা অষ্টকের সূত্র বা অক্টেট রুল এইটা বলা হয়। এখন এখানে একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রম হচ্ছে হিলিয়াম। হিলিয়ামের শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন আছে। এইটি হচ্ছে এর নিষ্ক্রিয়তা বা এইটি হচ্ছে এর আদর্শ কনফিগারেশন বা শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন নিয়ে হচ্ছে স্থিতিশীলতা অর্জন করে। এইটাকে বলা হয় তাকে 2 এর নিয়ম বা ইংলিশে কি বলে এটাকে? 2 এর নিয়মকে ইংলিশে কি বলে? অষ্টক, অক্টেট রুল। এখানে তো 2 এর নিয়ম দেওয়া নাই তোমাদের। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে একটু ব্যতিক্রম। 2 এর নিয়মই আমাদের বইতে লেখা আছে, বইগুলো 2 এর নিয়মে লেখা আছে। সো আশা করি এতটা বুঝছো যে নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে ব্যাপারটা কি হয়, যে শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে এবং অন্য যত মৌল আছে তারা হচ্ছে বিভিন্নভাবে বন্ধন আদান প্রদান মানে ইলেকট্রন আদান প্রদান করার মাধ্যমে এই কনফিগারেশন অর্জন করতে চায়। আশা করি এটা বুঝছো। চলো এখন উদাহরণের মাধ্যমে বুঝাই, তাহলে হয়তো বুঝতে পারবা তোমরা। ওকে, উদাহরণ আছে? হ্যাঁ, ওকে। নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কনফিগারেশনের একটা ছবি এখানে দেওয়া আছে। সো নিয়নের ক্ষেত্রে দেখো সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 2 4 6 8, 8টা ইলেকট্রন আছে। তারপর হচ্ছে আর্গনের ক্ষেত্রে ব্যাপারটা সেম, সর্বশেষ কক্ষপথে 1 2 3 4, 4 দুগুণে 8, 8টা ইলেকট্রন আছে। তারপর হচ্ছে ক্রিপ্টনের ক্ষেত্রে ব্যাপারটা একেবারে সেম, শেষ কক্ষপথে 1 2 3 4, 4 জোড়া মানে 8টা ইলেকট্রন আছে টোটাল। তো সবগুলোর ক্ষেত্রেই বা সবগুলো নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে এবং এটা হচ্ছে এমন একটা কনফিগারেশন এই সময় হচ্ছে নিষ্ক্রিয় থাকে বা অন্য কারোর সাথে বন্ধন তৈরি করতে চায় না। ওকে, এই যে অষ্টকের নিয়ম বা অক্টেট রুল, এটার লেখা আছে, সংখ্যাটা লেখা আছে যে হিলিয়াম ছাড়া, একটু যেটা দেখলাম, হিলিয়াম ছাড়া বাকি সব নিষ্ক্রিয় গ্যাসেরই সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকে। তাই মৌল বা পরমাণু সমূহ যখন অনুগঠন করে তখন তারা ইলেকট্রন গ্রহণ, ত্যাগ বা ভাগাভাগি করার মাধ্যমে তাদের সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন ধারণ করে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে। একই অষ্টক নিয়ম বা অক্টেট রুল বলা হয় থাকে। এই যে একটু আগে যেটা নিয়ে এত ক্যাচাল করলাম, যে অন্য মৌল বা পরমাণু সমূহ যখন অনুগঠন করে তখন তারা ইলেকট্রন গ্রহণ, ত্যাগ বা ভাগাভাগি বা শেয়ার করার মাধ্যমে বন্ধন তৈরি করে শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন আনতে চায়। উদাহরণ আছে, উদাহরণ হিসেবে দেওয়া আছে। উদাহরণ হিসেবে আছে মিথেন। মিথেনের উদাহরণ দেখছিলাম আগের ক্লাসে আমরা। তো মিথেনের 4টা হাত আছে বা 4টা যোজনী আছে। সো এখানে যোজনীর কথা বাদ, ইলেকট্রন একেবারে সরাসরি ইলেকট্রন বিন্যাস দিয়ে কিভাবে বন্ধন গঠন করে বা ইলেকট্রনের সাথে বন্ধন গঠন করে এটাই বোঝানো হয়েছে। দেখো মিথেনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন ছিল? মিথেনের শেষ কক্ষপথে এতে 1টা 2টা 3টা 4টা ইলেকট্রন ছিল। মিথেন না, সরি, কার্বনের শেষ কক্ষপথে 4টা ইলেকট্রন ছিল। তো হাইড্রোজেন কি করছে? প্রত্যেকটা হাইড্রোজেন এক একটা ইলেকট্রন নিয়ে এসে বন্ধন তৈরি করছে। তো এক্ষেত্রে কি বন্ধন তৈরি হয়েছে? এই বন্ধনগুলো কিন্তু একেবারে দিয়ে দেয়নি, ইলেকট্রন দিয়ে দেয়নি। কি বন্ধন তৈরি করছে এটা আমরা পরের ক্লাসে জানবো। জাস্ট এতটুকু জেনে রাখি যে এই ইলেকট্রনটা শেয়ার করছে। ইলেকট্রনটা হাইড্রোজেনে একারণা, আবার মানে কার্বনের একারণা। তো ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে কি হয়েছে? দেখো কার্বনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন হয়েছে? এখন 1 2 3 4, টোটাল 8টা ইলেকট্রন হয়েছে। সবগুলো মানে পৃথিবীর ম্যাক্সিমাম ক্ষেত্রে, ম্যাক্সিমাম মৌলের ক্ষেত্রে বা ম্যাক্সিমাম যৌগের ক্ষেত্রে এরা যখন যে কোনো মৌল মিলে যৌগ গঠন করতে চায় তখন শেষ কক্ষপথে সবসময় 8টা ইলেকট্রন আনতে চায় বা অষ্টক পূরণ করতে চায়। ওকে, এরপর কি আছে? এরপর কিছু নেই। সো এই হচ্ছে আজকের ভিডিও। অষ্টকের নিয়মটা আশা করি বুঝছো। আবার বলছি যে কোনো মৌল যদি একটা পরমাণু গঠন করতে চাই, ধরো এই যে CH4 কার্বন, CH4 মিথেন, কার্বন যখন হাইড্রোজেনের সাথে মিলে বন্ধন তৈরি করতে চায় তখন কি করলো? যে সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন আনতে চাইলো। সো ম্যাক্সিমাম যৌগের ক্ষেত্রেই ব্যাপারটা এরকম ঘটে যে মৌলগুলো তাদের শেষ কক্ষপথে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস বা নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস আনতে চায়। এই জন্য শেষ কক্ষপথে সবসময় 8টা ইলেকট্রন আনতে চায়। জানি এই চারটা একটু বোরিং হলেও এগুলা আসলেই দরকার, কারণ কেমিস্ট্রি যতদিন তুমি বেঁচে থাকবা, পড়াশোনা জগতে থাকবা, ততদিন পর্যন্ত কেমিস্ট্রি লাগবে, আর কেমিস্ট্রি লাগলে এটা তো লাগবেই। ওকে, তো এই হচ্ছে আজকের ক্লাস। আশা করি ভালো লাগছে। যদি কোথাও কোনো ভুল থেকে থাকে অবভিয়াসলি কমেন্ট করে জানাবা, আমি আমার
ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে আজকের ভিডিও, দেখা হবে হয়তো পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। চুলটা মনে বড় হয়ে গেছে। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে হচ্ছে আমাদের মেবি 4 বা 5 নাম্বার লেকচার, যেটাই হোক রাসায়নিক বন্ধন অধ্যায়। তো এই অধ্যায় বা এই লেকচারে আমরা যেটা করবো সেটা হচ্ছে রাসায়নিক বন্ধনের প্রকারভেদ বা কি কি ধরনের বন্ধন গঠিত হতে পারে সেগুলোর ব্যাপারে আমরা ডিটেলস আলোচনা করব। তো এর আগের ক্লাসগুলোতে আমরা রাসায়নিক বন্ধন কিভাবে গঠিত হয়, কেন গঠিত হয়, ইলেকট্রন ছেড়ে দেওয়ার ফলে গঠিত হয় বা ইলেকট্রন গ্রহণ করার ফলে গঠিত হয়, এরকম বন্ধনগুলো কিভাবে প্রত্যেকটাই একেবারে ডিটেলসে পড়ছি। তো এই ক্লাসটা যদি প্রথমে দেখে থাকো অবভিয়াসলি এই ক্লাসগুলো দেখে তারপর আসবে। ওকে, তো চলো শুরু করি। তো প্রথমে একটা ওয়াটার মলিকিউল বিষয়ে মিম দেওয়া আছে যে কিভাবে ইলেকট্রন শেয়ার করে, শেয়ারিং ইজ কেয়ারিং, শেয়ারিং এবং কেয়ারিং এর মাধ্যমে ইলেকট্রন শেয়ার করে। এটার ব্যাপারেও ডিটেলস আমরা দেখবো। আগেও দেখছি কিভাবে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে, দুইটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন মিলিত হয় কিভাবে বন্ধন গঠন করে, সবগুলো আমরা ডিটেলসে দেখছি। ওকে, তো এরপর হচ্ছে আর একটা কোভ্যালেন্ট বন্ড, তারপর আয়নিক বন্ড, যেগুলোর ব্যাপারে আমরা সবগুলো একটু একটু করে পড়বো। তো চলো একটা ভিডিও দেখি আমাদের চারপাশে যে এনভায়রনমেন্টের, সরি একটা ভিডিও। তো দেখো যে কোনো একটা সারফেসের উদাহরণ দেওয়া আছে বা সারফেসের ভিডিও দেওয়া আছে। তো এখন এইখানে যেই অণু পরমাণুগুলো থাকে সেগুলোর ভিতর বন্ধনগুলো কিরকম থাকে, এইরকম আকারে বন্ধনগুলো থাকে। এইখানে কি বন্ধন বুঝাইছে বা কি মানে কোন স্পেসিফিক যৌগের বন্ধন বুঝাইছে এটা বোঝার কোনো দরকার নেই তোমাদের, জাস্ট একটু বোঝার জন্য দিলাম তোমাদেরকে। ওকে, বিভিন্ন ধরনের বন্ধন গঠিত হতে পারে, আয়নিক, মেটালিক, তারপর কোভ্যালেন্ট, সবগুলোর ব্যাপারে আমরা জানবো। জাস্ট ভিডিওটা একটু দেখো, জাস্ট এনজয় করো, ফিল করো, কেমিস্ট্রিটাকে একটু ফিল করার চেষ্টা করো। ওকে, তো এটা কি, এইটা মেবি, হ্যাঁ এটা হচ্ছে O2 বন্ড। তো কেমিক্যাল বন্ডের কয়েকটা উদাহরণ দেওয়া আছে। একটা হচ্ছে আয়নিক বন্ড, আয়নিক বন্ডটা একটু দেখি, আয়নিক বন্ডের ব্যাপারেও আমরা ডিটেলসে জানবো। তারপরে দেখানো হয়েছে কি বন্ড, প্রথমে আয়নিক বন্ধন দেখানো হয়েছে, তারপর হচ্ছে এখানে হচ্ছে কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন, এই যে। এরপরে সমযোজী বন্ধন কি, সবগুলোর ব্যাপারে ডিটেলস জানবো। একটু ওয়েট করো, জাস্ট একটু ওয়েট করো। ওকে, তাড়াতাড়ি, আমার এখন আবার হচ্ছে 10 MS একটা ক্লাস আছে, তো একটু তাড়াতাড়ি করতে হবে। এটা তোমরা হয়তো বুঝতে পারছো না রেকর্ডের যেহেতু, বাট আমার একটু তাড়া আছে। ওকে, আয়নিক বন্ধন, তো এগুলো ভিডিওটা মানে খুব একটা ইম্পর্টেন্ট আছে, আমি তো স্লাইড দিয়ে দেবো, তো স্লাইডে তোমরা দেখে নিতে পারো। ওকে, তো এটা একটা সিমুলেশন, সিমুলেশনটা দেখে ওপেন হয় কিনা, ওপেন হবে, সো স্যাট, সিমুলেশন ওপেন হবে না এখানে, সরি সিমুলেশন এখানে ওপেন হবে না, আই ডোন্ট নো ওয়াই সিমুলেশন কেন ওপেন হয় না। ওকে, সরি সিমুলেশন ওপেন হয় না এখানে, যাই হোক এটা প্যারা না, এগুলো তো পড়ছি আমাদের। আসল স্লাইড কোথায়? পরমাণু সমূহ যে আকর্ষণ বলের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকে, যুক্ত হয়ে যৌগ বা অণু গঠন করে, তাদেরকে রাসায়নিক বন্ধন বলা হয়। রাসায়নিক বন্ধনের সংজ্ঞা, যেটা তোমাদের বইতে যদি বা পরীক্ষায় যদি কখনো এটা জানতে চাই যে রাসায়নিক বন্ধন কাকে বলে, এটা সংজ্ঞাটা লিখো, বা প্রশ্নে যদি আসে তখন এটা বলতে পারো যে পরমাণুর সময় যে আকর্ষণ বলের মাধ্যমে, একটা আকর্ষণ বলের মাধ্যমেই তো একে অন্যের সাথে যুক্ত থাকে, তাই না? যেটা বলছিলাম যে দ্বিপরমাণু গ্যাসের কথা, দ্বিপরমাণু গ্যাস মানে হচ্ছে একই পরমাণু, মানে একই টাইপের পরমাণু দুইটা একত্রিত হয় যেই অণু গঠন করে, সেইটা বলছে যে যৌগ বা অণু গঠন করে। যৌগ কোনটা? দুইটা ভিন্ন মৌলের পরমাণু একসাথে হয়ে যেটা গঠন করে সেটা হচ্ছে যৌগ। আর অণু কোনটা? দুইটা একই পরমাণু একত্রে যুক্ত হয় যে অণু গঠন করে ওইটা। ওকে, যেটা গঠন করে ওইটা হচ্ছে অণু। ওকে, এখন হচ্ছে প্রথমে যেটা, এটা হচ্ছে রাসায়নিক বন্ধন, সরি আয়নিক বন্ধন। তো আয়নিক বন্ধন ব্যাপারটা কিরকম, আমরা আগে উদাহরণ দিচ্ছি, এটা হচ্ছে ক্লোরিন পরমাণু। তো ক্লোরিন পরমাণু কি করে, একটা ইলেকট্রন গ্রহণ করে, এবং সোডিয়াম পরমাণু কি করে, একটা ইলেকট্রন ত্যাগ করে। এইটাই হচ্ছে আয়নিক বন্ধন। তো এইটাকে আয়নিক বন্ধন কেন বলা হয় সেইটাই একটু আমরা দেখে আসো। ওকে, আয়নিক বন্ধন গঠন করে হচ্ছে ধাতু এবং অধাতু, ধাতু এবং অধাতু, এই পাশের মৌলগুলোর সাথে এই পাশের মৌলগুলোর হচ্ছে আয়নিক বন্ধন গঠন হয়, বা এরা হচ্ছে মিলিত হয় আয়নিক বন্ধন গঠন করে। যেমন NaCl, দেখো Na বা সোডিয়াম এইখানে আছে, ক্লোরিন কোথায় আছে, ক্লোরিন একেবারে এই পাশে। সো ধাতু এবং অধাতু একত্রে মিক্স হয়, আয়নিক বন্ধন গঠন করে। তো আয়নিক বন্ধন কেন গঠন করে একটু দেখি, আমাদের বইতে কি লেখা আছে, তারপর হচ্ছে এটা হচ্ছে ডিটেলসে পড়বো। তো যে আকর্ষণ বলের ফলে, যে আকর্ষণের ফলে ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পরের সাথে যুক্ত থাকে, সেটি মূলত আয়নিক বা তড়িৎযোজী বন্ধন, বা যে আকর্ষণ বলের ফলে ক্যাটায়ন এবং অ্যানায়ন। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ক্যাটায়ন এবং অ্যানায়ন এই দুইটা জিনিস আসলে কি। তো ক্যাটায়ন এবং অ্যানায়ন কি সেটা একটু দেখি। ক্যাটায়ন হচ্ছে ধাতুগুলোর আয়নীকরণ শক্তির মান কম। আয়নীকরণ শক্তি কি, শেষ কক্ষপথে যে ইলেকট্রন, এই ইলেকট্রনের প্রতি যে আকর্ষণ বল সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। তো ধাতুগুলোর ক্ষেত্রে কি হয়, সোডিয়ামের ক্ষেত্রে কি দেখছি একটু আগের স্লাইডে, আমরা যদি আগের স্লাইডে যাই, দেখো সোডিয়ামের ক্ষেত্রে যদি চিন্তা করি, দেখো
সোডিয়ামের হচ্ছে শেষ কক্ষপথে ইলেকট্রন একটা আছে শুধুমাত্র, তো একটা শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি একটা বা দুইটা বা কম সংখ্যক ইলেকট্রন থাকার কারণে এর শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বল কম থাকে, ফলে কি করে ওই একটা ইলেকট্রন সহজেই ছেড়ে দিতে পারে, একটা বা দুইটা, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে এখানে দুইটা থাকে, তো একটা বা দুইটা ইলেকট্রন খুব সহজে ছেড়ে দিতে পারে, তো ছেড়ে দেওয়ার ফলে যেইটা গঠিত হয় সেইটি হচ্ছে ক্যাটায়ন। তো ওইখানে সংজ্ঞাটা ওইটাই লেখা আছে যে ধাতুগুলোর আয়নীকরণ শক্তির মান অনেক কম, ফলে এরা অতি সহজেই তাদের সর্বশেষ শক্তি স্তরে, একটু যেটা দেখাইলাম সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন ত্যাগ করে দিয়ে ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়নে পরিণত হতে পারে, একই ক্যাটায়ন বলে। ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়ন কি, ওইটা আমি আগের ক্লাসে বলছি, আবার একটু বলি যে ধনাত্মক চার্জ বিশিষ্ট মানে কি। ধরো এখানে সোডিয়ামের চারপাশে কয়টা ইলেকট্রন আছে, 11টা ইলেকট্রন আছে, তার মানে এর কেন্দ্রে কয়টা প্রোটন আছে, 11টা প্রোটন আছে। তো প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ বা ধনাত্মক চার্জ এবং ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক চার্জ। এখন কি করে প্লাস মাইনাস একত্রে আরেকটাকে নিউট্রাল করে দেয়। ওকে, তো একটা ইলেকট্রন যখন বাইরে বেরিয়ে যায়, সোডিয়াম যখন একটা ইলেকট্রন ছেড়ে দেয় তখন কি হয়, এখানে আগে 11টা ইলেকট্রন ছিল, 11টা প্রোটন ছিল, বাট এখন কি হয়েছে 10টা ইলেকট্রন আছে, প্রোটন আছে 11টা, মানে পজিটিভ চার্জ বাড়ছে। তার মানে একটা ইলেকট্রন যখন ছেড়ে দেয় বা একটা ইলেকট্রন যখন একটা বা দুইটা ইলেকট্রন যখন ছেড়ে দেয় তখন কি হয় ইলেকট্রনের তুলনায় তার পজিটিভ চার্জের মান বেড়ে যায়। আবার বলছি, ইলেকট্রন যখন বাইরে ছেড়ে দেয় তখন কি হয় পজিটিভ চার্জের মান বেড়ে যায়। পজিটিভ চার্জ কিন্তু বাইরে থেকে এসে যুক্ত হয় না, কোথাও যুক্ত হয় না, এটা ছেড়ে দেওয়ার ফলে আপেক্ষিকভাবে কমে যায়। আগে 11টা প্রোটন ছিল, 11টা ইলেকট্রন ছিল, দুইটা সমান সমান ছিল, বাট যখনই একটা ইলেকট্রন ছেড়ে দিল তখন কি হলো পজিটিভ চার্জ 11টা হয়ে গেল, মানে ইলেকট্রন একটা কমে গেল, তার মানে পজিটিভ বা প্লাস চার্জ বেড়ে গেল। তো ওইখানে ওইটাই বলছে, আমি যদি ওই স্লাইডে যাই, যে ধাতুগুলোর আয়নীকরণ শক্তির মান অনেক কম, ফলে এরা অতি সহজে তাদের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন ত্যাগ করে দিয়ে ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়নে পরিণত হয়। ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়ন বুঝছো এখন, ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়নে পরিণত হয় একেই বলা হয় থাকে ক্যাটায়ন। তো সোডিয়াম একটা ইলেকট্রন যদি ত্যাগ করে দেয় তখন আমরা সেটাকে কি বলি Na+ বা সোডিয়াম প্লাস দিয়ে প্রকাশ করি। ওকে, এটা একটু পরে দেখবো। তারপর হচ্ছে অ্যানায়ন কি, অ্যানায়ন হচ্ছে বিপরীতটা, ধাতুগুলোর ইলেকট্রন আসক্তির মান বেশি হয়, সরি এখানে ধাতু হবে না, সরি অধাতু, অধাতুর ক্ষেত্রে হবে ইলেকট্রন আসক্তির মান বেশি হয়, তারা তাদের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন গ্রহণ করে, যেটা ক্লোরিনের ক্ষেত্রে বলছিলাম, সরি এখানে একটু ভুল আছে, এখানে অধাতু হবে। তো ইলেকট্রন আসক্তির মান যাদের হচ্ছে বেশি বা ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা যাদের বেশি তারা হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক বা নেগেটিভ চার্জ বিশিষ্ট আয়নে পরিণত হয় অ্যানায়ন বলে। তো পজিটিভটা যেহেতু বুঝাইছি, নেগেটিভটা একটু বুঝাই আসো। তো এখানে কি ছিল, ক্লোরিন ছিল। সো এইখানে কি এর শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি এর আকর্ষণ অনেক বেশি। এর আকর্ষণ বেশি কারণ কি দেখো, একটু চিন্তা করো, সিম্পলি চিন্তা করো, এইখানে কক্ষপথ কয়টা, এটা কিন্তু এক্সট্রা বুঝাইতেছি। এখানে কক্ষপথ কয়টা, 3টা। এইখানে কক্ষপথ কয়টা, দুই ক্ষেত্রেই কিন্তু কক্ষপথ 3টা আছে। বাট এইখানে দেখো কেন্দ্রে প্রোটন আছে কয়টা, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, তার মানে কেন্দ্রে 17টা প্রোটন আছে। এবং এইখানে কেন্দ্রে প্রোটন আছে কয়টা, কেন্দ্রে প্রোটন আছে 11টা। দেখো এখন এতগুলো প্রোটন এবং নিউট্রন, এই যে প্রোটনই তো ইলেকট্রনকে আকর্ষণ করবে, তাই না? সো পজিটিভ তো নেগেটিভকে আকর্ষণ করবে। দেখো 17টা প্রোটন দিয়ে যতগুলো ইলেকট্রনকে আকর্ষণ করতে পারে, 11টা প্রোটন দিয়ে এতগুলো ইলেকট্রনকে আকর্ষণ করতে পারে। দ্যাটস ওয়াই হচ্ছে এইটার এই যে ইলেকট্রন বিন্যাসের কারণেই হচ্ছে এটা শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি আকর্ষণ কম থাকে। আর এইখানে প্রোটন সংখ্যা বেশি থাকার কারণেই শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেশি থাকে। আশা করি বুঝছি। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া পারমাণবিক সংখ্যা বাড়লেই তার মানে তো হচ্ছে প্রোটন সংখ্যা বেড়ে যাবে আর আকর্ষণ বেশি হওয়ার কথা। ব্যাপারটা এরকম না। ধরো পারমাণবিক সংখ্যা একটু আরো কয়েকটা যদি বেশি বাড়াই দিই তখন দেখা যাবে যে আবার হচ্ছে নতুন একটা কক্ষপথ তৈরি হয়, তখন ওই কক্ষপথের প্রতি আবার এটার আকর্ষণ খুব একটা বেশি থাকে না। তো এইভাবে চেঞ্জটা হয়। তোমরা এই উদাহরণটা দিয়ে মনে রাখো, তাহলে বুঝতে পারবা। তো এখানে যেটা বলছিলাম যে এখানে এই যে কেন্দ্রের হচ্ছে এই যে ইলেকট্রনগুলোর প্রতি আকর্ষণ বল অনেক বেশি স্ট্রং একটা বন্ডিং। দ্যাটস ওয়াই ও নিজের তো ইলেকট্রন আসি, আরো বাইরে থেকে ইলেকট্রন আকর্ষণ করতে পারে। তো একটা ইলেকট্রন যদি গ্রহণ করে তখন কি হয়, এখানে 17টা প্রোটন ছিল, 17টা ইলেকট্রন ছিল, বাট ইলেকট্রন একটা যখন ঢুকছে তার মানে ইলেকট্রন একটা বেশি হয়ে গেছে, 18টা ইলেকট্রন হয়ে গেছে, প্রোটন হয়ে গেছে 17টা, তার মানে ইলেকট্রনের আধিক্য দেখা যাচ্ছে, বেশি ইলেকট্রন দেখা যাচ্ছে। দ্যাটস ওয়াই আমরা ঋণাত্মক চার্জিত বলে থাকি এবং এটাকে ক্লোরিন মাইনাস দ্বারা প্রকাশ করে থাকি। কিভাবে প্রকাশ করি সেটাও দেখবো। ওকে, আশা করি এটা বুঝছো। ক্যাটায়ন এবং অ্যানায়ন কি, ক্যাটায়ন হচ্ছে যে শেষ কক্ষপথের একটা ইলেকট্রন বা দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে পজিটিভ আয়নে যে পরিণত হওয়া সেটি হচ্ছে ক্যাটায়ন, এবং শেষ কক্ষপথে একটা ইলেকট্রন গ্রহণ করা সেটি হচ্ছে অ্যানায়ন। এবং এই ক্যাটায়ন এবং অ্যানায়ন মিলে যে বন্ধন গঠন করে সেইটাই হচ্ছে আয়নিক বন্ড বা আয়নিক বন্ধন। আশা করি এটা বুঝছো। ওকে, তো সোডিয়ামের ব্যাপারটা এখানে দেখা যাচ্ছে যে সোডিয়ামের শেষ কক্ষপথে যে প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন থাকে, দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে এবং শেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে। তো শেষ কক্ষপথের ইলেকট্রনটা যদি ছেড়ে দেয় সেক্ষেত্রে কি হয়, সোডিয়াম প্লাসে পরিণত হয়। এখন এইখানে সমীকরণটা তোমরা বুঝতে পারছো না, আমি একটু এঁকে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবো তোমরা। কোথায় গেল আমার পেন? ওকে, পেন কেন আসে না, আই ডোন্ট নো ওয়াই পেন কেন আসে না। আচ্ছা, এখান থেকে আমি পেনটা নিই। ওকে, হোয়ার ইজ মাই পেন?
ফাউন্টেন পেন, ওয়াইলি পেন, ওকে, কালার একটা নেই, ওকে এটা নিলাম। তো এইটা ভুলে যাও। তো সোডিয়ামের ক্ষেত্রে চিন্তা করো, সোডিয়াম, এই সোডিয়াম, তো সোডিয়াম কি হয়, একটা ইলেকট্রন যদি ত্যাগ করে দেয়, তার মানে একটা ইলেকট্রন মাইনাস করে দিলাম, একটা ইলেকট্রন মাইনাস করে দিলাম, তো তখন কি হবে, সোডিয়াম Na প্লাসে পরিণত হবে। তো এইটাই লেখছে এখানে, এই দেখো এইটাই, এখানে যদি একটা রাসায়নিক সমীকরণের মতো চিন্তা করো বা নর্মাল ইকুয়েশনের মতো চিন্তা করো, এই ই প্লাস সরি ই মাইনাস, এটার কি পিছনে কি আছে প্লাস, তো এইটাকে যদি সমীকরণের ওই পাশে পাঠাই দাও তখন কি হয়, এই যে Na প্লাস ই মাইনাস। সো এইটাই হচ্ছে এইভাবে লেখা হয় যে সোডিয়ামের এক শেষ কক্ষপথে একটা ইলেকট্রন ছিল, ইলেকট্রনটা ত্যাগ করে দিছে, এইভাবে যদি লেখো তাহলে কিন্তু ভুল হবে না। বাট এই ইকুয়েশনটাকে একটু সুন্দর করার জন্য এইভাবে ব্যবহার করা হয় যে সোডিয়ামটাকে এক পাশে রাখা হয় আর ইলেকট্রনটাকে এই যে এই প্লাস, এটাতে রাসায়নিক সমীকরণ, তো সমীকরণ নর্মাল সমীকরণ কি করি, এক পাশ থেকে আরেক পাশে আনলে মাইনাস প্লাস হয়ে যায়, সো সেইভাবে লেখা হয়। তারপর ক্লোরিনের ব্যাপারটাও সেম, ক্লোরিন কি করছে দেখো, ক্লোরিনটা কিন্তু এইরকম লাগছে, তো ক্লোরিন কি করছে, একটা ইলেকট্রন গ্রহণ করছে, ক্লোরিন কি করছে, একটা ইলেকট্রন গ্রহণ করছে, তো ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করার ফলে Cl মাইনাস, এই যে Cl মাইনাসে পরিণত হয়েছে। এই যে মাইনাসটা, এটা দিয়ে বোঝায় একটা ইলেকট্রন গ্রহণ করছে, এখানে যদি 2 মাইনাস থাকতো তার মানে 2টা ইলেকট্রন গ্রহণ করছে, 3 মাইনাস থাকলে 3টা ইলেকট্রন গ্রহণ করছে। আর এই যে প্লাস Na প্লাস মানে একটা ইলেকট্রন ত্যাগ করছে, Na2 প্লাস মানে যদি Na2 প্লাস যদি হইতো বা যে কোনো ক্ষেত্রে 2 প্লাস মানে 2টা ইলেকট্রন ত্যাগ করছে। সো এইটাই যদি একসাথে লিখি, তো একসাথে লিখলে Na প্লাস প্লাস Cl মাইনাস, Na প্লাস Cl মাইনাস, Na প্লাস প্লাস Cl মাইনাস কি ওই যে ক্যাটায়নে পরিণত হয়েছে, ইলেকট্রন ত্যাগ করার পর যে ক্যাটায়নে পরিণত হচ্ছে ওইটা, শুধুমাত্র Na প্লাস Cl না কিন্তু, শুধুমাত্র এই যে শুধুমাত্র Na সোডিয়াম প্লাস Cl ক্লোরিন এইরকম না কিন্তু, Na প্লাস মানে সোডিয়াম প্লাস একটা ক্যাটায়ন, প্রবলেম নেই, সমস্যা নেই, Na প্লাস সোডিয়াম এবং ক্লোরিন মাইনাস এই দুইটা একসাথে মিক্স হয় নতুন একটা বন্ধন ক্লোরিন মাইনাস গঠন করছে। ওকে, তো এইখানে চিত্রটা এটা দেখাইছে, একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যে সোডিয়াম কি করে, একটা ইলেকট্রন ত্যাগ করে এবং ক্লোরিন ওই ইলেকট্রনটা গ্রহণ করে, এরপর এরকম হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নে পরিণত হয় এবং এভাবে হচ্ছে রাসায়নিক আয়নিক বন্ধন গঠন করে। তো নর্মাল আয়নিক বন্ধন এইভাবেই গঠন করে, শুধুমাত্র সোডিয়াম এবং ক্লোরিন না, যে কোনো ধাতু এবং অধাতু একত্রে মিক্স হয় আয়নিক বন্ধন গঠন করে। ওকে, সরি ইরেজার, ওকে ওকে। সো নেক্সট হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, আরো একটা আয়নিক বন্ধনের উদাহরণ দেওয়া আছে। তো ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, 2টা ইলেকট্রন। সো ধাতুর ক্ষেত্রে আমরা কি জানি, 2টা ইলেকট্রন ত্যাগ করে Mg2 প্লাসে পরিণত হয়। তো এইটাকে যদি ওই পাশে চিন্তা করি, সো Mg মানে -2 আমি দেখাই একটু, ম্যাগনেসিয়াম, সো ম্যাগনেসিয়াম থেকে 2টা ইলেকট্রন মাইনাস করে দিই, 2টা ইলেকট্রন মাইনাস করে দিলে Mg2 প্লাসে পরিণত হয়। আর অক্সিজেনের ক্ষেত্রে কি হয়, অক্সিজেন হচ্ছে শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন গ্রহণ করে। তো অক্সিজেন হচ্ছে একটা মানে ইন্টারেস্টিং মৌল, ও কি করে আয়নিক বন্ধন সমযোজী বন্ধন দুইটাই গঠন করতে পারে। যাই হোক, এখানে যেটা বুঝাইছে যে অক্সিজেন কি করে, 2টা ইলেকট্রন গ্রহণ করে। তো ম্যাগনেসিয়াম যে ইলেকট্রন 2টা ত্যাগ করে, অক্সিজেন সেই ইলেকট্রন 2টা গ্রহণ করে, এর ফলে ম্যাগনেসিয়াম অক্সাইডে পরিণত হয়। তো এই যে ম্যাগনেসিয়াম হচ্ছে 2টা ইলেকট্রন ত্যাগ করে এবং অক্সিজেন ওই ইলেকট্রন 2টা গ্রহণ করে, দ্যাটস ওয়াই হচ্ছে এই যে আয়নিক বন্ধন ম্যাগনেসিয়াম অক্সাইড গঠন করে। ওকে, এরপর যেটা আছে সেটা হচ্ছে সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড। এটা একটু দেখি, সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড কি। কোভ্যালেন্ট বন্ড হচ্ছে কেউ কাউকে ইলেকট্রন দিয়ে দেয় না, জাস্ট ইলেকট্রন শেয়ার করে। তো ব্যাপারটা কিরকম, ধরো অনেক ক্ষেত্রে থাকে না তোমাদের, অনেকেই তো থাকে, লেটস সে আমার কলমটা হচ্ছে আমার ফ্রেন্ডকে আমি গিফট করলাম, একেবারে দিয়ে দিলাম, ও হচ্ছে আমাকে আবার ওর আরেকটা কলম দিল, বা ওইটা ডিফারেন্ট ইস্যু, ও এই কলমটা গ্রহণ করলো, তো তখন আমাদের ভিতর যে বন্ধনটা, আচ্ছা উদাহরণটা এইভাবে না তো অন্যভাবে দেওয়া যায়। লেটস সে তোমাকে আমি চিনি না, তোমাকে কি করলাম, আমি একটা কলমটা গিফট দিলাম, লেটস সে এই কলমটা গিফট দিলাম আমি, এবং তুমি গ্রহণ করলা, এর ফলে আমাদের মধ্যে যে বন্ধনটা তৈরি হলো বা নতুন যে বন্ধুত্বটা তৈরি হবে, ওইটাকে আমরা আয়নিক বন্ধন গঠন করতে পারি বা বলতে পারি আয়নিক বন্ধন বলতে পারি। এবং ধরো আমি তোমাকে এই কলমটা দিয়ে দিলাম এবং আমিও ওইটাকে ইউজ করি, ধরো আমরা দুজনে শেয়ার করে ইউজ করি, আমরা দুজন বন্ধু, আমরা ইলেকট্রন বলি কেন, এই কলমটাকে শেয়ার করে ইউজ করি। যেমন আমার ফ্রেন্ড ছিল, সো ও হচ্ছে একজনকে বার্থডে গিফট দিয়ে, তারপর হচ্ছে নতুন বই কেনার নেশা ছিল, তো হচ্ছে বার্থডে গিফটে মানুষকে বই দিত। তো বই দেওয়ার পর কি করতো, ওর কাছ থেকে আবার ওই বইটা শেয়ার করে ও পড়তো, তাহলে কি হইতো, ও কিন্তু বইটা একেবারে দিয়ে দেয় নাই। ওকে, কিছু বলবেন? হ্যাঁ, আচ্ছা, না শব্দ আসে। ওকে, সরি। তো ও কি করতো, বইগুলো শেয়ার করতো, বইগুলো কিন্তু দিয়ে দিত না। আমি যে কলমটার উদাহরণ দিলাম যে একেবারে দিয়ে দেওয়া, ও কিন্তু
পাইপ ব্যথা পাইছি দুইবার আজকে। আচ্ছা, ও কিন্তু দিয়ে দিত না, একেবারে শেয়ার করতো। তো ওইটা হচ্ছে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন কি? ইলেকট্রন কেউ কাউকে দিয়ে দেবে না, ইলেকট্রন শেয়ার করবে, এটা হচ্ছে সমযোজী বন্ধন। যেমন H2 হাইড্রোজেনের ক্ষেত্রে কি পড়ছিলাম, এটা একটা দ্বিপরমাণু গ্যাস, মানে দুইটা হাইড্রোজেন একত্রে মিক্স হয়ে থাকে। তো এই মিক্স হয় কিভাবে থাকে? এইভাবে থাকে যে হাইড্রোজেনের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, আর একটা হাইড্রোজেনের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে। তো ওরা কি করে, একজন আরেকজনের ইলেকট্রন দিয়ে দেয় না, ইলেকট্রন দুইটা শেয়ার করে। মানে এই যে ইলেকট্রনটা, এটা হচ্ছে এই হাইড্রোজেনের, ওই হাইড্রোজেন দুইজনারই। মানে এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন একটা দেখতে পাচ্ছ, ওর শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন আছে, আবার ওর শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন আছে। মানে এই যে ইলেকট্রন দুইটা, ওই ইলেকট্রন দুইটার মালিকানা ওদের দুইজনেরই। তো এইটা হচ্ছে সমযোজী বন্ধন বা কোভালেন্ট বন্ড, যেখানে ইলেকট্রন কেউ কাউকে দিয়ে দেয় না, ইলেকট্রন শেয়ার করে। শুধুমাত্র হাইড্রোজেনের ক্ষেত্রে না। তো এখানে কি গঠন হয়েছে, দুইটা হাইড্রোজেন একত্রে মিক্স হয় H2 গঠন করছে, শুধুমাত্র H2 গঠন করছে, বা একটা গ্যাস আকারে থাকছে। হ্যাঁ, H2 গ্যাস, H2 হচ্ছে দ্বিপরমাণু গ্যাস, এই আকারে থাকে। ওকে, এখানে কি উদাহরণ দেওয়া আছে? এখানে হচ্ছে লেটস সে, আচ্ছা কোনটা এটা দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17, মানে ক্লোরিন। তো ক্লোরিন কিন্তু আয়নিক বন্ধন গঠন করে, আবার হচ্ছে সমযোজী বন্ধন গঠন করে। সমযোজী বন্ধন কি করে, শেষ কক্ষপথের ইলেকট্রনটা শেয়ার করে। তো শেষ কক্ষপথের এই ইলেকট্রনটা, অন্য ইলেকট্রন, এই ইলেকট্রনটা দুইজন শেয়ার করলো, এর ফলে Cl2 গঠন করলো। ওকে, আশা করি এটা বুঝছো। ওকে, তারপর হচ্ছে অক্সিজেনের ক্ষেত্রে O2 কিভাবে থাকে দেখো, শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন, শুধুমাত্র দুইটা ইলেকট্রন, দুইটা চারটা ইলেকট্রন ওরা হচ্ছে শেয়ার করে। আবার বলছি, O2 গঠন করার সময়, অক্সিজেন একটা দ্বিপরমাণু গ্যাস, তো O2 আকারে যখন থাকে তখন কি করে, শেষ কক্ষপথে দুইটা চারটা ইলেকট্রন শেয়ার করে। তো দুইটা চারটা ইলেকট্রন শেয়ার করার ফলে এইরকম একটা বন্ডিং আসে। ওকে, আচ্ছা, নাইট্রোজেনের কথা বলছিলাম। সো নাইট্রোজেন এইভাবে তিনটা নাইট্রোজেনের ক্ষেত্রে তিনটা ইলেকট্রন শেয়ার করে। এই যে নাইট্রোজেন তিনটা ইলেকট্রন শেয়ার করে, তিনটা ইলেকট্রন শেয়ার করার ফলে আমি যেটা বুঝাতে চাচ্ছি আসলে, যে শেষ কক্ষপথের ইলেকট্রন অনেক সময় দান করে না, শেষ কক্ষপথের ইলেকট্রন অনেক সময় শুধুমাত্র শেয়ার করে। সো এই শেয়ার করে ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে যে বন্ধন গঠন করে, সেটি হচ্ছে সমযোজী বন্ধন বা কোভালেন্ট বন্ড। তো উদাহরণ অনেকগুলো দিছি, হাইড্রোজেন দিছি, অক্সিজেন দিছি, এটা হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেনের শেষ কক্ষপথে তিনটে ইলেকট্রন আরেকটা নাইট্রোজেনের সাথে শেয়ার করে। তো কি করলো, এই ইলেকট্রনের সাথে বন্ধন গঠন করলো, সমযোজী বন্ধন। কেউ কিন্তু দিয়ে দেয়নি, এই ইলেকট্রন এইখানে চলে যায় না, আবার এই ইলেকট্রন এইখানে চলে আসেনি, দুইটা একসাথে মিশে বা দুইটা একসাথে মিক্স হয়ে বা দুইজনের মালিকানায় থেকে একটা বন্ধন তৈরি করছে। সো এইটা হচ্ছে ট্রিপল বন্ড বলা হয় থাকে এটাকে, কারণ হচ্ছে এখানে তিনটা ইলেকট্রন, মানে ছয়টা ইলেকট্রন এখানে ইনভলভ থাকে। এইগুলো একটু আগেরগুলা, যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে প্রথম যেটা বুঝেছিলাম, হাইড্রোজেনের ক্ষেত্রে। তো হাইড্রোজেনের ক্ষেত্রে কি হচ্ছে, ওর একটা ইলেকট্রন, মানে ইলেকট্রন শেয়ার করছে। তো এইটা হচ্ছে একক বন্ধন, সিঙ্গেল বন্ড। তারপর হচ্ছে অক্সিজেনের ক্ষেত্রে, ক্লোরিনের ক্ষেত্রে এটা সিঙ্গেল বন্ড, কারণ একটা ইলেকট্রন শেয়ার করছে। তারপর হচ্ছে অক্সিজেনের ক্ষেত্রে কি ঘটে, অক্সিজেনের ক্ষেত্রে দেখো দুইটা ইলেকট্রন শেয়ার করছে। তো এই একটা বন্ধন গঠন করছে, এই একটা ইলেকট্রন বন্ধন গঠন করছে, এই একটা ইলেকট্রন বন্ধন গঠন করছে। সো এটা হচ্ছে একটা ডবল বন্ড। ওকে, এরপর হচ্ছে এই যে অক্সিজেনেরটা দেখাইলাম। এরপর হচ্ছে নাইট্রোজেনেরটা হচ্ছে ট্রিপল বন্ড, কারণ তিনটা ইলেকট্রন ইনভলভ হয়ে বন্ধন গঠন করছে। ওকে, আশা করি এটা বুঝছো। তো এরপর হচ্ছে আমাদের পানির গঠন, যেটা অক্সিজেনের শেষ কক্ষপথের এই যে দুইটা ইলেকট্রন, বিজোড় ইলেকট্রন আছে, এই দুইটা ইলেকট্রন দুইটা হাইড্রোজেনের সাথে শেয়ার করে যে বন্ধন গঠন করে, সেটা হচ্ছে H2O, বা আমাদের সবচেয়ে পরিচিত যে যৌগটা, সেটা হচ্ছে পানি বা H2O পানি। দুইটা হাইড্রোজেন শেষ কক্ষপথের ইলেকট্রনটা অক্সিজেনের সাথে শেয়ার করছে, এইভাবে হচ্ছে এরা সমযোজী বন্ধন গঠন করছে। তো সিঙ্গেল বন্ড কি, ডবল বন্ড কি, মানে একক বন্ধন, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন কি, একটু এখানে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে। যেমন হাইড্রোজেন কিভাবে বন্ধন গঠন করে, একটা ইলেকট্রন শেয়ার করে, ক্লোরিন একটা ইলেকট্রন শেয়ার করে। তারপর হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন, একটু আগে যেটা দেখে, এইটাও কিন্তু একক বন্ধন। কারণ কি, এটা একটা একক বন্ধন, এখানে দুইটা ইলেকট্রন, শুধুমাত্র অক্সিজেনের একটা ইলেকট্রন, হাইড্রোজেনের একটা ইলেকট্রন বন্ধন তৈরি করছে, অক্সিজেনের একটা ইলেকট্রন, হাইড্রোজেনের একটা ইলেকট্রন বন্ধন তৈরি করছে, মানে এখানে একক বন্ধন আছে। বাট এইখানে যদি ধরো দুইটা ইলেকট্রন, এখানে দুইটা ইলেকট্রন, চারটা ইলেকট্রন বন্ধন গঠন করতো, তাহলে কি হইতো, এটা দ্বিবন্ধন হইতো। তো দ্বিবন্ধন ত্রিবন্ধনের কনসেপ্টটা তোমাদের অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন অনেক কাজে লাগবে। সো এটা পরে রাখতে পারো। একক বন্ধন কি, একজোড়া ইলেকট্রন থাকবে, মানে দুইটা ইলেকট্রন ইনভলভ থাকবে। দ্বিবন্ধন হচ্ছে দুই জোড়া, মানে হচ্ছে চারটা ইলেকট্রন ইনভলভ থাকবে, যেমন হচ্ছে অক্সিজেন বন্ধন একটু আগে দেখছি। আর ট্রিপল বন্ড বা হচ্ছে ত্রিবন্ধন যেটা, সেটা হচ্ছে তিনটা ইলেকট্রন ইনভলভ থাকবে। ওকে, তারপর হচ্ছে অক্সিজেনের পোলারিটি, যেটা অক্সিজেন যেই পোলার যৌগ, এটা কেন হয়। তো এইখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। আমরা কি বলছি, যে দুইজন ইলেকট্রন শেয়ার করে। ধরো সমযোজী বন্ধনে কি হয়, কেউ কাউকে ইলেকট্রন দিয়ে দেয় না, ইলেকট্রন শেয়ার করে, কেউ কাউকে ইলেকট্রন দিয়ে দেয় না। আবার বলছি,
ইলেকট্রন শেয়ার করে। বাট এই ক্ষেত্রে কি হয়, অক্সিজেন একটু দাদাগিরি বেশি করে। দাদাগিরি কিরকম, লেটস সে যেটা বললাম যে আমি তোমাকে কলমটা দিলাম এবং ওই কলমটা আমিও ব্যবহার করি তুমিও ব্যবহার করি, বাট আমি হচ্ছে বড় ভাই, তো এক্ষেত্রে আমি কি করবো, আমি একটু দাদাগিরি ফলাবো, আমি একটু নিজের মানে পাওয়ার দেখাইতে যাবো। সেক্ষেত্রে আমি যদি নিজের দিকে বেশি রাখি বা আমি একটু যদি বেশি ব্যবহার করি, তখন ব্যাপারটা কিরকম কম হবে, আমার দিকে বেশি ঝোঁকা থাকবে ব্যাপারটা, তাই না? তো অক্সিজেন এবং হাইড্রোজেনের বন্ধন বা পানির বন্ধনের ক্ষেত্রে এরকম হয়, অক্সিজেনের যে ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেশি থাকে, দ্যাটস ওয়াই অক্সিজেন এটা বন্ধন মানে ইলেকট্রন কেউ কাউকে দিয়ে দেয় না, ঠিক আছে, হাইড্রোজেন অক্সিজেনকে দিয়ে দেয় না ইলেকট্রন, বা অক্সিজেন হাইড্রোজেনকে ইলেকট্রন দিয়ে দেয় না, এটা শেয়ার করা অবস্থায় এই দুইটা ইলেকট্রন থাকা অবস্থায় অক্সিজেন ইলেকট্রনটা দুইটাকে বা ইলেকট্রন জোরকে নিজের দিকে একটু টান দেয়, নিজের দিকে একটু টান দেয়, মানে ও হচ্ছে বেশি ওন করে জিনিসটাকে। ওকে, আশা করি বুঝছো এটা যে অক্সিজেন তার দাদাগিরি ফলায়। ভাই আমি টায়ার্ড পুরা। ওকে, তো অক্সিজেন নিজের দিকে ইলেকট্রন দুইটাকে একটু বেশি নেয়, ফলে কি হয়, এখানে পোলারিটির তৈরি হয়। পোলারিটি কিরকম, অক্সিজেন নিজের দিকে ইলেকট্রনগুলো একটু বেশি টেনে নেওয়ার ফলে অক্সিজেনের দিকে আংশিক ঋণাত্মক চার্জ তৈরি হয়। আংশিক ঋণাত্মক মানে কি, আংশিক ঋণাত্মক চার্জ মানে কি, ইলেকট্রন বেশি থাকবে, বাট ইলেকট্রন তো অক্সিজেনের না, অক্সিজেনের নিজের না, কিন্তু ইলেকট্রন ওদের দুইজনের। তো ও যখন নিচের দিকে দেয় তখন হচ্ছে আংশিক ঋণাত্মক চার্জ তৈরি। আংশিক ঋণাত্মক চার্জ মানে হচ্ছে ওর পাওয়ারটা হচ্ছে আংশিক, অল্প একটু ছোট পাওয়ার তৈরি হয়, ঋণাত্মক পাওয়ার তৈরি হয়। হাইড্রোজেনের ক্ষেত্রে ব্যাপারটা সেম, হাইড্রোজেন কিন্তু ইলেকট্রনটা দিয়ে দেয় না, যদি হাইড্রোজেন ইলেকট্রন ছেড়ে দিত তাহলে হাইড্রোজেন প্লাসে পরিণত হতো, বাট এখানে হাইড্রোজেন ইলেকট্রন দিয়ে দেয় না, হাইড্রোজেনও ইলেকট্রনটাকে ওন করে, মানে এই ইলেকট্রন দুইটার মালিকানা হাইড্রোজেনের কাছে আছে, বাট সমস্যা হচ্ছে অক্সিজেনের দিকে একটু বেশি ঝুঁকে গেছে, অক্সিজেনের দিকে একটু বেশি ঝুঁকে গেছে, দ্যাটস ওয়াই হাইড্রোজেনের ক্ষেত্রে একটু প্লাস চার্জ তৈরি হয়েছে, আংশিক প্লাস চার্জ তৈরি হয়েছে। এইটাই হচ্ছে পানির পোলারিটি। আশা করি বুঝছো। আবার বলি আমি, সমযোজী বন্ধনের ক্ষেত্রে আমরা কি জানি, দুইটা ইলেকট্রন দিবে এবং ইলেকট্রনের উপর কারো একার মালিকানা থাকবে না। হ্যাঁ, আসতে পারেন ভাই, সমস্যা নেই। তো আবার বলছি ভাই, সরি বারবার মানুষজন আসতে ডিস্টার্ব হচ্ছে একটু। তো সমযোজী বন্ধনের ক্ষেত্রে কি হয়, দুইটা ইলেকট্রন দেয় এবং দুইজন ইলেকট্রন দুইটাকে ওন করে বা ইলেকট্রন দুইটাকে শেয়ার করে। বাট হাইড্রোজেন এবং অক্সিজেনের এই বন্ধনটার ক্ষেত্রে কি হয়, অক্সিজেন ওই ইলেকট্রন জোড়টাকে, একটা ইলেকট্রন নাকে শুধু নিজের ইলেকট্রন না, ইলেকট্রন জোড়টাকে নিজের দিকে একটু বেশি টান দেয়। কারণ কি, কারণ হচ্ছে এখানে অক্সিজেনের কেন্দ্র বড় আর এখানে হাইড্রোজেনের কেন্দ্র ছোট, দ্যাটস ওয়াই অক্সিজেন নিজের দিকে ওই ইলেকট্রন জোড়টাকে বেশি টান দেয়। তো ইলেকট্রন যার দিকে বেশি থাকে তার মানে ইলেকট্রন কি নেগেটিভ চার্জ, তার মানে ওর দিকে আংশিক, অক্সিজেনের কাছে আংশিক নেগেটিভ পাওয়ার থাকবে, আংশিক নেগেটিভ পাওয়ার থাকবে, এদিক থেকে আংশিক নেগেটিভ পাওয়ার, এদিক থেকে আংশিক নেগেটিভ পাওয়ার। হাইড্রোজেনের ক্ষেত্রে ব্যাপারটা কিরকম, সেম, হাইড্রোজেন থেকে ইলেকট্রন যেহেতু সরে যাচ্ছে, একটু দূরে সরে যাচ্ছে, দ্যাটস ওয়াই হাইড্রোজেন থেকে একটু আংশিক প্লাস চার্জ তৈরি হবে বা আংশিক পজিটিভিটি বা আংশিক ধনাত্মক চার্জ তৈরি হবে। দ্যাটস ওয়াই এইখানে যদি পানিতে এই যে আংশিক ধনাত্মক চার্জ এবং আংশিক ঋণাত্মক চার্জ সৃষ্টি, এই জন্য এটাকে পানিকে পোলার যৌগ বলা হয়, এটাকে বলা হয় থাকে পানির পোলারিটি। তো এইটা কি কাজে লাগে একটু দেখি, চলো পরে। তো এই যে দেখো আমি কি বলছিলাম, এটা হচ্ছে হাইড্রোজেন অক্সিজেন বন্ধন। তো অক্সিজেনে কি হয়েছিল, মনে করো অক্সিজেনে কি ছিল, আংশিক ঋণাত্মক চার্জ তৈরি হয়েছিল, ইলেকট্রন বেশি দিছিল, তো আংশিক ঋণাত্মক চার্জ তৈরি হয়। আংশিকের কথা ভুলে যাও, ধরো একটু পরিমাণ ঋণাত্মক চার্জ তৈরি হয়েছে, সো ওই যে আংশিক পরিমাণ ঋণাত্মক চার্জ বা একটু পরিমাণ ঋণাত্মক চার্জ তৈরি হওয়ার ফলে এখানে কি হয়েছে, সোডিয়াম বা একটা প্লাস কিছুকে ধরতে পারছে। মাথায় ঢুকছে? আই হোপ তোমরা কিছুই বুঝো না। অক্সিজেন পর্যন্ত বুঝছো, তারপর হয়তো বুঝে নেই। তো অক্সিজেনের ক্ষেত্রে কি হয়েছে আবার চিন্তা করি, একটু যেটা বুঝাইলাম, অক্সিজেনের ক্ষেত্রে আংশিক ঋণাত্মক চার্জ তৈরি হয়েছিল, আংশিক ঋণাত্মক চার্জ বা মাইনাস চার্জ তৈরি হয়েছিল। তো ওই যে আংশিক মাইনাস চার্জ বা আংশিক ঋণাত্মক চার্জ তৈরি হয়েছিল, তো ঋণাত্মক চার্জ কি করে, পজিটিভকে আকর্ষণ করে বা প্লাস চার্জকে আকর্ষণ করে। তো সোডিয়াম প্লাস আকারে থাকে, দ্যাটস ওয়াই দেখো অক্সিজেন গিয়ে Na প্লাসকে ধরছে, অক্সিজেন Na প্লাসকে ধরছে, অক্সিজেন Na প্লাসকে ধরছে। আবার এখানে দেখো ক্লোরিন কি মাইনাস, হাইড্রোজেনে কি তৈরি হয়েছিল, আংশিক পজিটিভ বা আংশিক ধনাত্মক চার্জ তৈরি হয়েছিল, দ্যাটস ওয়াই হাইড্রোজেন যে ক্লোরিনকে ধরছে। এখন সিনারিওটা বুঝতে পারছো, পানির ভিতর যদি NaCl বা সোডিয়াম ক্লোরাইড আমরা দিই তাহলে কি হয়, সোডিয়াম Na প্লাস আকারে ভাগ হয়ে যায় এবং ক্লোরিন Cl মাইনাস আকারে ভাগ হয়ে যায়, এবং এইভাবেই স্বাভাবিকভাবে থাকার কথা ছিল, কিন্তু এখানে স্বাভাবিকভাবে থাকে না। কারণ কি, এই যে পানির পোলারিটির কারণে হাইড্রোজেনে পজিটিভ চার্জ সৃষ্টি হয় এবং অক্সিজেনে নেগেটিভ চার্জ সৃষ্টি হয়। তো হাইড্রোজেনের যে পজিটিভ চার্জ, তো পজিটিভ চার্জ দিয়ে ও হচ্ছে ক্লোরিনের সাথে গিয়ে বন্ধন তৈরি করে না, ক্লোরিনের কাছাকাছি যায় বা আকর্ষিত হয় ক্লোরিন দ্বারা, Cl মাইনাস দ্বারা, কারণ এইটা একটা নেগেটিভ। আর অক্সিজেন যেহেতু মাইনাসে পরিণত হয় বা আংশিক মাইনাস চার্জ প্রাপ্ত হয়, সেক্ষেত্রে ও হচ্ছে প্লাস একটাকে ধরে। তো আশা করি এটা বুঝছো। আবার একটু আমি যেটা বললাম, ভিডিওটা আবার একটু হচ্ছে পিছনে টেনে আবার একটু দেখার চেষ্টা করো, যদি না বুঝে থাকো, আর যদি বুঝে থাকো তাহলে কংগ্রাচুলেশনস, তুমি হচ্ছে কত টপ কত পার্সেন্ট, যাই হোক টপের ভিতরে আসো। ওকে,
তো এই হচ্ছে আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক চার্জ এইভাবে দেখানো হয়, ডেল প্লাস দিয়ে দেখানো হয়। সো এই হচ্ছে অক্সিজেনটা, ওই একটু আগে যে চিত্রটা দেখাইলাম ওইটাই কিন্তু, কোথায় গেল তাড়াতাড়ি করতে যে। সো এই হচ্ছে অক্সিজেন, অক্সিজেন হচ্ছে আংশিক ঋণাত্মক চার্জ, মাইনাস চার্জ থাকে। সো সেইটা দিয়ে হচ্ছে সোডিয়াম, সোডিয়ামকে ঘিরে ধরে। তো সোডিয়াম ক্লোরাইড যখন পানিতে মিশে তখন, আর এই পাশে কি, এই পাশে হচ্ছে এই যে মাইনাসগুলো এরকম। তো এইটা এইভাবে বিচ্ছিন্ন আকারে থাকে না। তো তোমাদের যতটুকু দরকার অতটুকু বুঝাইলাম, এর বেশি বুঝাইলে এমনিতে তোমরা বলো আমি অতিরিক্ত পড়াই নাকি। ওকে, এরপর হচ্ছে সর্বশেষ ধাতব বন্ধন বা মেটালিক বন্ড। ধাতব বন্ধন বা মেটালিক বন্ড কিরকম, তো ধাতু কি করে, ধাতুর ক্ষেত্রে কি বলছি, সোডিয়ামের ক্ষেত্রে কি হয়, তো সোডিয়ামের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে। তো একটা ধাতুর খণ্ড যখন থাকে, ওই যে শেষ কক্ষপথের ইলেকট্রনটার প্রতি যেহেতু তোর কোনো আকর্ষণ থাকে না, তো তখন কি হয়, ওই যে শেষ কক্ষপথের ইলেকট্রনটা বাইরে বেরিয়ে যায়। তো বাইরে বেরোর ফলে ওই যে Na প্লাসে পরিণত হয়েছিল, পড়ছিলাম না, Na প্লাসে পরিণত হয়। তো ওইটাকে কি বলতে পারি, তখন ওইটাকে আমরা কোর বলতে পারি, ওইটাকে কোর বলি। সো ওই কোরটা একত্রে থাকে, কোরটা অনেকগুলো কোর একত্রে থাকে, এবং এই যে একটা ইলেকট্রন ত্যাগ করে দেয়, একটা ইলেকট্রন ছেড়ে দেয়, ওইটা হচ্ছে পুরো মানে পুরো খণ্ড দেয়। ধরো এক টুকরা আমি লোহা নিলাম বা এক টুকরা হচ্ছে সোডিয়াম নিলাম, তো সোডিয়ামের কি হইলো, শেষ কক্ষপথের ইলেকট্রনটা ছেড়ে দিল। তো ওইরকম ধরো কোটি কোটি পরমাণু আছে, প্রত্যেকে একটা একটা ইলেকট্রন ছেড়ে দিল। তো এই ইলেকট্রনগুলো কেউ অন করে না, সবাই ছেড়ে দেয়, সবাই ছেড়ে দেয়। তো সবাই ছেড়ে দেওয়ার ফলে ওইটা কি হয়, পুরো খণ্ডে ঘুরে বেড়ায়। এবং এইটার কারণে আমরা অনেকগুলো অ্যাডভান্টেজ পাই। যেমন ধাতুতে হচ্ছে বিদ্যুৎ পরিবহন করে বা ইলেকট্রন পরিবহন করে। ইলেকট্রন পরিবহন করে কি মাধ্যমে, ইলেকট্রনের মাধ্যমে। বিদ্যুৎ পরিবহন করে, ইলেকট্রিসিটি পরিবহন করে ইলেকট্রনের মাধ্যমে। এবং ওই ইলেকট্রন কোথায় পাই, ওই যে একটা ইলেকট্রন ছেড়ে দিছে ওইখান থেকে, একটা বা দুইটা ইলেকট্রন যেটা ছেড়ে দিছে এখানে। আমি অ্যানিমেশনটা দেখাই তাহলে হয়তো বুঝতে পারবা। সরি, অ্যানিমেশনটা প্লে হয় না কেন। ওকে, দেখো এখানে সোডিয়াম দেখা যাচ্ছে, সোডিয়ামের শেষ কক্ষপথের ইলেকট্রনটা কি হলো, একটা ইলেকট্রন ছেড়ে দেয়। একটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার ফলে এই যে কোরে পরিণত, সরি পটাশিয়ামেরটা দেখানো হয়েছে মেবি, হ্যাঁ পটাশিয়াম, যাই হোক যেটাই দেখানো, শেষ কক্ষপথের ইলেকট্রনটা এই চারদিকে ঘুরে বেড়ায়। চারদিকে ঘুরে বেড়ায় মানে হচ্ছে সি অফ মোবাইল ইলেকট্রন বলা হয়ে থাকে, বা ইলেকট্রনের সাগর বলা হয়ে থাকে। মানে পুরো এই যে খণ্ড জুড়ে ঘুরে বেড়ায় ইলেকট্রনটা, এবং এর মাধ্যমে হচ্ছে বিদ্যুৎ পরিবহন করে, বা হচ্ছে মেটাল বা ধাতুর যে ধর্মগুলো সেটা আমরা পাই। আশা করি এটা বুঝছো ধাতব বন্ধন কাকে বলে। তো বইতে কি সংজ্ঞা লেখা আছে, বইতে একটা সংজ্ঞা মেবি লেখা আছে, সো পরে নেবা। তো ধাতব বন্ধন হচ্ছে এই যে ইলেকট্রনের যেই এই যে ছোট ছোটি বা ইলেকট্রন শেষ কক্ষপথের ইলেকট্রন ছেড়ে দিয়ে যে কোরটা একসাথে বন্ধন তৈরি করে, সেটা হচ্ছে ধাতব বন্ধন। তো বইতে আর কিছু লেখা আছে কিনা দেখি। আপাতত এই ক্লাসটা এই পর্যন্তই শেষ। ওকে ওকে, তো বইতে এটাই লেখা আছে যে দুটি ধাতব পরমাণু কাছাকাছি এলে তাদের পরমাণুর মধ্যে যে বন্ধন গঠিত হয় তাকে ধাতব বন্ধন বা মেটালিক বলে, যেমন তামা, লোহা, অ্যালুমিনিয়াম, এটাই। ওকে ওকে, অ্যাটমিকেও। সো এই তো এটাই লেখা যে ধনাত্মক আয়নে পরিণত হয়। যে সোডিয়ামের উদাহরণ দিলাম, তো সোডিয়ামের শেষ কক্ষপথে যদি একটা ইলেকট্রন থাকে, ওই ইলেকট্রনটা যদি ছেড়ে দেয়, সেইটা যেটা পরিণত হয় ধনাত্মক আয়ন, ওইটাকে পারমাণবিক শ্বাস বা অ্যাটমিক কোর বলা হয়ে থাকে। তো অ্যাটমিক কোর ওইটাই হচ্ছে একত্রে বন্ধন তৈরি করে থাকে। আর যে শেষ কক্ষপথে যে ইলেকট্রনটা ওইটা ছেড়ে দেয়, ওইটা হচ্ছে পুরো খণ্ডে ঘুরে বেড়ায়, ওইটাকে সঞ্চারণশীল ইলেকট্রন বলানো হয়ে থাকে। তো ওই সঞ্চারণশীল ইলেকট্রনটার মাধ্যমে হচ্ছে ইলেকট্রন পরিবহন করে, বা হচ্ছে ডিলোকালাইজড ইলেকট্রন বলা হয়ে থাকে ওইটাকে। সো এই হচ্ছে আজকের ভিডিও, এই ক্লাসটা। সো আশা করি ভালোই লাগছে। যদি কোনো প্রবলেম থাকে, যে কোনো ধরনের প্রবলেম কমেন্ট করে জানাতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। প্লাস ক্লাসে যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে, যেহেতু দেখছো আমি যে এই পুরো চ্যাপ্টারটা একটু তাড়াতাড়ি পড়াইছি, সো ফাস্ট পড়াইছি যেহেতু, তো যে কোনো ধরনের ভুল থাকতে পারে, স্লিপ অফ টাং যে কোনো ধরনের ভুল থাকতে পারে। অবভিয়াসলি স্লিপ অফ টাং হলে আমি ক্ষমা প্রার্থী। আর যদি কোনো ভুল থেকে থাকে, পড়ার ভিতর মেজর কোনো ভুল থেকে থাকে, অবভিয়াসলি কমেন্ট করে জানাবা। আমি আমার ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করো, প্লাস আমার টিচিং স্টাইলে কোনো ইমপ্রুভমেন্ট আনতে পারি কিনা সেটাও জানাতে পারো। সো এই হচ্ছে আজকের ভিডিও, দেখা হবে হয়তো পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ তো সুস্থ থাকো, ভালো থাকো, এবং সবাইকে নিয়ে, আশেপাশে সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আজকে হচ্ছে আমাদের এই অধ্যায়, রাসায়নিক বন্ধন অধ্যায়ের 5 নম্বর লেকচার, মেবি মোস্ট প্রবাবলি 5 নম্বর লেকচার বা লাস্ট লেকচার। তো লাস্ট লেকচারে অল্প কিছু টপিক বাকি আছে, সেই টপিকগুলো কভার করার চেষ্টা করব। তো আমার পিছনে যে ছবিটা দেখতে পাচ্ছ, ছবিটা সবাই তোমরা চিনো, আমাদের সবার প্রিয় যে মুভি একটা, সেটা হচ্ছে কেজিএফ। সো কেজিএফ এর একটা সিন। তো এটা দেখে ধারণা করতে পারছো, প্লাস উপরে টপিক নাম লেখাই আছে আমরা কি নিয়ে পড়বো। কেজিএফ এ কি হইতো বলো, কি হইতো? খনি থেকে সোনা আহরণ করা হতো। তো এইটার ব্যাপারে আমরা ডিটেলসে পড়বো আজকে, সোনা বা হচ্ছে বিভিন্ন ধরনের ধাতু কিভাবে নিষ্কাশন করা হয়। তো চলো শুরু করি। প্রথমে যেটা আছে, আচ্ছা, এটা হচ্ছে একটা খনির ভিতরের ছবি। তো এটা জাস্ট এমনিতে অ্যাড করছি যাতে তোমরা একটু ভালোভাবে ইন্টারেস্ট ফিল করে বুঝতে পারো। এই জন্য খনির ভিতরে হচ্ছে এইভাবে গিয়ে মানুষ হচ্ছে খনি থেকে বিভিন্ন ধরনের ধাতু বা আকরিক আহরণ করে। কিভাবে করে দেখাই দিচ্ছি কিভাবে করে। ওকে, প্রথম টপিক হচ্ছে আকরিক বা
বইতে কি লেখা আছে সেইটা একটু পড়ে তারপর হচ্ছে ভিতরে যায়। মাটির তলদেশে বা উপরিভাগে প্রাকৃতিকভাবে বিদ্যমান যেসব পদার্থ থেকে প্রয়োজনীয় বিভিন্ন ধাতু বা অধাতু সংগ্রহ করা হয় তা খনিজ হিসেবে পরিচিত। আর যেসব খনিজ থেকে লাভজনক উপায়ে ধাতু বা অধাতু সমূহকে সংগ্রহ বা নিষ্কাশন করা যায় সে সকল খনিজকে আকরিক বলে। আই হোপ তোমরা পরস্পরই বুঝছো যে মাটির তলদেশে মানে হচ্ছে বিভিন্ন ধরনের খনিতে, যেটা কেজিএফ এর খনিতে দেখাইলাম ওই খনিতে বা যে কোনো খনির কথায় মাটির নিচে যেটা পাওয়া যায়, প্লাস হচ্ছে মাটির উপরে। এখন এইটা প্রশ্ন জাগতে পারে তোমাদের মনে যে ভাইয়া মাটির উপরে কিভাবে থাকে? হ্যাঁ, মাটির উপরে থাকে। সোনা যেটা মানে আহরণ করা হয়, সোনা ম্যাক্সিমাম ক্ষেত্রে মাটির উপরে বিভিন্ন পাথরের মানে পাথরের ভিতরে থাকে না। আমরা ভাবি কি সোনার এরকম টুকরা টুকরা পাওয়া যায়, এরকম না। বিভিন্ন পাথরের সাথে মিশ্রিত অবস্থায় থাকে সোনা, সেখান থেকে অনেক প্রক্রিয়ার পর আহরণ করা হয়। তোমরা যারা ছোটবেলায় ডিসকভারি দেখছো, ডিসকভারিতে কি একটা শো ছিল না, একটা মোটো লোক, আমার শোটার নাম মনে নেই, তো ওইখানে দেখাইতো যে কিভাবে সোনা আসলে বের করে। সো আই হোপ তোমরা বুঝতে পারছো যে সব আকরিক বা সব কিছুই মানে সব ধাতু আসলে মাটির নিচ থেকে যে সংগ্রহ করতে হবে ব্যাপারটা এরকম না। মাটির উপরেও কিছু ধাতু পাওয়া যায় যেটা থেকে লাভজনক উপায় কিছু আকরিক পাওয়া যায় বা ওর পাওয়া যায় যেটা থেকে লাভজনক উপায় ধাতু সংগ্রহ করা যায়। সো এক্ষেত্রে আমরা সংজ্ঞাটা কি বলতে পারি আকরিকের, যে যেসব খনিজ থেকে লাভজনক উপায়ে ধাতু বা অধাতু সমূহকে সংগ্রহণ করে তারপর নিষ্কাশন করা যায় সে সকল খনিজকে আকরিক বা ওর বলা হয় থাকে। এক্সাম্পল হিসেবে দেওয়া আছে এই যে একটা দেখো কি সুন্দর একটা ধাতুর এক্সাম্পল দেওয়া আছে। তো এইটা কি একটু দেখি আমরা। গ্যালেনা, এটার নাম হচ্ছে গ্যালেনা। এটার ভিতর কি থাকে? লেড সালফাইড। তো এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার বললেন যে আমরা যে বিভিন্ন ধরনের ধাতু সংগ্রহ করি, তো আমরা অনেকে ভাবি কি, একটু আগে যেটা বললাম যে আমরা ভাবি যে সোনা টুকরা আকারে পাওয়া যায়। সো টুকরা আকারে তো পাওয়াই যায় না, আলাদাভাবে পাওয়া যায় না। ম্যাক্সিমাম ক্ষেত্রে বিভিন্ন ধাতু অন্য ধাতুর সাথে যৌগ তৈরি করে থাকে, ওই যৌগ থেকে বের করে না হয়। লেটস সে আমি একটা ধাতু সংগ্রহ করব, ওই ধাতুটা ওইটা একেবারে পিওর অবস্থায় নাই, অন্য কিছুর সাথে বন্ধন গঠন করে আছে, তো রাসায়নিক বন্ধন পড়ছে, এরকম বন্ধন গঠন করে আছে এবং ওই বন্ধন থেকে ওটাকে বের করে নেওয়া যায়। যেমন এই আকরিকটার নাম হচ্ছে গ্যালেনা, এর মেইন উপাদান হচ্ছে লেড সালফাইড। এইখান থেকে আমরা লেড সংগ্রহ করব, লেড বা পিবি ধাতু সংগ্রহ করবো। এইটা হচ্ছে এইটার আকরিকটা এবং এইখান থেকে মানে কি বলে নিষ্কাশন করে, এই আকরিকটা নিষ্কাশন করে মানে ধাতু নিষ্কাশন পদ্ধতিতে এখান থেকে পিবিতে পরিণত করা হয়। আই হোপ এটা বুঝছো যে গ্যালেনা হচ্ছে লেড সালফাইডের মেইন আকরিক বা গ্যালেনার ভিতর মেইন উপাদান যেটা থাকে সেটা হচ্ছে লেড সালফাইড, এটা থেকে হচ্ছে লেড বা পিবি সংগ্রহ করা হয়। আই হোপ এটা বুঝছো। এরপর আরেকটা উদাহরণ আছে মেবি, হ্যাঁ আরেকটা উদাহরণ আছে, এটা হচ্ছে হেমামাইট। হেমামাইট কি? হেমামাইট হচ্ছে লোহার আকরিক। তো মানে হেমামাইটের ভিতর লোহা কি আকারে থাকে? Fe2O3, এখানে হচ্ছে Fe2 নিচে হবে, Fe2O3 নিচে হবে। তাই না, তোমরা বুঝতে পারছো যেহেতু আমি এটা পড়াইছি ডিটেলসে, সো বুঝতে পারছো। সো হেমামাইট থেকে হচ্ছে লাভজনক উপায় আয়রন বা লোহাকে নিষ্কাশন করা যায়, এইটা হচ্ছে হেমামাইটের আকরিক। এখান থেকে মানে নিষ্কাশন করার পর এখান থেকে প্রক্রিয়াকরণ করার পর এইটা বের হয়েছে। এইটার সাথে তুলনা করতে পারো অনেকে, তোমরা কি বলে এই কিসের উদাহরণ দিব? এটা না থাক, অন্য একটা উদাহরণ আসছে, এটা দিব না, এটা দেওয়া ঠিক হবে না। যাই হোক, এটা হচ্ছে আকরিক যেটার নাম হচ্ছে হেমামাইট, এটার ভিতরে থাকে হচ্ছে Fe2O3। তো আমার লাগবে কি? আমার শুধুমাত্র Fe2টা লাগবে। সো ধাতু নিষ্কাশন পদ্ধতিতে বা বিভিন্ন প্রক্রিয়া করে, তো প্রক্রিয়াগুলো যেহেতু তোমাদের বইতে দেওয়া নেই আমি এক্ষেত্রে বললাম না প্রক্রিয়াটা। অলরাইট, তো এরপরে হচ্ছে লোহা এইভাবে সংগ্রহ করে। এরপর হচ্ছে ধাতু নিষ্কাশন, মিনারেল এক্সট্রাকশনের ব্যাপারে বলা হয়েছে যে বিভিন্ন পদ্ধতিতে, অনেক ক্ষেত্রে গলিয়ে, দেখো এইরকম গলিয়ে হচ্ছে বিভিন্নভাবে ধাতুকে সংগ্রহ করা হয়। লেটস সে দুইটা জিনিস আছে, আমি একটা উদাহরণ দিই। লেটস সে একটা পাত্রের ভিতর তুমি হচ্ছে কিছু পরিমাণ আকরিক নিলা। এখন ওইটার ভিতর দুইটা বস্তু আছে বা দুইটা মৌল একসাথে বন্ধন তৈরি করে আছে, বা দুইটা মৌল বিভিন্নভাবে আছে, বন্ধন তৈরি করে না থাকুক, আলাদা আলাদাভাবে থাকুক। তো একটার গলনাঙ্ক হচ্ছে ধরো 100 ডিগ্রি সেলসিয়াস, অবভিয়াসলি 100 ডিগ্রি সেলসিয়াস হবে না, আর একটা হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াস। এখন এইটা থেকে কিভাবে সংগ্রহ করবো? একই পাত্রে, আমার কাছে পাত্র আছে একটা, আমি পাত্র একটা নিয়ে দেখাই। যে ধরো এই একটা পাত্র, তো এই পাত্রটার ভিতর আমি নিলাম এই যে, এইটা হচ্ছে ধরো এটা হচ্ছে যে কোনো একটা বস্তু আর এটা আছে আলাদা একটা বস্তু। এখন দুইটা কি নিলাম, ধরো একটার গলনাঙ্ক এটা হচ্ছে 100 ডিগ্রি, এটা হচ্ছে 200 ডিগ্রি। তো আমি যখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিব তখন কি হবে? এইটা গলে যাবে, এটা কিন্তু সম্পূর্ণ গলে যাবে, কিন্তু এইটা কিন্তু অক্ষত থাকবে। তার সেক্ষেত্রে কি হবে? আমি এই যে গলা জিনিসটা এটা তো বের করে ফেলতে পারবো, তাই না? এখন এটা যেহেতু আলাদাভাবে আছে, মানে আলাদাভাবে আছে, যদি একসাথে থাকার উদাহরণটা দিই তাহলে বুঝতে পারবা। ধরো এটা একসাথে আছে, এই যে এটার ভিতর দুইটা জিনিস আছে, ধরো এইটা একটা বস্তু বা একটা পদার্থ, এটা আর একটা পদার্থ, দুইটা আলাদা পদার্থ। এটা এই যে ডার্ক গ্রিন আর হচ্ছে
কি বলে লাইট গ্রিন যেটাই বলে, আই ডোন্ট নো এই কালার দুটাকে কি বলে। তো একসাথে রাখলাম। এখন ধরো এইটার গলনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, এইটার 200 ডিগ্রি সেলসিয়াস। এখন আমি কিভাবে একটা থেকে আরেকটা আলাদা করব? স্বাভাবিক পদ্ধতিতে আমি আলাদা করতে পারতেছি না। তখন কি করব? আমি যদি গরম করি এটাকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিই, তখন কি হবে? এইটা গলে এটা থেকে আলাদা হয়ে যাবে। তখন এই যে গলিত জিনিসটাকে বের করে ফেললি আমার কিন্তু জিনিসটা আলাদা হয়ে যাবে। ব্যাপারটা অনেকটা এরকমই, মানে ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে এরকমই করা হয় যে একটা দুইটা বস্তু যখন একত্রে মিশ্রিত অবস্থায় থাকে তখন হচ্ছে যে কোনো একটা টেম্পারেচারে নিয়ে যাওয়া হয়, যে কোনো একটা টেম্পারেচারে বা মেল্টিং পয়েন্টে নিয়ে যাওয়া হয়। তো গলনাঙ্কে পৌঁছানো হয়, গলনাঙ্কে পৌঁছালে ওই স্পেসিফিক একটা গলে যায়, আর একটা কিন্তু শক্ত থাকে। সো ওইটা থেকে ওইটাকে যদি আলাদা করে না হয় তখন কিন্তু দুইটা বস্তু বা দুইটা পদার্থ আলাদা, সম্পূর্ণভাবে আলাদা হয়ে যায়। ওকে, তো এই যে সোনার কথা বলছিলাম যে এই দেখো এইভাবে সোনা সংগ্রহ করা আছে। এই যে পাথরের ভিতর থেকে বিভিন্নভাবে পাথরের গায়ে পাথর গুঁড়ো করে তারপর বিভিন্ন প্রক্রিয়া করে তারপর সোনা সংগ্রহ করা হয়। এরকম এই যে নদীর পাড়ে, বিভিন্ন জায়গায় নদীর পাড়ে পাওয়া যায়। আমাদের দেশে নদীর পাড়ে পাওয়া যায় না, বাইরের দেশে পাওয়া যায় না। আচ্ছা, এরপর কি? এরপর হচ্ছে শঙ্কর ধাতু বা অ্যালয়। আই ডোন্ট নো এটার উচ্চারণ কি, আমি ভুলে গেছি আসলে। আমি আসলে কি বলে, তোমরা তো উল্টাপাল্টা কমেন্ট করতেছিলে আগের ক্লাসে। আমি বলছি আমি ডিস্ট্রাক্টেড, এই জন্য উল্টাপাল্টা কমেন্ট করতেছি। আজকের ক্লাস হচ্ছে, আগের ক্লাসে আমি হচ্ছে 2টা ক্লাস নিয়ে আসছি, 2টা ক্লাস নিয়ে তারপর হচ্ছে আমি রেকর্ড করতে পারছিলাম। দ্যাটস ওয়াই একটু টায়ার্ড ছিলাম। এখন একটু আগে আমি আরেকটা ক্লাস নিয়ে আসছি, 9-এর কত নম্বরে, 11 নম্বর অধ্যায় আমি ক্লাস নিয়ে আসলাম। দ্যাটস ওয়াই একটু টায়ার্ড, এই জন্য কথা জোরে বলতে পারতেছি না। আচ্ছা, এটা হচ্ছে যে তোমরা দেখে বুঝতে পারছো যে আমরা তাকে ফেরাউন বলি। তো ফেরাউনের ব্যাপারে একটা স্টোরি বলি। স্টোরি কি? এটা সত্য ঘটনা যে আমরা তো মানে যে কোনো স্পেসিফিক একজনকে ফেরাউন বলি, বা মুসার সাথে আমাদের নবী মুসা আলাইহিস সালামের সাথে যার যুদ্ধ হয়েছিল তাকে ফেরাউন বলি। বাট প্রাচীন মিশরীয় সব রাজাদেরকে ফারাও বা ফেরাউন বলা হয়তো, বড় রাজা। বাট মুসা আলাইহিস সালামের সাথে যার যুদ্ধ হয়েছে ধারণা করা হয় সে হচ্ছে, তার নাম ছিল দ্বিতীয় রামেসিস। সো এটা হচ্ছে দ্বিতীয় রামেসিসের একটা হচ্ছে ধারণা করা হয়, এটি হচ্ছে দ্বিতীয় রামেসিসের তার হচ্ছে যে মমি। তো প্রাচীন মিশরে তো মমি করা হইতো, এবং মিশরের পিরামিডের ব্যাপারে জানো। তো এখন হচ্ছে মিশরের পিরামিডের স্টোরি কেন আনলাম? এটা হচ্ছে শঙ্কর ধাতু বোঝানোর জন্য কি এই টপিকের সাথে রিলেভেন্টের জন্য আনলাম। তো প্রাচীনকালে সোনার চেয়ে বা স্বর্ণের চেয়েও লোহা মূল্যবান ছিল। কেন? কারণ হচ্ছে স্বর্ণের গলনাঙ্ক কম, স্বর্ণকে খুব সহজে গলিয়ে ফেলা যায়। বাট লোহাকে গলানোর জন্য যেই তাপমাত্রায় পৌঁছাতে হয়, বা লোহাকে নিয়ন্ত্রণ করার জন্য যেই তাপমাত্রায় পৌঁছাইতে হয়, ওই তাপমাত্রায় মানুষ তখন পর্যন্ত পৌঁছাইতে পারেনি। দ্যাটস ওই সময় লোহা সোনার চেয়েও, হীরার চেয়ে, সবকিছুর চেয়ে সোনা বেশি মূল্যবান ছিল। তো ওই সময়ের যদি অস্ত্রশস্ত্রগুলো দেখা যায় যে ম্যাক্সিমাম, এটা হচ্ছে এই যে ফারাও তুতেম খানম না কি যেন, আই ডোন্ট নো কি যেন নাম ওনার। তো ওনার হচ্ছে মমির যে বক্সটা সেটা। আচ্ছা, অস্ত্রগুলো দেখো ম্যাক্সিমাম অস্ত্র হচ্ছে ওই সময় সোনার বা ব্রোঞ্জের। মানে ওই সময় কেন এটা করা হয়তো? কারণ ওই সময় মানুষ লোহাকে নিয়ন্ত্রণ বা লোহাকে গলানোর মতো টেম্পারেচারে মানুষ পৌঁছাইতে পারেনি। দ্যাটস ওই সময় লোহা বা ব্রোঞ্জ দিয়ে বানানো হতো। ব্রোঞ্জ হচ্ছে একটা শঙ্কর ধাতু। এখন হচ্ছে শঙ্কর ধাতু কি সেটাই জানো। এখানে হচ্ছে টপিকে শঙ্কর ধাতু হবে। অলরাইট, তো শঙ্কর ধাতু কি? কপার হচ্ছে ধাতু একটা, এর সঙ্গে টিন। এই ধাতু দুইটাকে যদি মিক্স করা হয় তাহলে পরবর্তীকালে সেই মিশ্রণকে ঠান্ডা করলে যে মিশ্রণটা হবে সেইটা হচ্ছে ব্রোঞ্জ তৈরি হয়। মানে দুইটা জিনিস একত্রে মিক্স করবো, সোজা কথা আমি ব্লেন্ড করবো বা শরবত বানাবো। এখন ধাতুকে তো আমি ব্লেন্ডারে দিলেই গলে যাবে না, ধাতুকে তো একটা মেল্টিং পয়েন্টে নিয়ে পৌঁছাইতে হবে। সো ধাতুকে যদি দুইটা ধাতুকে মেল্টিং পয়েন্টে নিয়ে গলিয়ে তারপর দুইটাকে একসাথে মিক্স করে ওই মিশ্রণটাকে ঠান্ডা করে যে জিনিসটা তৈরি করে সেটা হচ্ছে শঙ্কর ধাতু। তো কপার এবং টিন একসাথে মিক্স করলে যে ধাতুটা তৈরি হয় সেটাকে আমরা ব্রোঞ্জ বলা হয়ে থাকে। ব্রোঞ্জ এক প্রকার শঙ্কর ধাতু। এই ব্রোঞ্জ দিয়ে বিভিন্ন ধরনের হাতিয়ার এবং যন্ত্রপাতি তৈরি করা হয়। এইটার উপকারিতাটা কি? উপকারিতাটা হচ্ছে অনেক ধাতু হচ্ছে জং ধরে যায়। তো এই শঙ্কর ধাতুগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে জং ধরে না বা মরিচা ধরে না। আরো অ্যাডভান্টেজ হচ্ছে নতুন যে শঙ্কর ধাতুগুলো, এই ধাতুগুলো শক্ত হয়। লেটস সে দুইটা ধাতু খুবই নরম, মিক্স করে শঙ্কর ধাতু বানানোর ফলে এটা অনেক শক্ত ধাতুতে পরিণত হয়। আই হোপ বুঝছো এটা। রাইট, এরপর হচ্ছে এই যে এখানে বুঝেছে যে কপার, এই হচ্ছে কপার, এই হচ্ছে টিন, দুইটাকে একসাথে মিক্স করে ব্রোঞ্জ তৈরি করে। কপারের মানে কপার তোমরা চিনো, কেমিস্ট্রিতে অনেকবার কপারের নাম আসছে। তারপর হচ্ছে যে বিভিন্ন ধরনের ফ্রিজ কোম্পানি আছে, তারা কি বলে যে 100% কপার কন্ডেন্সার না থাকলে টাকা ফেরত। তো এটা কি বোঝে যে ওইটার কন্ডেন্সারটা একেবারে পিওর কপার দিয়ে তৈরি, এটা বুঝে। কপার হচ্ছে মরিচা ধরে না, এই জন্য হচ্ছে এটাকে এইভাবে মার্কেটিং করা হয়। তো কপার এবং টিন একসাথে মিক্স করে ব্রোঞ্জ তৈরি করে। আর একটা শঙ্কর ধাতু আছে, এই শঙ্কর ধাতুটা কি একটু দেখো, খুবই ইন্টারেস্টিং একটা পিকচার, দুইটা পিকচার। লোহা, এটা হচ্ছে লোহা বা এফি, এইটার সাথে আমাদের পরিচিত কার্বন বা কয়লা, এইটাকে যদি একসাথে মিক্স করে যেটা তৈরি করি সেটা হচ্ছে স্টিল বলে থাকি আমরা, যে স্টিল বলে থাকি, এই যে স্টিল, এইটাই হচ্ছে লোহা এবং কার্বনের শঙ্কর ধাতু, এটাকে আমরা স্টিল বলে থাকি।
এরপরে কি আছে, এরপরে সংকর ধাতু হিসেবে কি আছে, লোহার সঙ্গে নিকেল, ম্যাঙ্গানিজ এবং ক্রোমিয়াম একসাথে মিশিয়ে যেটাকে তৈরি করে সেটাকে বলা হয় থাকে স্টেনলেস স্টিল। আই হোপ এটা এইখানে মানে এই লাস্টের ক্লাসে বোঝানোর মতো কিছুই নাই, সবগুলো বুঝে দিচ্ছে। লোহার সঙ্গে কার্বন, তারপর হচ্ছে এফি প্লাস কার্বন প্লাস নিকেল প্লাস ম্যাঙ্গানিজ এগুলো প্লাস ক্রোমিয়াম এতগুলো একসাথে মিক্স করে যেটা তৈরি করে সেটা হচ্ছে স্টেনলেস স্টিল। তো এই তো আশা করি ক্লাসটা বুঝছো, পুরো রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা বুঝছো। যদি কোথাও কোনো কোশ্চেন থাকে অবভিয়াসলি আমাকে কোশ্চেনটা করতে পারো, কমেন্টে দিতে পারো, প্লাস আমাদের গ্রুপে জয়েন হয় না। আই হোপ কয়েকদিনের ভিতরে তোমাদের সাথে লাইভে এসে কথাবার্তা বলবো, বিকজ তোমাদের সাথে কমিউনিটিটা ওইভাবে বিল্ড করা হয় নাই, প্লাস হচ্ছে আমি অনেক দূরে সরে গেছি তোমাদের কাছ থেকে, ক্লাস আগের মতো দিতে পারি না, এক্সট্রিমলি সরি তোমাদের কাছে। তোমাদের জন্যই আমার কি যেন বলে না যে তোমরাই আমার জান এবং তোমরাই আমার গান, বেঁচে থাকলে আবার দেখা হবে যদি আমরা একই পথে থাকি। কারেক্টারটি মেবি জেমসের, যাই হোক। তো এই তো আর কিছু বলবো, আর কিছু বলার নাই মেবি। তো যদি ক্লাসটা ভালো লাগে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিতে পারো, বা বিন্দুমাত্র উপকৃত যদি হতে পারো। ক্লাসের পারিশ্রমিক হিসাবে সবসময় বলি আমার ক্লাসের পারিশ্রমিক দিতে হয়, সে পারিশ্রমিক হচ্ছে আমার জন্য খাস দিলে একটু দোয়া করে দিও আল্লাহর কাছে, যেন আমি শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকি এবং আমাদের সবার যে লাইফের টার্গেট যেটা জান্নাতে যেতে পারি। সো দ্যাটস ইট, এই হচ্ছে আজকের ক্লাস। যদি বেঁচে থাকি পরবর্তী চ্যাপ্টার নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ তো ভালো থাকো, সুস্থ থাকো এবং আশেপাশে সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করো, বিকজ একা ভালো থাকা যায় না, সবাইকে নিয়ে ভালো থাকতে হয়। আমরা ভাবি যে একা অনেক ভালো থাকা যায়, আসলে একা ভালো থাকা যায় না। মানুষ একা ভালো থাকার জন্য আসেনি, সবাইকে নিয়ে ভালো থাকতে হয়। তো নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশে আমরা সবাই মিলে একসাথে ভালো থাকবো, সে আশা নিয়ে আজকে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।